প্রসাদ মহাশয়। তার সাথে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি মিস নেহা ব্যানার্জি, আইএএস, এসডিও খাতড়া। আজকে উনি বিশেষভাবে ওনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করবেন। এর সাথে আমরা পেয়েছি অনন্যা বিশ্বাস, WBCS এক্সিকিউটিভ 2023 ব্যাচ, যিনি কৃষ্ণনগরেরই মেয়ে হয়ে আমরা তার কাছ থেকেও শুনে নেব এই পুরো জার্নিটা, সিভিল সার্ভিসের প্রিপারেশন, তার জার্নিটা। আমরা তাদেরকে স্বাগত জানাই নদিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। তার সাথে আমরা স্বাগত জানাই অ্যাডামাস গ্রুপের সিনিয়র ফ্যাকাল্টি যারা আজকে উপস্থিত হয়েছেন। আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা যাতে এই প্রস্তুতিটা কিভাবে নেবেন, কিভাবে তৈরি করবেন নিজেদেরকে, তার সরাসরি তাদের কাছ থেকেই আমরা শুনে নিতে পারবো যে তারা কিভাবে এগোবেন। তো আমরা ওয়েলকাম করছি অ্যাডামাস গ্রুপ রাইস এডুকেশন থেকে যারা আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার্স যারা এখানে উপস্থিত হয়েছেন। এর সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী ইজাজ আহমদ স্যার, আমাদের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সিনজিন ম্যাডাম, এবং তার সাথে আমাদের এসডিও রানাঘাট শ্রী রৌনক আগরওয়াল। আমরা ইভেন আমাদের এসডিও তেহট্ট ম্যাডাম মিস অনন্যা সিং এখানে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেককে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকবার এই অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিডিও কৃষ্ণগঞ্জ সৌগত সাহা, তাই আজকে তাকেও আমরা এখানে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। তো অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন দিকটা আজকে তুলে ধরা হবে। আজকে আমাদের যত কৃষ্ণনগরের যে কলেজেস আছে সেখান থেকে আগত সমস্ত ছাত্রছাত্রীদের সামনে আমরা স্বাগত জানাই। আমাদের এই কলেজ থেকে আগত যত ছাত্রছাত্রী আছে, শিক্ষক শিক্ষিকাগণ আছেন, তারা সকলে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে লাভবান হবে, এটাই আমরা আশা করছি। প্রথমেই আমরা প্রোগ্রামের শুরুতে আমাদের ফার্স্ট সেশন আছে অন দ্য ক্যারিয়ার গাইডেন্স। এই সেশনটা আছে আমাদের যারা আছেন আমাদের অ্যাডামাস গ্রুপ থেকে যারা এসছেন, আমাদের যে সিনিয়র ফ্যাকাল্টি এসছেন, একজন এসছেন WBCS এডুকেশনের মানে ফ্যাকাল্টি, সিনিয়র ফ্যাকাল্টি, এবং একজন এসছেন আমাদের আইএস এডুকেশনের সিনিয়র ফ্যাকাল্টি এসছেন। আমরা প্রত্যেকে তাদেরকে এখানে স্বাগত জানিয়ে আমরা প্রথমে তাদের সেশনটাকে টেক আপ করব। I would like to welcome on stage Mr. Shayan Sundar Lahiri, Assistant Director এবং Senior Faculty WBCS Rice Education, ওনার সেশনটাকে এখানে শুরু করার জন্য। গুড মর্নিং সকলকে। অনারেবল ডিএম স্যার এবং আদার্স যারা ডেলিগেটস রয়েছেন সকলকে গুড মর্নিং আমাদের রাইস গ্রুপের তরফ থেকে এবং জেলা প্রশাসনের তরফ থেকে ম্যাডাম জানিয়েছেন, এবং সমস্ত কলেজ থেকে আগত ছাত্রছাত্রীরা এসেছেন তাদের সকলকে ভেরি গুড মর্নিং। রাইসের WBCS এবং পশ্চিমবঙ্গে WBCS এর প্রতিকৃতি হিসেবে রাইস অবশ্যই একটা অগ্রগণ্য নাম, আপনারা হয়তো সকলেই শুনেছেন রাইসের নাম। তো আমি একটু অনারেবল চেয়ারম্যান ওনার বাড়ির ছাদে ছোট্ট একটা ঘর থেকে এই রাইস গ্রুপের জার্নি শুরু হয়, এবং আজকে দাঁড়িয়ে সেই রাইস গ্রুপ টোটালি অ্যাডামাস ইউনিভার্সিটি এবং রাইস গ্রুপ পশ্চিমবঙ্গ 16টা সেন্টার, হেড অফিস সমস্ত মিলিয়ে কয়েক হাজার ছাত্রছাত্রী কিন্তু আজকে রাইসে পড়াশুনো করছে, এবং কয়েক হাজার ছাত্রছাত্রী ইতিমধ্যেই লাস্ট এই কয়েক বছরে 1985 থেকে আজকে 2024 সেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে তথা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু তারা চাকরি করছেন। তো তারা আপনাদের মতোই একদিন এখান থেকে কেরিয়ার শুরু করেছিল। সো WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, প্রথমেই বলবো এটা একটা সার্ভিস নয়, এটা একটা প্যাশন। এটা একেবারেই একটা প্যাশন। মেনলি এই সার্ভিসের মাধ্যমে কিভাবে বা ফর্ম ফিল আপ করা হয়, কি কি তার গ্রুপ রয়েছে, কি কি সাবজেক্ট পড়তে হয়, আমরা একটু চটজলদি জেনে নিই। তো আমরা যদি দেখি একটু নেক্সট স্লাইডে যাবে পরেরটা। আচ্ছা, মেনলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড এটসেট্রা এক্সামিনেশন
পুরো পরীক্ষাটার নাম। তো এখানে 4টে গ্রুপে ফর্ম ফিল আপ করা যেতে পারে। তো এই যে 4টে গ্রুপ রয়েছে আপনারা দেখুন, গ্রুপ এ যেখানে এজ লিমিট আমাদের 21 to 36 ইয়ার্স, 21 to 36 ইয়ার্সের মধ্যে জেনারেল ক্যাটাগরি, এবং অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যারা রিজার্ভেশন রয়েছেন ক্যাটাগরিতে তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে অতি অবশ্য। যে আমাদের যে পোস্টগুলি রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অর্থাৎ বিডিও, তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, লেবার সার্ভিস, প্রতিটা সার্ভিস দেওয়া রয়েছে এখানে। নেক্সট গ্রুপ বি সার্ভিস, গ্রুপ বি সার্ভিসে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। নেক্সট স্লাইডে যাবেন একটু। গ্রুপ সি, গ্রুপ সিও 21 থেকে 36 ইয়ার্স পর্যন্ত জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারেন, এবং এখানে নাইন টেনে পড়ে এসেছি। আর কি আছে? জিওগ্রাফি উইথ ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারে। এছাড়াও যেরকম ছাড়ের প্রভিশন রয়েছে, এজ রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। একজন ক্যান্ডিডেট, এখানে বলি, ফর্ম যখন বেরোয়, সেই ফর্ম বেরোলে একজন ক্যান্ডিডেট যে কোনো একটি গ্রুপের জন্য, যে কোনো দুটি বা প্রত্যেক কটা গ্রুপের জন্য কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারে। এবং গভর্নমেন্ট সার্ভিস ডাব্লিউবিসিএস এর কথা যদি বলি, এক্ষেত্রে কোনো রকম কোনো মার্কসের ব্যারিয়ার নেই যে আমাকে গ্র্যাজুয়েশনে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে বা কমার্সের স্টুডেন্ট হতে হবে, এরকম কোনো ব্যারিয়ার নেই। আমাকে 60% মার্কস পেতে হবে, 45% মার্কস পেলে আমার ফর্ম ফিল আপ করতে পারবো না, এরকম কোনো কিন্তু ব্যারিয়ার নেই। এবং যে এজ লিমিটটা দেওয়া রয়েছে সেই এজ লিমিটের মধ্যে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কোনো বারও নেই যে এতবার পরীক্ষা দেওয়া যাবে, কোনো রেস্ট্রিকশন নেই। এই এজ লিমিটের মধ্যে আপনারা কিন্তু প্রত্যেক বছরই অ্যাপিয়ার করতে পারেন। ওকে, সো এটা কিন্তু একটা বড় অপরচুনিটি, যেখানে কিন্তু কোনো রকম কোনো মার্কসের ব্যারিয়ার নেই, কোনো রকম কোনো রেস্ট্রিকশন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু নেই। সুতরাং এই অপরচুনিটিটাকে কাজে লাগানোই যায়। একজন ক্যান্ডিডেট প্রত্যেক কটা গ্রুপের জন্যই ফর্ম ফিল আপ করতে পারে, বা যদি কারোর মনে হয় হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের ক্ষেত্রে একটা ফিজিক্যাল ক্রাইটেরিয়া রয়েছে, সেই ফিজিক্যাল ক্রাইটেরিয়াটা ফুলফিল না করলে হয়তো সে এই গ্রুপটাকে অমিট করা যেতে পারে। বাট যদি সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করা যায়, সেই ফিজিক্যাল ক্রাইটেরিয়াটা, তাহলে কিন্তু গ্রুপ বি সার্ভিসও কিন্তু আপনারা ফিল আপ করতে পারেন। অর্থাৎ একজন ক্যান্ডিডেট ফর্ম যখন বেরোচ্ছে, সেই ফর্মের ক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনারা এখানে চুজ করতে পারেন আপনারা কোন কোন গ্রুপের জন্য পরীক্ষা দিতে বসছেন। আচ্ছা, এবারে আমরা চলে যাই পরীক্ষা পদ্ধতিতে। এই পরীক্ষা পদ্ধতি, এটা 3 টিয়ার এক্সাম, অর্থাৎ 3টে পার্ট রয়েছে। ফার্স্ট পার্টটা রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন, সেকেন্ড পার্টটা মেন, এবং থার্ড হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। ইন্টারভিউ বলবো না, বিকজ পার্সোনালিটি টেস্ট। সো এবার দেখে নিই আমরা যে কিভাবে পরীক্ষাটা হয়। আচ্ছা, প্রিলিমিনারি এক্সাম যেটা পরীক্ষা হয়, একটু পরের স্লাইডে যাবেন। এখানে আপনারা দেখুন, প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা হয়, সেই প্রিলিমিনারি এক্সামিনেশনটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। অর্থাৎ এই প্রিলিমিনারি এক্সামিনেশনের ক্ষেত্রে যে মার্কসটা আপনারা সিকিউর করবেন, সেই মার্কসটা আপনাদের ফাইনাল মেরিট লিস্টে কিন্তু যোগ হবে না। ফাইনাল মেরিট লিস্টে এই মার্কসটা যোগ হবে না, কিন্তু এটা হচ্ছে প্রথম ধাপ বা প্রথম দরজা, এটা আপনাদের সকলকেই পেরোতে হবে। 200 মার্কসের এক্সাম হয়, টোটালটাই এমসিকিউ অবজেক্টিভ প্যাটার্নের পরীক্ষা হয়। 8টা সেকশন থাকে, 8টা সেকশন থেকে প্রত্যেকটা সেকশন থেকে দেখুন 25 নম্বর করে বরাদ্দ রয়েছে। অর্থাৎ ফার্স্ট যদি আমরা বলি, সেক্ষেত্রে ইংলিশ কম্প্রিহেনশন বা ইংলিশ কম্পোজিশন যেটা রয়েছে 25 মার্কস। তারপরে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এই ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25 + 25 অর্থাৎ 50 নম্বর। আমরা সবাই মাধ্যমিকের সময় যে হিস্ট্রিটা পড়েছি, অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু করে আপ টু ইন্ডিপেন্ডেন্স, এটাই ডাব্লিউবিসিএস এর সিলেবাস। এখানে দুটো ভাগে ভাগ করা রয়েছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন টু ব্যাটেল অফ পলাশি, অর্থাৎ পলাশির যুদ্ধ পর্যন্ত, এটা ইন্ডিয়ান হিস্ট্রির পার্টে রয়েছে। এবং আফটার দ্যাট, তারপর থেকে আপ টু ইন্ডিপেন্ডেন্স,
যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারি আমরা মেনেও আসবো, হিস্ট্রি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে 200 নম্বরের একটা পরীক্ষাতে 50 নম্বর ধরে রয়েছে হিস্ট্রি অফিসিয়ালি। এবারে আপনারা যদি প্রশ্নপত্র দেখেন, কোশ্চেন পেপার যখন দেখবেন, প্রত্যেক বছরই মোর দ্যান 50 কোশ্চেন্স থাকে হিস্ট্রি থেকে, প্রায় 52 to 55 অন অ্যান অ্যাভারেজ কোশ্চেন থাকে। তাহলে হিস্ট্রি কিন্তু একটা বড় অংশ জুড়ে রয়েছে, এবং যে হিস্ট্রিটা কিন্তু আমরা প্রত্যেকে ক্লাস 9-10-এ পড়ে এসেছি। আর কি আছে? জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। এখানে একটা বিষয় আপনাদের বলি, এখানে অনারেবল ডেলিগেটসরা রয়েছেন, তারাও বলবেন তাদের জার্নি। সিভিল সার্ভিসের ক্ষেত্রে আপনারা যখন আসবেন, আপনাদের জেলাটাকে, অর্থাৎ আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ক্ষেত্রে পশ্চিমবঙ্গটাকে কিন্তু হাতের তালুর মতো করে চিনতে হবে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গটা এখানে বুকিশ নলেজ দিয়ে নয়, আপনাদের ডেইলি এক্সপিরিয়েন্স প্রত্যেকটা ক্ষেত্র থেকে কিন্তু এই পশ্চিমবঙ্গটাকে চিনতে হবে। কারণ এই যে 25 নম্বর বরাদ্দ রয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অ্যাজ ওয়েল অ্যাজ ওভারঅল জিওগ্রাফি থেকে, এই যে স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল কথাটা বলা রয়েছে, 25টার মধ্যে কিন্তু প্রায় 10 থেকে 12টা কোশ্চেন থাকে ওয়েস্ট বেঙ্গল বেসড। সেখানে ওয়েস্ট বেঙ্গলের ন্যাচারাল ভেজিটেশন, ওয়েস্ট বেঙ্গলের কালচার, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গলের রিভার, ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি, এভরিথিং। আর কি রয়েছে? সায়েন্স রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল সায়েন্স। এই জেনারেল সায়েন্স কি না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্স, এবং বর্তমানে আমাদের সিলেবাসে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে, বেশ কিছু কোশ্চেন সেখান থেকেও থাকে। আর কি রয়েছে আমাদের? সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। এখানে ইন্ডিয়ান পলিটি বলতে কিন্তু একেবারেই পলিটিক্যাল সায়েন্স নয়, এখানে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রিয়াম্বল, ডিপিএসপি, জুডিশিয়াল সিস্টেম, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এমার্জেন্সি। অর্থাৎ আপনারা যখন সিভিল সার্ভিসে আসবেন, সেই সিভিল সার্ভিসে কাজ করতে গিয়ে হাতে কলমে যে বিষয়গুলোকে নিয়ে বুঝতে হবে, জানতে হবে, সেই বিষয়গুলোকে একটু পড়তে হবে। আর কি রয়েছে? ইন্ডিয়ান ইকোনমি। এই ইন্ডিয়ান ইকোনমি কিন্তু পিওর ইকোনমিক্স নয়, যে আমাকে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই পড়তে হবে, আমাকে ইলাস্টিসিটি পড়তে হবে, তাও কিন্তু নয়। এখানে ইন্ডিয়ান ইকোনমি বলতে টোটালটাই হচ্ছে ডেটা ওরিয়েন্টেড, অর্থাৎ ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম, রিজার্ভ ব্যাংক, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, 5-year প্ল্যানিং, নীতি আয়োগ, এই নামগুলো আমরা সকলেই শুনেছি। এই বিষয়গুলোর থেকে কোশ্চেন থাকবে। এই ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান পলিটি থেকে থাকে হচ্ছে 25 মার্কস। এটা 50-50 ধরতে পারেন, অর্থাৎ কোনো বছর কনস্টিটিউশনের হয়তো 12 থেকে 14টা প্রশ্ন, বাকি প্রশ্ন হয়তো ইকোনমিক্সের থেকে, আবার উল্টোটাও হতে পারে। অন অ্যান অ্যাভারেজ এই দুটো জায়গা থেকে 12 থেকে 15টা কোশ্চেন থাকে, দুটো মিলিয়ে। আর কি রয়েছে আমাদের? সেটা হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি, 25 মার্কস। এই জেনারেল মেন্টাল এবিলিটি যেটা হচ্ছে বেসিক কিছু ম্যাথামেটিক্স, যেটা আমরা ক্লাস 9-10-এ সকলেই করেছি, মেনলি অ্যারিথমেটিক, অ্যালজেব্রা। আর কি না, রিজনিং, বা যেটাকে আমরা জেনারেল ইন্টেলিজেন্স বলি, সেটা অঙ্কের মতোই অনেকটা লজিক্যাল কিছু বিষয় রয়েছে, এবং এই সেকশনটা থেকে কিন্তু ফুল মার্কস ক্যারি করা যায়, 25-এর বেশি অনেক সময় প্রশ্ন থাকে। আর কি রয়েছে আমাদের? কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ, অর্থাৎ পারিপার্শ্বিক যা ঘটছে, সাম্প্রতিক ঘটনাবলী। এই টোটাল 8টা সেকশন মিলিয়ে কিন্তু 25 মার্কস, 200 মার্কস, প্রত্যেকটা সেকশন থেকে 25 মার্কস। এবং এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা কিন্তু টোটালটাই ক্লাস 9-10-এ আমরা যা পড়েছি তার উপর বেস করে। আউট অফ 200 কোশ্চেন্স কত আনসার পেলে বা কত আনসার করতে পারলে আমরা প্রিলিমস ক্র্যাক করতে পারবো? যদি অন অ্যান অ্যাভারেজ 130 to 135 উইদাউট নেগেটিভ মার্কিং করে আসা যায়, নিশ্চিন্তে থাকা যেতে পারে যে প্রিলিমস আমাদের ক্র্যাক করা যাবে, নিশ্চিন্তে। এবং টোটালটাই ওয়েমার বেসড পরীক্ষা হয়, এমসিকিউ, অর্থাৎ একটা কোশ্চেন তার 4টে করে অপশন থাকবে, তার মধ্যে থেকে কারেক্ট অপশন চুজ করতে হবে। ওয়েমার শিট থাকে, সেই ওয়েমার শিটে
আনসার ফিল আপ করতে হয় 2.5 hours টাইম, এনাফ টাইম প্রিলিমস জন্য। বোঝা গেল? আচ্ছা চলে আসি এবারে হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু বলি যে যে কোনো গ্রুপের যদি কি আমরা কেউ এ গ্রুপের জন্য ফিল আপ করি, বি গ্রুপের জন্য করি বা এভরি গ্রুপের জন্য করি, প্রিলিমসে সকলকেই বসতে হবে, এটা কমন পেপার। নেক্সট চলে আসছি আমরা মেন্স এক্সামে। আচ্ছা মেনের ক্ষেত্রে দেখা যাক যে আমাদের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে কম্পালসারি পেপার আর একটা হচ্ছে অপশনাল পেপার। এই কম্পালসারি পেপার প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। 6টা কম্পালসারি পেপার আমাদের পরীক্ষা দিতে হয়। ওকে, এটা আমি একটা গ্রুপের জন্য পরীক্ষায় বসি বা 4টে গ্রুপের জন্য বসি, সেম। এই কম্পালসারি পেপারের আবার দুটো ধরন রয়েছে, পেপার 1 এবং পেপার 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার। দেখুন পেপার 1-এ যেগুলো রয়েছে মেনলি বাংলা, যদি কারোর বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না হয় সেক্ষেত্রে হিন্দির অপশন রয়েছে, উর্দু রয়েছে, নেপালি রয়েছে, যে ভাষাগুলো লেখা রয়েছে তার মধ্যে যে কোনো একটা ভাষা নেওয়া যেতে পারে। এবং পেপার 2 হচ্ছে ইংলিশ, পেপার 2 ইংলিশ। এই দুটো পেপার হচ্ছে কনভেনশনাল অর্থাৎ ডেসক্রিপটিভ পেপার। এবার ডেসক্রিপটিভ পেপার মানে আমাদের কি এখানে প্রোজ পোয়েট্রি অর্থাৎ কবিতা গদ্য যেরকম মাধ্যমিকে পড়েছিলাম সব পড়তে হবে? একদমই নয়। টোটালটাই বেসড অন রাইটিং স্কিল। কি আছে এখানে? ট্রান্সলেশন থাকে বেঙ্গলি টু ইংলিশ, আর একটা পেপারে ইংলিশ টু বেঙ্গলি বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, প্রেসি রাইটিং বাংলা হলে সারাংশ, রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন, চিঠি। ঠিক আছে, এই 5 থেকে 6টা টপিক রয়েছে যার উপর বেস করে কিন্তু মেনলি কোশ্চেন হয়। এবং প্রত্যেকটা পেপারের ওয়েটেজ হচ্ছে 200 নম্বর করে, 200 মার্কস, 3 আওয়ার্স টাইম। অর্থাৎ প্রথম দুটো পেপার হচ্ছে কনভেনশনাল, যে দুটো হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার। থার্ড টু সিক্স পেপার যেটা রয়েছে এটা হচ্ছে আবার এমসিকিউ, ঠিক যেরকম প্রিলিমিনারিতে রয়েছে ঠিক সেরকমই এমসিকিউ পেপার। থার্ড পেপারটা কি আছে? জেনারেল স্টাডিজ 1 অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ হিস্ট্রি বলতে পারি আমরা এখানে, এবং জিওগ্রাফি। যে চ্যাপ্টারগুলো যে টপিকগুলো আমরা প্রিলিমিনারির জন্য পড়েছি সেই একই সিলেবাস। কি হয়? শুধুমাত্র কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। প্রিলিমিনারিতে যে কোশ্চেনটা, সাপোজ প্রিলিমিনারিতে আমাকে কোশ্চেন দিয়েছে যে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, আমাকে মেনে হয়তো একই কোশ্চেন দেবে যে 4টে কজ দিয়ে বলবে এর মধ্যে কোন কারণের জন্য পলাশির যুদ্ধ হয়েছিল। সিলেবাসটা একই, জাস্ট কোশ্চেনের লেভেলটা বাড়ে। আবার এরকমও দেখা যায় যে একই প্যাটার্নের কোশ্চেন মেন্সেও আসছে, একটু ডেপথে ঢুকে মেন্সে কোশ্চেন হয়। এখানেও ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি রয়েছে, 100 questions from Indian history and Indian national movement and 100 questions from Indian geography with special reference to West Bengal. Paper 3. Paper 4. Paper 4 এ কি আছে? Paper 4 General Studies 2. এখানে সবথেকে বেশি সংখ্যক সাবজেক্ট রয়েছে। কি কি? ফার্স্ট অফ অল সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্স। এই 3টে পার্ট মিলিয়ে কোশ্চেন থাকবে। আর কি? জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি আমরা প্রিলিমিনারির জন্যও। আর কি? এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এই যে টোটাল এরিয়াগুলো, অর্থাৎ আমরা যদি সাবজেক্ট বলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্স, জেনারেল নলেজ, ট্র্যাডিশনাল জেনারেল নলেজ, কীরকম কোশ্চেন? তোমাকে একটা প্রোডাক্টের নাম দিয়ে আপনাদের বললো এই প্রোডাক্টটা কোন ডিস্ট্রিক্টের প্রোডাক্ট যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। শুনেছি জিআই ট্যাগ টার্মটা, আপনারা সকলেই নদিয়া ডিস্ট্রিক্টের স্টুডেন্ট, তাই তো? একটা জিআই ট্যাগ প্রোডাক্টের নাম বলা যাবে নদিয়ার? রসগোল্লা নদিয়া ডিস্ট্রিক্টের নয়, নদিয়া ডিস্ট্রিক্টে আর কিছু? হ্যাঁ, টাঙ্গাইল শাড়ি। এরকম অনেক প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রোডাক্ট আছে। তাহলে এই যে জিনিসগুলো এগুলো সবসময় অনেক বইতে লেখা থাকবে না, তো এরকম ধরনের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোশ্চেন। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্স, ট্র্যাডিশনাল জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইভিএস এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। ওকে, অর্থাৎ টেকনোলজির অ্যাডভান্সমেন্ট বলে এখানে অনেকে কম্পিউটার বলে শুধু ভুল করে, তা নয়। সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো,
কম্পিউটার, সমস্ত ক্ষেত্রে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সেটা এআই রিলেটেড কোশ্চেন হতে পারে, সেটা মিসাইল টেকনোলজি রিলেটেড কোশ্চেন হতে পারে, ওকে, সেটা বায়োটেকনোলজির কোনো টপিকের কোশ্চেন হতে পারে, যেগুলো নিয়ে রিসেন্টলি চর্চা হচ্ছে, সেগুলোর থেকে কোশ্চেন থাকবে। এবার এখানে যেহেতু এতগুলো সাবজেক্ট রয়েছে, এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা কি থাকে, জেনারেলি পিএসসির গাইডলাইন অনুযায়ী যেটা থাকে সেটা হচ্ছে 20 যে সায়েন্স পার্ট রয়েছে, 40% অফ দ্য টোটাল কোশ্চেন পেপার ফ্রম সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ট, অর্থাৎ 200টা কোশ্চেনের মধ্যে নিয়ার অ্যাবাউট 80 কোশ্চেন্স ফ্রম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্স, টেকনোলজি, এটা মিলিয়ে 40% কোশ্চেন ফ্রম জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যান্ড রিমেনিং 20% কোশ্চেন্স ফ্রম এনভায়রনমেন্টাল স্টাডিজ। তবে এটা একটু কম বেশি হয়, সবসময় যে সেম নাম্বার অফ কোশ্চেন থাকে তা নয়, 80টা 75 হতে পারে, 85ও হতে পারে, 40টা 35ও হতে পারে, 37ও হতে পারে, 42ও হতে পারে। নেক্সট পেপার 5, পেপার 5 হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইন্ডিয়ান পলিটি, অর্থাৎ যে টপিকগুলো আমরা সেই প্রিলিমসে ইকোনমিক্সের জন্য পড়েছি, যে টপিকগুলো আমরা প্রিলিমসে ইন্ডিয়ান পলিটি থেকে পড়েছি, সেগুলোর উপরই 100 + 100 200। অ্যান্ড দ্য সিক্সথ পেপার জেনারেল মেন্টাল এবিলিটি বা রিজনিং 100 এবং ম্যাথামেটিক্স। এখানে অ্যারিথমেটিক লেখা থাকলেও এখানে কিন্তু শুধু অ্যারিথমেটিক থাকে না, অ্যারিথমেটিক, মেনসুরেশন, জিওমেট্রি, যা যা আমরা ক্লাস 10-এ করেছি সেগুলোর উপর বেস করেই কোশ্চেন থাকে। সো এই যে টোটাল 6টা পেপার ইন্টু 200, ওকে, এই 1200 মার্কস, এটা হচ্ছে আমি যে কোনো গ্রুপের জন্য, একটা গ্রুপের জন্য পরীক্ষায় বসি বা 4টে গ্রুপের জন্য পরীক্ষায় বসি, আমাকে এই পেপারটা দিতে হবে কম্পালসারি সকলকে। এবারে চলে আসছি অপশনাল পেপার। যদি আমরা এ অর বি অথবা এ এবং বি এই দুটোর জন্যও অ্যাপ্লাই করি, অর্থাৎ কেউ শুধু এ বা বির জন্য অ্যাপ্লাই করেছে, কেউ অনলি এ বা অনলি বি, কেউ এ বি সি ডি 4টের জন্যই করেছে, অর্থাৎ এ এবং বি গ্রুপের জন্য যদি আমরা অ্যাপ্লাই করি, দেন আমাদের একটা অপশনাল পেপারের পরীক্ষা দিতে হবে। এই অপশনাল পেপারটা কি, পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন আমাদের টোটাল 37টা অপশনাল সাবজেক্ট অফার করে, 37, তার মধ্যে থেকে একটা চুজ করতে হবে। এবং এই অপশনাল পেপার চুজের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই সেই পেপারটা আমাদের গ্র্যাজুয়েশনে পড়ে আসতে হবে বা এইচএসে থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি ম্যাথামেটিক্সের স্টুডেন্ট হয়ে আমি হিস্ট্রি অপশনাল পেপার নিয়ে পরীক্ষা দিতেই পারি, আমি হিস্ট্রি স্টুডেন্ট নিয়ে আমি যদি মনে করি যে অ্যানথ্রোপোলজি অপশনাল পেপার নিয়ে পরীক্ষা দেবো, আমি দিতেই পারি। এখানে কোনো রকম কোনো অবস্টাকলস নেই, যে কোনো পেপার চুজ করতে পারি আমরা। এবং এই অপশনাল পেপারটা হচ্ছে টোটালটাই কনভেনশনাল অর্থাৎ ডেসক্রিপটিভ, দুটো পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2, একই দিনে পরীক্ষা হয়, এটা ডেসক্রিপটিভ মোডে। তাহলে আমাদের যে টোটাল রিটেন এক্সামের দুটো পার্ট মেনে 1200 নম্বর কম্পালসারি সবাইকেই দিতে হবে, আর 200 400 নম্বর অর্থাৎ যারা এ এবং বি গ্রুপের জন্য অ্যাপ্লিকেবল তাদেরকে এই অপশনাল সাবজেক্টের এক্সামটা দিতে হবে। যদি কেউ অনলি সি বা অনলি ডির জন্য অ্যাপ্লাই করে, তার ক্ষেত্রে অপশনাল অ্যাপ্লিকেবল নয়। এবং লাস্ট স্টেজ সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এ এবং বি গ্রুপের জন্য 200 মার্কস, সি গ্রুপের জন্য 150 মার্কস এবং ডি গ্রুপের জন্য 100 মার্কস। এই টোটাল আমার, অর্থাৎ এ এবং বি গ্রুপের জন্য টোটাল আমার 1800, সি গ্রুপের জন্য 1350 অ্যান্ড ডি গ্রুপের জন্য 1300। এই মার্কসের ওপর ক্যালকুলেশন করে আমাদের মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, সো এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি যে এর 95% জিনিস কিন্তু আমরা মাধ্যমিকে পড়ে এসেছি, ক্লাস 10 স্ট্যান্ডার্ডে পড়ে এসেছি। এবং আরও একটা জিনিস, আমায় কম্পিটিটিভ এক্সামে পাস করতে গেলে আউট অফ 200 কোশ্চেনের আনসার দিতে হয় না, আমাকে হার্ডওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক, অর্থাৎ আমি কোন কোশ্চেনটার আনসার করব আর কোন কোশ্চেনটার আনসার করব না সেটা আমাকে বুঝতে হবে। এবং অনেকের একটা ধারণা পার্সোনালিটি টেস্ট এটা বোধহয় সব থেকে কঠিন জায়গা, আমি একটা জিকে কোশ্চেনের উত্তর দিতে না পারলে বোধহয় আমার চাকরিটা আর হলো না, একেবারেই নয়।
এখানে স্যার ম্যাডামরা রয়েছেন, ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন ওনারা। পার্সোনালিটি টেস্টে দুটো জিনিস দেখা হয়। এক হচ্ছে তুমি এই চাকরিটার জন্য সুইটেবল কিনা, সুইটেবল মানে মেন্টালি ফিটেস্ট কিনা, ওয়েদার ইউ ক্যান হোল্ড দ্য চেয়ার অর নট। আর একটা হচ্ছে তোমার প্যাশন আছে কিনা। সেখানে আমি দুটো জিকে কোশ্চেনের আনসার দিতে পারলাম না, এটা কোনো ফ্যাক্টর নয়, এটা কোনো ফ্যাক্টর নয়, এই ভয়টা কেউ পেও না। তো এই হচ্ছে এক্সামের স্ট্র্যাটেজি বা এই স্ট্রাকচার। আমাদের রাইজ গ্রুপের তরফ থেকে যে কোর্স স্ট্রাকচার রয়েছে সেখানে প্রিলিমিনারি এবং মেন্স দুটোকে একদম প্রথম থেকেই আমাদের পড়ানো হয়, এবং নট অনলি প্রিলিমিনারি এবং মেন, এখানে প্রথম দিন থেকে তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য তৈরি করা হয়। এবং আরেকটা জিনিস বলবো যে সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বলো বা ইউপিএসসি নিয়ে স্যার বলবেন, এখানে শুধুমাত্র বুকিশ নলেজ না, একটু চারিপাশ থেকে নলেজটাকে গ্যাদার করতে হবে। মানে শুধুমাত্র বই পড়লাম সেটা, যেমন বই পড়াটা অবশ্যই দরকার, বই তো পড়তেই হবে, ঠিক আছে, তার পাশাপাশি নিউজ পেপার। যেমন লাস্ট ইয়ার 2022 WBCS প্রিলিমিনারিতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কিমস আছে, তোমরা সকলেই নাম জানো বিভিন্ন স্কিমসের, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, ওকে, প্রচুর স্কিমস আছে। তো এই স্কিম থেকে প্রায় 6 থেকে 7টা কোশ্চেন দিয়েছিল। তুমি এরকম কোনো বই পাবে না যে বইটা খুললাম বইটার মধ্যে সমস্ত স্কিমগুলো দেওয়া রয়েছে, কিন্তু পেতে পারি খুব সহজে। কিভাবে? যখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোনো স্কিম ইন্ট্রোডিউস করে, বা এই যে ধরো তোমরা দুয়ারে সরকার প্রকল্পের নাম শুনেছি তো আমরা, তো যখন এই দুয়ারে সরকার প্রকল্প হয়, ঠিক আছে, পার্সোনালিটি টেস্টে জিজ্ঞেস করেছে যে দুয়ারে সরকারের প্রকল্পের মধ্যে কোন কোন প্রকল্পগুলো রয়েছে, মাইনরিটিদের জন্য কি প্রকল্প রয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কি প্রকল্প রয়েছে, এডুকেশন সেক্টরের জন্য। তো এর জন্য আলাদা করে বই পড়তে হয় না। গভর্নমেন্ট যখন কোনো প্রজেক্ট এরকম নিয়ে আসে, দেখবে নিউজ পেপারে গভর্নমেন্ট খুব বড় করে অ্যাড দেয়, তাই তো, সেখানে ডিটেলস দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা জানতে পারি। তাহলে সবসময় বুকিশ নলেজের পাশাপাশি কিন্তু এই আউটার সেকশন থেকে, অর্থাৎ নিউজ পেপার, ম্যাগাজিনস, ঠিক আছে, তোমরা যেমন একটা জায়গার নাম জানো, জাস্ট ফর এক্সাম্পল বলি, গনগনি বলে একটা জায়গা আছে, নাম শুনেছো? কে কে শুনেছো একটু হাত তোলো তো। ভেরি গুড। কোথায় এটা, কোন ডিস্ট্রিক্টে? ভেরি গুড, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, এই জায়গাটাকে কি বলা হয় জানো? ভেরি গুড, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। তো চট করে এটা কোনো বই তো এরকম ভাবে পাবে না তুমি, কিন্তু দেখবে জাস্ট ফর এক্সাম্পল, আমি নামটা কোথা থেকে জেনেছিলাম, যখন এই জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে বা জায়গাটা নিউজে আসছে, দেখবে ওই টুরিস্ট স্পটগুলো সম্পর্কে রোববারের নিউজ পেপারে দেয়, ওখান থেকে নামটা জেনেছিলাম। তো এরকম বিভিন্ন সোর্স থেকে কিন্তু তোমাদের ডেটা কালেক্ট করতে হবে, এবং একটা সিস্টেমেটিক ওয়েতে রেগুলার যদি পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু সিভিল সার্ভিস ক্র্যাক করা কোনো অসুবিধার জায়গা নয়। একটু সিস্টেমেটিক ওয়েতে একটা রুটিন করে পড়তে হবে, জিনিসটা রুটিন করে নিতে হবে। এবং এখানে বারবার যেটা বলছি যে হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক। ফর এক্সাম্পল, একটা পরীক্ষায় আমি প্রিলিমিনারিতে আমরা কি দেখলাম, যে আমার আউট অফ 200 হিস্ট্রি রয়েছে আমার 50 মার্কস অফিসিয়ালি, এবং আনঅফিসিয়ালি বলছি সেটা 51 to 55 মার্কস পর্যন্ত থাকে। তাই আমাকে হিস্ট্রির উপর জোর দিতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে। অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা বলে, স্যার নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা, স্যার সায়েন্সটা পারছি না। দরকার নেই স্যার, 11-12 দুটো একটা সায়েন্সের কোশ্চেন আসবে দুটো একটা কোশ্চেন সায়েন্সে 11-12 লেভেলে আসবে। কিন্তু যারা ক্লাস 10-এর পড়া সায়েন্স পড়নি, তারা যদি মনে করো যে আমি দুটো তিনটে কোশ্চেনের জন্য আমি 11-12 সায়েন্সের বইটা পড়ে ফেলবো, তার 10%ও মাথায় ঢুকবে না, আর যে সময়টা দিচ্ছ সেই সময়টাও নষ্ট হচ্ছে। দরকার নেই তো আমার, ওই দুটো কোশ্চেন আমি ছেড়ে দেবো। ওয়ারাজ আমি হিস্ট্রি বা জিওগ্রাফি, যেটা আমার গ্রিপের মধ্যে রয়েছে, যেখান থেকে ম্যাক্সিমাম মার্কস আসছে, সেখানে আমি ওই এফোর্টটা দেবো। আমি 4 ঘন্টা এফোর্ট দিয়ে দুটো কোশ্চেন পাচ্ছি আউট অফ 200, আর আমি সেই 4 ঘন্টাকে বাকি 3টে বা 4টে সাবজেক্টের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়ে সেখান থেকে 10 থেকে 15 নম্বর নিয়ে আসতে পারছি, তাহলে কিছুই নয়। স্ট্র্যাটেজিক্যালি এবং সিস্টেমেটিক্যালি পড়াশুনো, রেগুলার পড়াশুনো, তবে কিন্তু সিভিল সার্ভিস ক্র্যাক করা কোনো বিষয় না, খুব সহজেই। একটা দুটো ফেলিওর আসতেই পারে, তার মানে এই নয় যে তোমাদের প্রিপারেশন খারাপ বা আমি ঠিক পথে এগোচ্ছি না। এরকম আমরা স্টুডেন্ট দেখেছি প্রিলিমিনারি ক্র্যাক করেছে, মেন ক্র্যাক করেছে,
পার্সোনালিটি টেস্ট ক্র্যাক করে চাকরি পেয়েছেন। সুতরাং একটা বা দুটো ফেলিওর, একবার প্রিলিমস পারলাম না আমি কুইট করে গেলাম যে না এই পরীক্ষাটা আমার দ্বারা হবে না, এরকম কিন্তু নয় ব্যাপারটা। একটু মাটি কামড়ে পড়ে থাকতে হবে, পাওয়া সম্ভব। এবং এই চাকরিটা এটা শুধু চাকরি নয়, এটা একটা প্যাশন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রান্তিক মানুষদেরকে সঙ্গে কাজ করা, প্রতিটা জায়গা সম্পর্কে জানা চেনা, তাদের সঙ্গে কাজ করা, এই যে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এবং সর্বোপরি স্টেটের জন্য কিছু করা, নেশনের জন্য কিছু করা, এই জিনিসটা কিন্তু মানে টাকার অঙ্কে মাপা যায় না। এটা টাকার অঙ্কে মাপা যায় না, এটা প্যাশন টোটালটাই। এবং এই প্যাশনটা নিয়ে যদি তোমরা প্রথম থেকে শুরু করো, সিস্টেমেটিক ওয়েতে শুরু করো, অবশ্যই কিন্তু WBCS ক্র্যাক করা সম্ভব। ওকে, থ্যাংক ইউ সকলকে। এরপরে আইএস নিয়ে অমিত স্যার বলবেন এবং ডেলিগেটসরা রয়েছেন আমাদের স্যার ম্যাডামরা, তারাও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে। থ্যাংক ইউ মিস্টার সায়ন সুন্দর লাহিড়ী, যিনি WBCS নিয়ে অনেক আলোকপাত করলেন। আমাদের পরবর্তী স্পিকার মিস্টার অমিত অক্ষয়, যিনি আইএস প্রিপারেশন নিয়ে একটু বলবেন। এর মধ্যে ইতিমধ্যে আমরা আমাদের মধ্যে মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী অমরনাথ কে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কৃষ্ণনগর, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী কুমার সানি রাজ IPS SP রানাঘাট, এবং আমাদের ডিভিশনাল ফরেস্ট অফিসার শ্রী প্রদীপ বাড়ুই IFS, আমরা ওনাদেরকে স্বাগত জানাই আমাদের এই প্রোগ্রামে। উই আর অলসো ভেরি হ্যাপি যে আমাদের সাথে জয়েন করেছেন শ্রী নাউর রহমান স্যার, যিনি স্পেশাল সেক্রেটারি MA and ME ডিপার্টমেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টও এই ধরনের প্রকল্প, এই ধরনের সুবিধা নিয়ে এসছে স্টুডেন্টসদের জন্য, যাতে করে তারা সিভিল সার্ভিসেসের জন্য প্রিপেয়ার হতে পারে। এবং আগামী দিনে এই পরীক্ষায় আমরা আরও অনেক অনেক বেশি বাঙালি এবং অনেক অনেক বেশি বাংলার ছাত্রছাত্রীদেরকে আরও পার্টিসিপেট করতে দেখি সিভিল সার্ভিস এক্সামিনেশনে, এবং তারা এই প্রস্তুতিটার সঠিক গাইডেন্স যাতে পান। তো আমি এবার রিকোয়েস্ট করব মিস্টার অমিত অক্ষয়কে ওনার স্পিচ দেওয়ার জন্য। Thank you, ma'am. Thanks a lot. I thank the district administration for giving us the opportunity to interact with you all. And let's begin. We have paucity of time. So, next slide, please. You can probably identify this place. This is North Block and South Block. These are also called the power corridors of India, because at the South Block, we have the most responsible office in the country, which is known as the PMO, Prime Minister's Office. Okay, and in the background, you can probably identify there is this place called Rashtrapati Bhavan. So, next slide, please. The students from West Bengal stand a special privilege in the term that it's called there is no Indian Renaissance, and if there was any Indian Renaissance, then the Bengal Renaissance is called the Indian Renaissance. So, in very simple terms, half of modern Indian history, or even more than half of modern Indian history, is the history of Bengal. So you can see an example here. Next slide, please. You can probably identify people towards one side of the screen, and probably may not be at the other side of the screen. So let me tell you, India is called a politico-administrative system. So at the political level, the most responsible and the most powerful position is probably the office of the Prime Minister of India. And another powerful and the responsible position is the Home Minister of India. But since it's a politico-bureaucratic system or politico-administrative system, the senior most bureaucrat in India is, you can try guessing, the senior most bureaucrat in India is the Cabinet Secretary, and the another senior position is the Home Secretary, and there are many. For examples, we have the Foreign Secretary of India,
And these are the engines which are governing the country. So in very simple terms, we have in India the process of election and then the process of selection. So you are seeing through the process of election the two most responsible offices, and through the process of selection the two most responsible offices. This system is followed at the state level also. So at the state level, the senior most bureaucrat could be called the chief secretary or the principal secretary. And let's say there are important departments, for example, the finance, the home, education. So the education secretary, health secretary, or the finance secretary would again be replicated at the state level. Even at the district level, the senior most bureaucrat is from the same set of service. So what is common at the union level, at the state level, going down to the level of the district, is that at the administrative level, it is headed by people from all India services. All right, and they are recruited through UPSC civil services examination. And that's what we are going to talk about. That is, at the administrative level, the senior most position, the most responsible position at Delhi, in Kolkata, at the district level, they are headed by the all India services officers. So, next slide, please. This is one of our success stories. She is in Dehradun right now, undergoing her training. Next, please. Next. Yeah. So this exam, UPSC Civil Services Examination, is conducted at 3 stages: prelims, mains, and interview. Prelims is MCQ based, mains is written, and the interview is the test of your personality. Next. So let's talk about the preliminary exam. I am just going to make it very simple for you, in the sense that preliminary is a one-day exam. The before lunch and the after lunch, GS 1 and okay. আমি একটু বাংলা জানি, আমি বাংলা জানি না, আমি বাংলা শিখছি। And if I say a little more than this, I'll have to say আমার বাংলা শেষ। So I'm sorry for this, but okay. So I'm sorry for this. Okay, that's the reason I'm showing the slides to you. Okay, so okay, okay. So one day exam, yes, one day exam before lunch and after lunch. Okay. So in the morning session, the paper is known as GS paper, General Studies paper, 200 questions, 100 questions, 2 marks per question, 1/3 is negative. All right. So you have to get around 90 to 100 marks out of 200 to crack this exam. However, your paper will not be evaluated if you do not get at least 1/3 marks in the post-lunch paper, which is also known as Civil Services Aptitude Test, all right, sometimes called GS2 for the prelims, okay. 80 questions, 2.5 marks per question, 1/3 negative, so you have to get 66.66, all right. So that will be about the prelims. It's MCQ based. Next is the main examination. The main examination happens after around 100 days of the prelims examination. All right, so next slide, please. This is in short, we have paucity of time. So basically, I would say it's 10th class maths and English. So math would be called, there are multiple terms. For example, English is called verbal ability, numerical ability, and those kind of things. It's basically maths and English for class 10th level. That's the gist of it. And in the GS paper, everything is there. All the subjects are there: polity, economy, history, geography, and the current affairs. So that's the difference between the pre-lunch and the post-lunch syllabus. And next please. All right. So the main examination is the main examination, which happens after 100 days. It goes on for a longer period of time. So each paper is of 3 hours, and there are, do you know how many papers? There are 9 papers. So out of 9 papers, we have 7 papers
All right, 7 into 250, which is 1750. So the main examination is conducted out of 1750 marks. And there are two papers which are compulsory language papers. So the one language is English, which is compulsory for all of you, 10th level English. Very, very simple. Very simple. Like the very simple English which you see around you, like right now. Okay? So that's about the English language paper, which is compulsory in nature. 3 hours, 300 marks. You have to get just 25%, which is just 75 marks. All right? Same is the case with the other compulsory language paper. The other compulsory language paper is also sometimes known as the regional language paper. Formally, it's called the Schedule 8 language. There are 22 languages, including Bangla. So you have Bangla, Santhali, Bodo, Dongri, Mathili. You can choose any of it, including Hindi, and you can appear for the exam. So these two compulsory language papers, just getting 75 out of 300. So it's as easy. So talking about the other 7 papers, we have essay paper, and then we have GS 1, 2, and 3. GS 4 is ethics paper, and then we have only one optional in the current scheme of examination, which is being followed after 2012. So you have one language paper having 2 papers. Sorry, one optional paper having 2 papers. So optional paper 1 and optional paper 2. So this becomes paper 1 to paper 7. 7 into 250, 1750. But the whole examination is conducted out of 2025. So we have the next stage, which is known as the personality test of the interview. 1750 plus 275, it turns out to be 2025. All right. So next slide, please. So personality test is primarily not a test of your knowledge. It's primarily a test of your personality. And as I said, the main examination is the main examination. Personality test is conducted out of 275. In the worst case scenario, people generally get 140 marks. In the best case scenario, people generally get 200 marks. So it is basically 140 to 200. Exceptionally, people also get 130, and people also get 225, not 225, 215. So this year it has been 215, 115. And 180 is called a good score, 170 is called a decent score. And talking about the main examination, getting 50% marks is called a very good performance. So the cutoff out of 1750 is hovering around 700. So if you get 700 out of 1750, you get the interview call for general category. It varies for other categories by a little. And people who top the exam, let's say people who get rank 1, 2, 3, they get less than 1100 marks out of 2025. So next slide, please. All right. So we have around 24 services for which the recruitment happens through this examination. It is popularly called the IS examination, or sometimes called IS IPS examination. We have 2 kinds of services. One is All India service and the another is the central services. Both are recruited through this examination. We have 3 All India services, which is IS, IPS and Indian Forest Service. So IS, IPS and IFS. Unfortunately, we have all present here today, right now. That's our good fortune. And next slide, please. Next slide. So age limit. In the current scheme of examination, we have 6 attempts for the general category till the age of 32, whichever is earlier. All right. For OBC, it's 32 plus 3 years, including 3 more attempts, which is 9. And for other categories, you can see, if you fill up the form, this is not counted as an attempt. You can also fill up the form in your final semester of your examination, so most of you are eligible. And filling up the form is not counted as an attempt. Appearing in any of the prelims paper is counted as an attempt. Next slide, please. There are certain myths and realities, but I hope we do not have a lot of time for that. IS is more suitable for bright students, engineering graduates. It's true that a large number of successful candidates are IS, and yes, it's basically because when you go
through a 4-year program. Sometimes people prepare for the competitive exam together with their class 12th, and even when they finish their engineering, it takes not 3 years but 4 years. So they have additional advantage. Most of the engineers have some work experience. So it's not that they are inherently brighter, it's just that they have existed on earth more, they have devoted more time to their study because of their curriculum and their analytical mind. So anybody stands equal chance, fair chance. This examination is a great leveler. And talking about this great leveler, if you have good English, do you stand a better chance at the examination? I would rather say no. If you have poor English, do you stand a worse chance at the examination? Probably no. Because the level of English which you required is class 10th English, and you are not judged on just on your language skill. If your basics are fine, you're just good to top the examination. Can it be cracked in first attempt? The fact is, to last attempts. All right, they crack the examination first, second, or maximum third attempt. All right, so the quantity is important, but quality is more important. So yes, that's how many years of preparation does it require? Even 10 years of preparation is not sufficient if you do not have the right guidance and the right strategy, and that's where the role of a good mentor and a good coach comes in. It's all about luck. No, it's definitely not all about luck. Luck plays an important role in life. So let's say, just for the sake of clarity, I'm saying the role of luck in life is 2%. So what is the role of luck in UPSC examination? It's around 1% or 1.5%. Okay. So luck is there in life, luck is there in the examination also, but the examination is more in your control. Life is not so much in your control. So very simply, role of luck in life is 2%, in the examination is 1% or 1.5%. Just putting a number to it. The number is not important, the idea is important. Yes, 15 to 20 quality versus the quantity thing. So of course, even if you're extremely bright, you have to devote around 6 to 7 hours at least. So 8 hours and 10 hours or 12 hours would be during around the examination or just before the examination. And next slide, please. We do a lot here. And next slide, please. Next slide. Next slide, please. That's what we try to do. You can join us at 1, you can join us at 3, you can join us at 2. So this is the learning curve which we try to follow. We tell the student that you're bright and you can do it. Sometimes you also tell the student you're not bright and you need certain things to do before you turn into a better aspirant. So we start from the base for those who require, and then we move up the ladder. So that's the basic idea is we tell that you don't know, then, and those kind of things. I think this is self-explanatory, I would say. Next slide, please. That's the team. All the team is from Delhi, so they are learning Bangla. Yes. Yes, next slide. We have joined hand with Destination IS in Delhi. Next slide, please. So if you're ready to put in the hard work, the guidance is available to you at everywhere. If you're, and let me tell you the role of a coach, role of a mentor. Let's say your district administration is helping you, some of your cousin who has already qualified for this examination, or your senior in your college or anywhere. A coach, a good coach in a formal setup, informal setup is extremely important, because you cannot just mug up things and just spew in the exam and crack the exam, just like many other examinations. Those things are not applicable here. So role of coaching or role of a good coach or a mentor is extremely important, so that you stay on the right path. You do not just crank in the numbers, but you also put in the quality which you need to put in. And that will be all from my side. I thank again the administration for giving us the opportunity to interact with you all. And we are present here. You can go for informal interaction after the end of the day. So thank you. Thanks a lot. Thanks again.
থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ জানাই অ্যাডামাস গ্রুপ থেকে, রাইস এডুকেশন থেকে, যারা আজকে এসে অনেক ইনসাইটস দিলেন অ্যাবাউট দ্য প্রিপারেশন। আমরা ডাব্লিউবিসিএস এবং আইএস প্রিপারেশন নিয়ে অনেকটা শুনলাম। এটার সাথে সাথে আমাদের কেরিয়ার গাইডেন্স সেশনটা আজকে এখানে শেষ হলো। এরপরে আমাদের আনুষ্ঠানিক সূচনা হবে এই প্রোগ্রামের। তো আমি আমাদের যারা রেসপেক্টেড গেস্ট, ফ্যাকাল্টি মেম্বার্স, ডিগনিটারিজ যারা আজকে প্রেজেন্ট আছেন আমাদের মধ্যে, আমি তাদেরকে আমন্ত্রণ জানাই স্টেজে। তারা আজকে এখানে আসলে আমরা তাদেরকে সম্বর্ধনা জানাবো এবং তারপরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় জেলা শাসক শ্রী অরুণ প্রসাদ মহাশয়, আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কৃষ্ণনগর শ্রী অমরনাথ কে, আমাদের সাথে প্রেজেন্ট আছেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রানাঘাট, প্লিজ স্যার প্লিজ কাম অন টু দ্য স্টেজ, আমাদের ডিভিশনাল ফরেস্ট অফিসার শ্রী প্রদীপ বারুই, আমাদের সাথে প্রেজেন্ট আছেন এনাউর রহমান স্যার, স্পেশাল সেক্রেটারি MA&ME ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি স্যারকে ওয়েলকাম করছি অন স্টেজ। উইথ দিস আমাদের সাথে প্রেজেন্ট আছেন আমাদের এডিএম স্যার ম্যাডামরা আছেন, এডিএম LNLR, এডিএম জি এবং এডিএম ডেভেলপমেন্ট ম্যাডাম, তাদেরকে স্টেজে আমরা ওয়েলকাম করছি। আজকে আমাদের বিশেষ গেস্ট মিস নেহা ব্যানার্জি, IAS 2020 ব্যাচ, SDO খাতরা, আমরা তাদেরকে ওনাকেও স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের WBCS প্রবেশনার, WBCS এক্সিকিউটিভ 2023 ব্যাচ অনন্যা বিশ্বাস, আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে। শ্রী সৈকত গাঙ্গুলি, প্রজেক্ট ডিরেক্টর DRDC, আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে। সৌগত সাহা আমাদের সাথে প্রেজেন্ট আছে, BDO কৃষ্ণগঞ্জ, আমাদের SDO রানাঘাট, SDO তেহট্ট, মানে উই হ্যাভ দ্য হোল অ্যারে অফ WBCS অ্যান্ড IAS IPS অফিসার্স। আমাদের জেলা প্রশাসনে যারা আছেন তাদের প্রত্যেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরা প্রথমে তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমরা তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য আমি অদিতিকে রিকোয়েস্ট করব। সবাই একটা জোরে হাততালি, বিকজ ইট ইজ এ ভেরি রেয়ার অপরচুনিটি যেখানে আমরা পুরো প্রশাসনে, আমাদের নদিয়া জেলা প্রশাসনের যারা প্রশাসনিক হেডরা আছেন, আমাদের এনাউর রহমান স্যার আছেন MA&ME ডিপার্টমেন্ট থেকে, আমরা প্রত্যেককে আজকে পেয়েছি এই অনুষ্ঠানে। সরাসরি আপনারা শুনতে পাবেন তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা, তাদের প্রস্তুতি, কিভাবে তারা এই জায়গায় পৌঁছেছেন এবং তারা কি কাজ করে চলেছেন, আগামী দিনে তারা প্রশাসনকে কোন জায়গায় দেখছেন, কিভাবে নিয়ে যাচ্ছেন, সবটাই কিন্তু আজকে আপনারা সরাসরি সুযোগ পাবেন ওনাদের থেকে শোনার। আমি ইনভাইট করব অন স্টেজ দ্য ফ্যাকাল্টি ফ্রম অ্যাডামাস গ্রুপ রাইস এডুকেশন থেকে যারা এসছেন, প্লিজ কাম অন দ্য স্টেজ। আমরা আপনাদেরকেও সংবর্ধনা জানাই, আপনাদের থ্যাঙ্কফুল টু ইউ ফর এই ক্যারিয়ার গাইডেন্স সেশন। আমরা আপনাদেরকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের জেলার পক্ষ থেকে একটা স্পেশাল মেমেন্টো আছে ডিএম স্যারের পক্ষ থেকে, সেটা আমরা একটু তুলে দিতে চাইছি মিস নেহা ব্যানার্জি, IAS SDO খাতরা, ওনার হাতে, এবং অনন্যা বিশ্বাস যারা স্পেশাল গেস্ট আমাদের আজকের এই ওকেশনে, এনাউর রহমান স্যারের হাতে, স্পেশাল সেক্রেটারি MA&ME ডিপার্টমেন্ট থেকে, এবং অ্যাডামাস গ্রুপ থেকে যারা আজকে এসছেন আমাদের এই সেশনের জন্য, ওনাদের জন্য জেলা শাসকের পক্ষ থেকে একটা বিশেষ মেমেন্টো আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি। মিস নেহা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাই আরেকবার এখানে আসার জন্য। অনন্যা বিশ্বাস, WBCS 2023 ব্যাচ, কৃষ্ণনগরেরই মেয়ে, আজকে ও প্রবেশনার আছে দিল্লিতে, ওর হাতেও আমরা এই সাম্মানিক তুলে দিচ্ছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই মেমেন্টো তুলে দিতে চাই এনাউর রহমান স্যারের হাতেও। স্পেশাল সেক্রেটারি, ভেরি সিনিয়র WBCS এক্সিকিউটিভ আমাদের মধ্যে উনি প্রেজেন্ট আছেন। এবং যারা অ্যাডামাস থেকে, রাইস গ্রুপ থেকে যাই ফ্যাকাল্টি মেম্বার্স যারা এসছেন তাদের হাতেও আমরা ডিস্ট্রিক্টের এই মেমেন্টো তুলে দিচ্ছি।
আমরা ভীষণভাবে থ্যাঙ্কফুল আমাদের সমস্ত গেস্টদেরকে, ডিগনিটারিজদের যারা আজকে আমাদের এই স্টেজে আছেন, তাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। এবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমি আমাদের সমস্ত গেস্ট যারা আছেন, আমাদের এসপি স্যাররা আছেন, আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় আছেন, এসডিও স্যার ম্যাডামরা আছেন, এডিএম স্যাররা আছেন, পিডি স্যার আছেন, তাদেরকে প্রত্যেককে আমরা অনুরোধ করব এসে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের ডিএফও স্যার এখানে আছেন। আমরা প্রত্যেককে, আমরা যারা আজকে গেস্ট অন স্টেজ আছেন তাদেরকে এবার অনুরোধ করব আমাদের প্রদীপ প্রজ্বলনের জন্য। সবাই একটা জোরে হাততালি দেবেন প্লিজ। এরপরে আমাদের স্টেট সং, আমাদের রাজ্য যে সঙ্গীত আছে সেটা আমরা সবাই মিলে উঠে দাঁড়িয়ে গাইবো। আমি সমস্ত আমাদের স্টেজে যারা আছেন তাদেরকেও এইটায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। যে গ্রুপ আমাদের গানটা লিড করবে তাদেরকে আমি রিকোয়েস্ট করব স্টার্ট করার জন্য। খুব নতুনভাবে ঘোষণা হয়েছে, এটা সমস্ত যারা ছাত্রছাত্রীরা আছেন তারা জানেন। বাংলার মাটি বাংলার জল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান এখন আমাদের রাজ্য সঙ্গীত। তাই প্রতিটি অনুষ্ঠানের আগে তার সূচনা যখন হচ্ছে তখন আমরা এই রাজ্যের গানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের সূচনা করছি। তো আপনারা প্রত্যেকে উঠে দাঁড়ান, যে গ্রুপ আছেন গান স্টার্ট করার জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা গানটা শুরু করুন। উই উইল অল জয়েন ইন। সাইডে যান, হ্যাঁ একটু তাড়াতাড়ি।
হ্যালো 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 টেস্টিং হ্যালো 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 উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির বন বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা বাঙালির বন বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান ধন্যবাদ নমস্কার সকলকে বসে পড়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের যারা মাননীয় অতিথিগণ আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব স্টেজের সামনে আমাদের অডিয়েন্সের ফ্রন্ট রোতে গিয়ে আসন গ্রহণ করার জন্য। আমাদের নেক্সট ইন্টারঅ্যাক্টিভ সেশন আছে যেখানে আমাদের মাননীয় জেলা শাসক এবং আমাদের সুপারিনটেন্ডেন্টস অফ পুলিশ এবং আমাদের ডিভিশনাল ফরেস্ট অফিসারদের সাথে একটা ইন্টারঅ্যাকশন সেশন আছে। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব স্টেজে থাকার জন্য। আপনারা প্লিজ স্টেজে থাকবেন। ডিএম স্যার এসপি স্যাররা এবং ডিএফও স্যার আছেন। তো নাও দিস ইজ অ্যান ইন্টারঅ্যাক্টিভ সেশন যেখানে
সমস্ত যারা ছাত্রছাত্রীরা অ্যাসপিরেন্টসরা প্রেজেন্ট আছে, ইউ গেট টু ইয়োর চান্স, যেখানে আপনারা আপনাদের কোয়েশ্চেন্স এই প্রিপারেশন সংক্রান্ত এবং এই জার্নি সংক্রান্ত ওনাদের এক্সপিরিয়েন্সেস শুনতে চাইবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন। সেশনের যেহেতু টাইম সীমিত আছে, সেই জন্য আমরা ম্যাক্সিমাম 8 থেকে 10টা কোয়েশ্চেনই নিতে পারবো। এনিথিং রিলেটেড টু দ্য আইপিএস, আইএএস, আইএফএস বা ইউপিএসসি পুরো জার্নিটা নিয়ে এবং তার প্রস্তুতি নিয়ে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করবেন, বা সবসময় যে প্রশ্ন করতে হবে এরকমও নয়, ওনাদের কিছু এক্সপিরিয়েন্স যদি শুনতেও চান ওনাদের জার্নিটার সম্বন্ধে, সেটাও আপনারা জানতে চাইতে পারেন। তো আমাদের যারা আজকের আমাদের নেক্সট ইন্টারঅ্যাক্টিভ সেশনে তারা রেডি আছেন, এই সেশনটা মডারেট করবেন আমাদের এসডিও রানাঘাট শ্রী রৌনক আগরওয়াল। আমি ওনারকেও আমন্ত্রণ জানাবো স্টেজে। এই সেশনটা যে স্টার্ট করার আগে আমরা একটা মোটিভেশন ভিডিও দেখাবো। তো আইপিএস হওয়ার পরে তারা যেখানে ট্রেনিং নিতে যান ন্যাশনাল পুলিশ একাডেমিতে, সেটা মানে তাদের ওখানকার যে জার্নিটা থাকে, ওখানে যে কাজ মানে যেই প্রশিক্ষণটা দেওয়া হয় সেটার সম্বন্ধে একটা ছোট ভিডিও দেখে আমরা এই সেশনটা স্টার্ট করব। তো এনপি এর উপরে যে ভিডিওটা আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমি যারা প্লে করছেন তারা স্টার্ট করুক এবং আপনারা সবাই এটাকে দেখে অনুধাবন করতে পারবেন যে হোয়াট হ্যাপেন্স ইনসাইড দি ন্যাশনাল পুলিশ একাডেমি। আইপিএস মানে পরীক্ষাটা উত্তীর্ণ হওয়ার পর কিভাবে প্রশিক্ষণ চলে এনপিএতে। তারপরে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন আনসার সেশনে যাব। From potential to perfection, a journey of body, mind and soul towards excellence in knowledge, skills and attitudes, where today's grooming makes tomorrow's guardians. The National Police Academy here is the apex police training institute in the country, and we train the police leadership of the country. The entrants to the Indian Police Service are graduates from all disciplines, socio-economic strata and from all parts of the country. The young and bright entrants who join the Indian Police Service are molded into sensitive and competent police officers here. And the Academy takes pride in being a part of their transformational journey. Now, this training institute was established right after independence in the year 1948 as the Central Police Training College. It was rechristened as the National Police Academy in 1967. And in 1974, it was named after the Iron Man of India and called the Sardar Vallabhbhai Patel National Police Academy. As per the Gore Committee recommendations, the Academy required a larger campus, a central location, and a location next to a big city. Hence, this Academy was located in Hyderabad in the year 1975. Over an intensive 2-year course combining indoor and outdoor training, we ensure that they master the required domain, functional and behavioral competencies that a modern police officer must have. Indoor training doesn't mean classroom teaching alone. It's also hands-on training using simulated crime scenes, state-of-the-art forensics, cybercrime investigation labs, moot court, model police station and field visits. Trainees live and breathe the actual professional world they're going to enter and the spectrum of roles they will play in it. Outdoor police work is just as challenging and diverse. A professional police officer must be physically and mentally fit and capable in fieldcraft and tactics, dealing with law and order situations, unarmed and armed combat,
countering urban terrorism, jungle warfare, disaster response, you name it. This is why we can say with pride that our training lays the strong foundation for these young officers to handle the toughest assignments, be it with state police forces, central armed police forces, elite investigative and intelligence agencies, or any other department of the government. The training builds the highest levels of tenacity and endurance, pushing trainees to their limits and beyond. Human capabilities and strengths differ. That's why the endurance challenges also teach another key principle: teamwork. This is vital in field situations. And this responsibility is also delivered with compassion and sensitivity towards people's distress and an attitude of service and uncompromising ethics and integrity. Without these qualities, all the physical and mental skills are of no use. Responsibility, in turn, means a lot of things. These are not theoretical concepts. Throughout the 2 years, the exemplary conduct of the trainers, weaving in of attitudinal training in all activities, the distinguished visitors who are role models, help in instilling the highest values. They would actually have an insight into their own potential. They would do things, accomplish things which at the initial stage of entry they would never have thought they would be able to do. And then they would realize how much of potential that they have inside them, and that prepares them for facing any challenge with confidence and competence. To conclude, if there is one thing that encapsulates the National Police Academy experience, it is this rough-looking rock near the entrance, and a quote from the famous sculptor Michelangelo below it. As Michelangelo, the famous sculptor, had once said, the marble already contains a statue, and it's just a question of extracting it from the rough marble. The Academy believes that the young and bright entrants who join the service already have a fine police officer in the making, and the Academy helps to chisel and sculpt this in the best possible manner. আশা করছি এই মোটিভেশনাল ভিডিও দেখে অনেকের মধ্যেই আইপিএস হওয়ার এবং এই জার্নিটাকে পুরো থ্রু করার অনেক ইন্সপিরেশন প্রত্যেকে পেয়েছে। আমাদের এখানে প্রেজেন্ট যারা অলরেডি এই জার্নি দিয়ে গেছেন তাদের নিশ্চয়ই অনেকটা নস্টালজিকও লেগেছে এই ভিডিও দেখে। এখন আমরা সরাসরি আমাদের এই ইন্টারঅ্যাক্টিভ সেশনে যাব। আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় আছেন, আমাদের দুজন আইপিএস অফিসার্স আছেন, এসপি রানাঘাট এবং এসপি কৃষ্ণনগর, এবং তার সাথে আমাদের ডিভিশনাল ফরেস্ট অফিসার শ্রী প্রদীপ বারুই আইএফএস মহাশয়, ওনার প্রেজেন্ট আছেন। তো দ্য হাউস ইজ ওপেন। তো আপনারা ছাত্রছাত্রীরা যারা আছেন তারা কিছু কোয়েশ্চেন্স করতে পারেন ইউপিএসসি রিলেটেড বা এই জার্নি নিয়ে, সেটা স্যাররা আনসার করবেন। মডারেট করবেন শ্রী রৌনক আগরওয়াল, এসডিও রানাঘাট। গুড আফটারনুন এভরিওয়ান। এখন আমার ইন্টারাক্টিভ সেশনে আসছি। তো ইন্টারাক্টিভ সেকশন এটা যে আছে এটা জার্নি উপরে থাকবে, প্রিপারেশন উপরে যে একটা সেশন আছে তার ওটা পরে হবে। এখন আমরা ডিসকাস করব মেনলি জার্নি বিফোর অ্যান্ড আফটার ক্লিয়ারিং দি এক্সামিনেশন। তো এখানে আমাদের কাছে নদিয়ার হেডস সবাই আছে, ওনারা নিজের জার্নিটা বলতে পারবেন আর আপনারা জিজ্ঞেসও করতে পারবেন। তার আগে আমি এক মিনিট জন্য সবাইকে একটু ব্যাকগ্রাউন্ড দিতে বলছি, রিকোয়েস্ট করবো। অমরনাথ স্যার, যদি আপনি একটু এক মিনিট জন্য আপনার একটু ব্যাকগ্রাউন্ড আর এক্সপিরিয়েন্স শেয়ার করতে। অমরনাথ স্যার। Okay, so I'm Amarnath. I'm SP Krishnanagar. I'm from Kerala. I've done my engineering in for BTech in mechanical engineering.
I passed the exam 2012 মানে 2011 का exam and তারপরে ওই অ্যাজ এন আমার অপশনালস ছিল তখন দুটো অপশনাল ছিল একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ছিল অ্যান্ড দ্যাটস ইট আর কিছু বলতে হবে? Good afternoon. I'm Kumar Saniraj. I'm SP Ranaghat PD. As far as educational background is concerned, I'm a mechanical engineer from NIT Jamshedpur. And after completing my engineering in 2011, I joined Indian Oil Corporation Limited, IOCL. I was working there for around 5 years. I started preparation during my job period only. And after first I cleared it in third attempt. I cleared and I was allotted Indian Revenue Service, and in the fourth attempt I got IPS. So my optional because during my time there was used to be only one optional, so that was geography. So apart from being having an engineering background, I opted for geography like most of the engineers do. Because opting a non-engineering and opting a society-related subject or arts or humanities subject has its own advantage. So that's it from my side. Thank you. Pradeep Barui sir, good afternoon. I am Arun Prasad. I am District Magistrate Nadia. I am from 2011 batch of IAS. Amar graduation ta chilo in engineering, electronics and communication. Amar first attempt e ami prelims ta clear korte parini. Second attempt ami IPS e select hoyechi or third e kintu ami IAS e select holam. Amar optional chilo geography and public administration. Aur এর আগে I was posted in Asansol as collector. Thank you. নমস্কার সকলকেই, আমি ডক্টর প্রদীপ বাউরি, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার 2013 ব্যাচের। আমিও কিন্তু তোমাদের মতো পশ্চিমবঙ্গের ছেলে, আসানসোলে বাড়ি। আমি পড়াশোনা করেছি হচ্ছে আমার এমএসসি এবং পিএইচডি ছিল ইনফ্যাক্ট এনভায়রনমেন্টাল সায়েন্সেসে জেএনইউ থেকে। আমি সেকেন্ড অ্যাটেম্পটে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষা ক্লিয়ার করি প্রায় 10 বছর আগে। আর তারপর আমি আমার হোম কাডারে এখানে পশ্চিমবঙ্গে কর্মরত আছি। আপাতত আমি নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার এই দুটো জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসার। এর আগে আমি বক্সা টাইগার রিজার্ভ আর পুরুলিয়াতে অ্যাজ ডিএফও হিসেবে আমি কাজ করেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন আমরা কোয়েশ্চেন আনসার স্টার্ট করতে পারি। আপনারা যদি কিছু এক্সপিরিয়েন্স জন্যে বা জার্নির জন্যে কার কিছু কোয়েশ্চেন আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। কেউ স্টার্ট করতে চাইছে? না হলে আমি একটা আপনি মাইক আসছে ডিএম স্যারকে, তো ওনার জার্নিটা উনি কিভাবে প্রিলিমসের পেপারগুলো তৈরি করলেন সেখান থেকে আমি শুনতে চাই। আমার গ্র্যাজুয়েশনটা 2007-এ হয়েছিল। তখন আই গ্র্যাজুয়েটেড ফ্রম ওয়ান কলেজ ইন চেন্নাই। ওখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন করলাম। আই গট প্লেসড ইন L&T অ্যান্ড সাবসিকুয়েন্টলি ইন ওয়ান কোম্পানি কল্ড অ্যাজ ফোর্স 10। তারপরে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে দিল্লি পাঠানো হয় ফর প্রিপারেশন অফ সিভিল সার্ভিস। সেখানে আমি প্রিপেয়ার করলাম। আই জয়েন একাডেমি। ওখানে অনেক কটা ফেমাস একাডেমিগুলো রয়েছে, বিখ্যাত একাডেমি যেগুলো আছে, তার মধ্যেই মানে হেভি ফিস দিয়ে জয়েন করানো হলো। তো প্রিপারেশন যেটা আছে সেটা তখন 2008 সালের প্রিপারেশনটা এখানকার প্রিপারেশনের সাথে আমি মনে করছি কি কোনো রিলেশন নেই। তো আমি সাবজেক্ট স্পেসিফিক কিছু বলবো না, সেটা সাবসিকুয়েন্ট ইন্টারাকশন সেশনে অনেক ইয়ং আইএএস অফিসাররা আছেন, তারা নিশ্চয়ই মানে সেই গাইডেন্সটা আপনাদেরকে দেবেন।
কিন্তু আমি জাস্ট জেনারিক যেটা বলবো, যেটা মানবিক দিক যেটা আছে সেখান থেকে আমি এটা বলতে পারি কি ফার্স্ট অ্যাটেম্প যখন আমার হয়নি, ফার্স্ট অ্যাটেম্পটের আমার কিন্তু এক্সামটাকে অ্যাসেস করতে একটা ইয়ে ছিল, গ্যাপ ছিল। আমি কয়েকটা যেগুলো যেখানে ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই ওখানে বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেছি। অনেক সময় যেটা হয় কি আপনি যে সাবজেক্টের উপরে বেশি ইন্টারেস্টেড আছেন সেখানে হয়তো আপনি বেশি ফোকাস করে ফেলেন, হয়তো যেগুলো দরকার নেই সেগুলোকেও পড়তে স্টার্ট করেন। সেটা যেহেতু কলেজে কিন্তু সেরকম স্কোপ নেই, আপনাদের একটা সিলেবাস বেঁধে দেওয়া থাকে, এখানে কিন্তু সেরকম কোনো সিলেবাস নেই। তো আমার ফার্স্ট অ্যাটেম্পটে সেরকম আমি অনেক কটা ভুলভ্রান্ত বইগুলো পড়েছিলাম যেগুলো স্ট্যান্ডার্ড ছিল না। তো তো ওখান থেকে আমি যেটা দেখেছি কি রেজাল্ট খুব একটা ভালো হয়নি, আমি প্রিলিমস ক্লিয়ার করতে পারিনি তখন। তো দেন আই শিফটেড টু চেন্নাই। চেন্নাইয়ের শিফট করার পর আমি কিন্তু কোনো কোচিং একাডেমিতে জয়েন করিনি, আমি জাস্ট কিছু গাইডেন্স নিয়েছিলাম যেখানে আমাকে যে 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 বইগুলো যেটা আমি পড়েছিলাম সেগুলোকে আমাকে চেঞ্জ করতে হলো, মানে পুরোপুরি, মানে আই হ্যাড টু আনলার্ন হোয়াট এভার আই হ্যাড লার্নড অ্যান্ড দেন স্টার্ট আফ্রেশ। তো তখন যে 2009 অ্যাটেম্প ছিল সেটা আমি চেন্নাই থেকে ক্লিয়ার করলাম, সাবসিকুয়েন্টলি যেটা 10-এর অ্যাটেম্প ছিল সেটাও মানে আমি ওখান থেকেই ক্লিয়ার করেছিলাম। তখন যখন আমরা প্রিপেয়ার করেছিলাম তখন দিল্লি ওয়াজ দি হাব, মানে আমাদেরকে বলা হতো কি ইফ ইউ হ্যাভ টু মেক ইট ইনটু সিভিল সার্ভিস তাহলে কিন্তু ওটা দিল্লি থেকেই হবে, সেটা সেরকমই করে বলা হতো। অ্যান্ড ইন জেনারেল অনেকেই তখন বাইরে থেকে হলেও এটা অ্যাজ আ ম্যাটার অফ এক্সেপশন। তো কিন্তু চেন্নাই যেটা ছিল তখন ইট ওয়াজ এমার্জিং। তারপরে যেটা আপনারা সবাই হয়তো শুনেছেন চেন্নাইও একটা মেজর সেন্টার হিসাবে হয়েছে, কিন্তু যখন আমি প্রিপেয়ার করেছিলাম চেন্নাই মেজর সেন্টার ছিল না, সিভিল সার্ভিস বইয়ের জন্য একটাই দোকান ছিল, গোটা চেন্নাইয়ে শুধু একটাই দোকান ছিল। তো যেখান থেকে আমরা বইগুলো কিনতে পারতাম, সেখানে যদি না পাওয়া যায় তাদেরকে অর্ডার প্লেস করলে ওরা দিল্লি থেকে আনিয়ে দিত। তো ফ্রম দিস মানে আমি এটাই বলবো, আমার জাস্ট স্ট্রাগল বলা যায় না ইন ট্রু সেন্স, আই ডিডন্ট স্ট্রাগল দ্যাট মাচ, বাট স্ট্র্যাটেজি হিসাবে বলতে গেলে আপনি যে কোনো শহর থেকে প্রিপেয়ার করতে পারেন, নদিয়া, রানাঘাট, কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, তেহট্টো, যে কোনো জায়গা থেকে প্রিপেয়ার করতে পারেন। এখন অনলাইন মডিউলগুলো হয়ে গেছে। অ্যান্ড প্রিপারেশন করার সময় গাইডেন্স নিয়ে প্রপার স্টাডি মেটেরিয়ালের উপরে ফোকাস করতে হবে। আর লিমিটেড সাবজেক্টের নলেজটা যদি বেশি গ্রহণ করতে হলেও আমাদেরকে কিন্তু উই উইল হ্যাভ টু লিমিট আওয়ারসেলফ, যতটুকু এক্সামিনেশনের জন্য দরকার আছে তার মধ্যে আমাদেরকে সীমিত রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, আই থিঙ্ক সাম অফ দ্য। আচ্ছা, আর একটা রিকোয়েস্ট আছে, যে কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন আপনি আপনার ছোট্ট একটা পরিচয় দিয়ে দেবেন, আপনার নাম আর কোথায় থেকে আছেন আপনি একটু বলে দিন। আমি বিথিকা দাশগুপ্ত, কৃষ্ণনগর উইমেন্স কলেজ থেকে, আমি 5th সেম, জিওগ্রাফি ডিপার্টমেন্ট, আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ। ঠিক আছে, আমরা একবার আরও অন্যজনকে জিজ্ঞেস করছি, Thank you, তারপরে sir. আপনার এখানে। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। হ্যালো, আমার নাম মঙ্গলময় সিংহ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে 2023 সালে পাস আউট। আমার আইপিএস স্যারেদের কাছে প্রশ্ন যে সাধারণত পুলিশ হতে গেলে তো একটা হাইটের একটা লিমিট থাকে, তো এই যে আইপিএস হওয়ার কি কোনো হাইট লিমিট থাকে? এবং আপনাদের একটু সাকসেসটাও বলবেন। হ্যালো, ফর দ্যাট সেপারেট আলাদা ক্রাইটেরিয়া আছে ফর মেল অ্যান্ড ফিমেল। ফর মেল আই এম নট কনফার্ম, বাট একটা ক্রাইটেরিয়া আছে মিনিমাম আই থিঙ্ক 160 सेंटीमीटर और एंड फॉर फीमेल 156 सेंटीमीटर। मतलब अगर नॉर्मल एमनी अगर कथा बोला जाए तो अराउंड 5'2" फॉर मेल एंड 4'9" or 5 for female is something like that. You can consult it on UPSC websites, the complete criteria okhane thakbe. But yes, there is a minimum this height criteria for IPS. Next question. Good afternoon, sir. I am Shahin Sheikh from Krishna Government College. Now I am pursuing my graduation in English.
So I have a two question for you. My first question is that I am not from science background. If it will create a big obstacle in future while prepared for UPSC, or my second question is that how to study in a proper way for UPSC exam. Thank you. যে স্টাডিং ইন আ প্রপার ওয়ে আমরা পরের সেশনে আমরা ডিসকাস করবো, কেন ওটা থাকবে প্রিপারেশন জন্য। ফার্স্ট কোয়েশ্চেন জন্য স্যারকে রিকোয়েস্ট। আচ্ছা, তুমি মানে তোমার প্রশ্নটা হলো যে তুমি ইংলিশ ইয়েতে, তুমি ইংলিশে পড়াশোনা করছো না ইংলিশে করছো? হ্যাঁ, মানে আমি পারসুইং মাই গ্র্যাজুয়েশন অনার্স ইন ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আচ্ছা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। এবারে তুমি সায়েন্স না থাকলে, যেটা আমার মনে হয় আগের যে লেকচারে তোমাদের এটা বলাই হয়েছে, যে ইনফ্যাক্ট যে প্রিলিমস পরীক্ষাটা যদি তুমি দেখো, তো তাহলে তুমি যেটা বলা হলো যে 11-12-এর যে প্রশ্নগুলো তুমি যদি অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো, যথেষ্ট প্রশ্ন থাকে। তো বেসিক্যালি তুমি যদি দেখো তো আর্টস ব্যাকগ্রাউন্ডেরই প্রশ্ন বেশি থাকে, তোমার জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, তোমার হিস্ট্রি আর কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে সায়েন্সের খুব একটা তোমার ইয়ে নেই। আর ইনফ্যাক্ট আমি যদি বলি তো ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের লোকেরা ক্লিয়ার করেন প্রচুর সিভিল সার্ভিসেসে, কিন্তু তার মানে এই নয় যে আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্রিয়েট করেন না। মানে আমি যদি বলে রাখি যে ইনফ্যাক্ট যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেও পরীক্ষা দেন, তারা কিন্তু আর্টসের সাবজেক্ট নিয়ে দেন ম্যাক্সিমাম। আমার মনে হয় অনেকে জিওগ্রাফি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এইসব ধরনের পরীক্ষা দিয়ে তোমার সিভিল সার্ভিসেস ক্লিয়ার করে। এটাও তোমাদের আগে বলা হলো যে তোমার ব্যাকগ্রাউন্ডটা কী সেটার সাথে কিছু ম্যাটার করে না। তো আমার মনে হয় না যে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকলে সিভিল সার্ভিসেসের প্রিপারেশনে কোনো অসুবিধা হতে পারে। তবে আমি তোমাকে আমার ইয়েটা বলতে পারি, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া দেওয়া যায় না, ঠিক আছে? ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের পরীক্ষাটা যেটা হচ্ছে সেটা তোমার অনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই পরীক্ষায় দিতে পারেন। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হতে হবে, বেসিক সায়েন্সেস হতে পারে, অ্যানিমাল হাজবেন্ডারি বা ভেটেনারি সায়েন্সেস, অ্যাগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড। আরেকটা হলো প্রিলিমস পরীক্ষাটা একই, মানে যে পুরো যে সার্ভিসের পরীক্ষাটা, ওটা প্রিলিমস পরীক্ষাটা একই হয়, কিন্তু তোমার কাট অফ মার্কসটা আইএফএসের জন্য প্রায় 20 নম্বর বেশি পেতে হয়। তো সেই জন্য তুমি যদি আইএফএসের অন্যরা, আমি এটা অন্যদের জন্য বলছি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তারা যদি আইএফএস দিতে চান, তো তারা যদি আইএফএসের জন্য অ্যাপিয়ার হন প্রিলিমসে, তাহলে কিন্তু এটা জেনে রাখবেন যে আপনি যদি আইএফএসের জন্য প্রিলিমস ক্লিয়ার করেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু অন্য সিভিল সার্ভিসেসের পরীক্ষাটাও আপনারা দিতে পারবেন। কিন্তু যেহেতু আমি বললাম যে শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই আইএফএস পরীক্ষা ফরেস্ট সার্ভিসে দিতে পারেন, তো তাদের দুটো কিন্তু এখানে অপশনাল আছে, যেটা সিভিল সার্ভিসেসে একটা অপশনাল। এখানে যদি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে তোমরা যদি দাও প্রিলিমস ক্লিয়ার করার পর, দুটো সায়েন্স সাবজেক্টে দিতে হয়। আরেকটা ফরেস্ট সার্ভিসের যেটা ক্রাইটেরিয়া হচ্ছে যে উত্তর কিন্তু তুমি অন্য ল্যাঙ্গুয়েজে দিতে পারবে না, অনলি ইংলিশে কিন্তু পরীক্ষা দিতে হয়, মানে তোমার মেন্স পরীক্ষাটা। আমার মনে হয় এটা বাকিদেরও একটু ক্লিয়ার হবে যদি কেউ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের জন্য যদি অ্যাপিয়ার করতে চায়। থ্যাংক ইউ স্যার। নেক্সট কোয়েশ্চেন। এসপি কৃষ্ণনগর স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করব। Actually, answering your question is tough. So, when you prepare, you will feel that ki service is easier, and when you come into service, and you will feel that it's perhaps the worst thing that happened to you. So, মানে subjective ইয়ে আছে, মানে even if you become something better than this also, you will perhaps, even if you become CEO of Google, you will feel that maybe I should have been IAS officer or IPS officer. Or if you become IAS or IPS or IFS officer, you will feel that maybe I should have become a UDC or LDC or maybe something like that. Or if you become something, you do something good, you may be feeling that maybe I should have gone to US. Had I prepared MBA, I would have also become like Satyan Nadala or whatever. Yeah, so we can't categorically say that which is good, which is bad. So it's all in shades of grey. So you'll have to live with whatever you have. নেক্সট কোয়েশ্চেন। ব্যালকনি থেকে কেউ জিজ্ঞেস করতে চাইছে?
স্যার আমার নাম মিন্টু রায়, আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টের ফার্স্ট সেম পিজির স্টুডেন্ট। স্যার জিওগ্রাফি অপশনাল বিষয়ে যদি আপনারা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, মানে কোন কোন বিষয়টা বেশি করে গুরুত্ব দিতে হবে? প্রিপারেশন জন্য আমরা নেক্সট সেশনে ডিটেইলে কথা করব, এখন আমরা মেনলি এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের কথা করছি। অন্য যদি আপনার কিছু কোয়েশ্চেন আছে, আমার ইনি যে জিজ্ঞেস করলেন কি হোয়াট ইজ মোর ডিফিকাল্ট প্রিপারেশন অর জার্নি, তার একটা রিলেটেড কোয়েশ্চেন আমারও মনে ছিল আগে কি এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। আমরা যখন প্রিপারেশন করছি ঢোকার আগে সার্ভিসেসে, তাহলে আমার কিছু এক্সপেকটেশন থাকে কি আমি এটা করব, আমি এটা অ্যাচিভ করতে পারি, লোকের জন্য এটা করতে পারি, বাট সার্ভিস জয়েন করার পরে হতে পারে সিচুয়েশন একটু ডিফারেন্ট আছে অন দ্য ফিল্ড। তো ওর জন্য ইফ স্যারস ওয়ান্ট টু সে এনিথিং রিগার্ডিং দ্যাট। সেই মানে আমার যে আইডিয়া ওর মানে যে ক্ল্যারিটি এখন যে আছে কি আছেন, মানে দিস ইজ জাস্ট এ জব, মানে একটা কোম্পানি রিক্রুট করার সময় একটা রিক্রুটমেন্ট প্রসিজার করে। নাও দ্য কোম্পানি নিডস মানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, মানে ধরুন আমরা গভর্নমেন্টের জন্য কাজ করছে। Now the government expect, for example, all of us are part of a executive যেটা আমরা বলে না, legislature, executive, judicial. So executive is wherein as in আমাদেরকে একটা task দেয় and we have to get it done. So most of us as in আমরা uniform পরে বসে আছে, কিন্তু most of our I think Sunny will also agree কি as in it's mostly managerial job। যে আমাদের এই যে পুলিশ একাডেমির যে ভিডিওগুলো আপনারা দেখলাম এখন as in ওই যে বন্দুক নিয়ে দৌড়চ্ছেন এইসব, ওটা আমরা মানে কোনোদিন করিনি। অ্যাজ ইন দ্যাট ইজ এ ভেরি মানে মানে ইন দ্য সেন্স একাডেমিতে করেছেন ওটা, আই ডোন্ট নো অ্যাজ ইন ওয়েদার আমাদের অ্যাজ ইন ফিল্ড লেভেলে আমরা নিজে করবে কিনা। মানে আর জব ইজ টু লার্ন অ্যান্ড আমাদের যে ফর এক্সাম্পল পুলিশ ডিপার্টমেন্টের জন্য দ্য এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট স্ট্যান্ডস অন সাব ইন্সপেক্টরস, আমরা পুরো ডিপার্টমেন্ট ইজ স্ট্যান্ডিং অন দেম, মানে আমাদের পুলিশ মানে সাব ইন্সপেক্টরস আছে। নাও আর জব ইজ টু মেক দেয়ার লাইফ ইজিয়ার, to guide them and to মানে make their life better actually. So ওটা আমাদেরকে অনেক সময় আসেন একটা কনফিউশন থাকে যাদের ফ্যামিলিতে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আইএএস আইপিএস অফিসার্স, তো আমাদেরকে আসেন আইএএস আইপিএস মানে যেটা আমরা মুভিতে দেখি, সিনেমাতে যেভাবে আসেন হিরো আছে ওইসব আছে আমাদের জন্য আইএএস আইপিএস। সো ওটা নেই আসেন, when it comes to it's just a managerial job। তো ওটাই আসেন যে প্রিপারেশন টাইমে আসেন আপনাদেরকে ওই লেভেলে আসেন, আই থিঙ্ক ইউ হ্যাভ টু প্রিপেয়ার এভরি এক্সাম। আমরা মানে গভর্নমেন্ট ইজ লুকিং ফর সামবডি যারা একটা জিনিস পড়ে অ্যান্ড দে ক্যান মানে রেডিউস ইট ইন্টু সাম প্রপার ক্যাপসুল, ওয়েদার ইট বি আসেন যে কোনো মানে অনেক লোক আসেন গ্রাজুয়েশন সাবজেক্ট ছেড়ে দে গো ইন্টু সাম আদার সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট অ্যান্ড অল। সো ওখানে আসেন দ্য গভর্নমেন্ট ইজ চেকিং কি আসেন এই লোকটা আসেন একটা 3-4 বই পড়ে আসেন, ইফ দে ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিপ্রোডিউস ইট, মানে যে কোনো এক্সাম দ্য সেম থিং হ্যাপেন্স। নাও দ্য গভর্নমেন্ট লেভেলে উই হ্যাভ 3 ডিফারেন্ট লেভেলস অফ স্ক্রিনিং, মানে সো দ্যাট আসেন উই গেট দি বেস্ট পিপল। তো ওটা আছে। আদার দ্যান দ্যাট আসেন এই যে মানে আমাদের অ্যাসপিরেশনস ইয়া আমার এক্সপেকটেশনস, ওটা অল দ্য জবস দে উইল বি ডিফারেন্স। মানে আমরা যখন আসে উই থিঙ্ক দ্যাট আমরা সব মানে ক্রাইম সলভ করে দেবো, মানে ওটা নিয়ে আসেন। এর আগেও অনেক এসপিস ছিল, আইপিএস অফিসার্স ছিল, আমাদের পরেও আসবে। সো উই আর ডুইং সাম স্পেসিফিক টাস্ক যেটা গভর্নমেন্ট আমাদেরকে বলে, ইয়া মানে পাবলিক যে অ্যাসপিরেশনস আছে ওটা আমাদেরকে গভর্নমেন্ট আর লেজিসলেচারকে কনভে করতে হবে। তো ওই যে এক্সিকিউটিভের যে মানে জব যে আছে, যেটা মানে পপুলার কালচারে আমরা যেটা দেখে, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম হোয়াট উই অ্যাকচুয়ালি ডু। তো ওটা মোস্টলি আই ফেল্ট ইটস আ ম্যানেজারিয়াল জব। মানে আই থিঙ্ক অ্যাজ এন মানে we spend most of our time in office and police stations, so that means that it's a managerial job. So whenever you prepare for the exam also keep that ওই যে philosophy একটু মনে রাখবেন, so that as in it will be more useful. I hope as in I made some sense. Thank you sir. Next question please. স্যার আমি জয়দেব কুণ্ডু, সেমিস্টার 5 নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে বলছি। আমার একটা আপনার কাছে কোশ্চেন ছিল যে আমরা তো বেঙ্গলি মিডিয়ামে এতদিন পড়াশোনা করেছি, কিন্তু এরপরে যখন আমরা এই প্রশ্ন বা পরীক্ষা যখন দিতে যাব তখন হিন্দি বা ইংলিশটা কি করে প্রিপারেশন নেব, একটু যদি কিছু বলেন।
আই থিঙ্ক আমাদের ওই সেশন, আমাদের ফিনালে ইন্টারাকশন সেশন আছে, সেখানে এটা নিশ্চয়ই অ্যাড্রেস করা হবে। আর আমাদের আজকে যিনি গেস্ট স্পিকার আছেন নেহা ব্যানার্জি, আই থিঙ্ক শি উইল অলসো অ্যাড্রেস দিস ইস্যু অফ বেঙ্গলি যারা পড়াশোনা করেছে তারা এটা কীভাবে করবে। ওকে স্যার, তো আপনি এখানে জিজ্ঞেস করতে আসলেন সেকেন্ড রো। আচ্ছা, এক মিনিট। Sir, I am Arpana Dekari from Krishnagar DL College, first semester, English Honours. আমার একটা প্রশ্ন আছে যে অ্যাপার্ট ফ্রম স্যালারি, সোশ্যাল পজিশন, রেসপেক্ট, এভরিথিং, যেটা আমি একজন সিভিল সার্ভেন্ট হয়ে সেলফ স্যাটিসফ্যাকশন, এমন কোনো জিনিস যদি আমার জীবনে ঘটে যেটা আমাকে নিজেকে সন্তুষ্ট করবে, সেরকম যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা যদি একটু শেয়ার করতে পারেন। ধন্যবাদ। সানি স্যার, আপনি যদি একটু প্লিজ। Actually, self satisfaction तो definitely is ये पोस्टे अच्छे ही, because the way I think the maximum satisfaction which one can experience is by helping people. So the way these civil services are designed, मतलब ये रकम design करा हो छे कि you have to deal with general people. Like I am from Bihar, so I was allotted Bengal cadre. I came here, I learned first for interaction I have to learn the local language, because जब तक आप लोगों की भाषा नहीं समझिएगा, how will you interact with them? कैसे आप उसकी जो समस्या है, जो प्रॉब्लम है, वो कैसे समझिएगा, कैसे सीखिएगा? So I would have to learn Bangla first. जैसे sir is from Kerala, sir आए पहले Bangla सीखे. तो this basic thing itself highlights a very important point, that you have to connect with the people, and the fact that maximum self-satisfaction can come through helping people is itself a driving and motivating force for preparing for this exam. कुछ लोग हैं जिनका मोटिवेशन पैसा हो सकता है, लेकिन कुछ लोग, मतलब ये मोटिवेशन जो है ना, इट डिफर्स विद डिफरेंट पीपल. अब किसी के लिए कुछ और मोटिवेशन है, किसी के लिए कुछ और है, बट जो सस्टेनेबिलिटी की बात है कि विच मोटिवेशन विल बी एबल टू ड्राइव यू फॉर अ लॉन्गर टाइम, बिकॉज द प्रिपरेशन टेक्स appreciable good amount of your time of your youthful life. तो 2 साल 3 साल 4 साल तक आपको इस प्रिपरेशन में लगे रहना है, इसके लिए बहुत सॉलिड मोटिवेशन चाहिए. और मेरे हिसाब से हेल्पिंग पीपल इज द बिगेस्ट मोटिवेशन, जो आपको 4 साल तक कंटिन्यूसली, पर 4 साल मतलब इट टुक फॉर मी 4 or 5 years, बट अगर कोई बहुत तेज है तो 1 साल में भी निकाल सकता है. बट वो कंटिन्यूसली उतने दिन तक सुबह शाम दिन रात इस प्रोसेस में लगे रहने के लिए सेल्फ सर्विस और से बढ़िया और सेल्फ सेटिस्फैक्शन जो लोगों को मदद करके आती है बाय हेल्पिंग समबडी, उससे बढ़िया मोटिवेशन हमको लगता नहीं है कि कोई और कुछ हो सकता है. मतलब जाएंगे, मेरा ये इतना सैलरी होगा, ये बड़ा घर होगा, ये होगा, ये सब कुछ सेकेंडरी है. ये चीज़ आपको इतने लंबे समय तक ड्राइव नहीं कर सकती है. वो पैशन, वो जील की हमको सिस्टम के अंदर घुस के वी नीड टू हेल्प पीपल. अब वो भी है कि 100% आउट ऑफ 10 ऑल 10 टाइम्स यू वॉन्ट बी एबल टू हेल्प पीपल, लेकिन वो 4 बार 5 बार जब आप मदद कर पाओगे तो पीपल विल कम एंड टेल यू थैंक यू, या यू विल फील कि जैसे बीइंग इन पुलिस, पुलिस एज सच इज द मोस्ट विजिबल ऑर्गन ऑफ द गवर्नमेंट. जो रोड पे एक आम रोड पे चलने वाले लोग को भी एक ट्रैफिक पुलिस तो दिखता ही है. He is there. He is the symbol of a government, which has been elected and selected by the due process. तो उसको देखकर, मतलब वो आदमी कंटिन्यूसली लगा हुआ है, सुबह शाम ड्यूटी कर रहा है, तो वो जो जैसे अगेन आई एम रिपीटिंग द सेम थिंग कि जो लोगों को जो इनर सेटिस्फैक्शन, ह्यूमन, इट इज एन इनहेरेंट ह्यूमन नेचर. लोग, इंसान कितना भी बुरा हो, लेकिन किसी की मदद करके ना, एक बुरा आदमी को पकड़ के अगर रोड क्रॉस कराओगे ना, तो उसमें भी इंटरनल फीलिंग अच्छी आती है. आप कितने भी खराब इंसान हो, आप कितने बड़े रॉबर हो, डकैत हो, मर्डरर हो, लेकिन एक छोटी सी भी मदद करके ना लोगों वो अंदर से अच्छा लगता है, बिकॉज वो ह्यूमन नेचर है. तो
तो इस एग्ज़ाम में तो ये तो बहुत बड़ा प्लेटफॉर्म देता है टू हेल्प पीपल. So definitely that getting that satisfaction by helping people is the biggest motivation. Thank you, sir. Pradeep sir, if you would like to answer. See, I'll be very actually happy to take this question and answer. See, আমরা যারাই এই সার্ভিসে আছি ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন কাজের জন্য, তো প্রথমে তোমাদের একটা ওই স্লাইড দেখানো হলো যেখানে আমাদের ইলেক্টেড পার্সোনালিটিজের একদিকে সিলেক্টেড পার্সোনালিটিসরা ছিলেন। দুজনের মধ্যে তফাৎটা কি জানো? তফাৎটা হচ্ছে যারা ইলেক্টেড তাদের পেছনে মাস থাকে, তাই তো? পিপল হ্যাভ ভোটেড ফর দেম অ্যান্ড দে হ্যাভ অ্যাকচুয়ালি অ্যাচিভ দ্য চেয়ার যেটাতে ওনারা আজকে বসে আছেন। ফর আস, আমরা এফার্ট দিয়ে নিজেদেরই বন্ধু বান্ধবদের মধ্যে দিয়ে আমরা এই চেয়ারগুলো পেয়েছি। মানে আমরা যখন এগিয়ে গেছি, ইফ আই এম হ্যাভিং দিস চেয়ার মিনস আমি যখন পরীক্ষা দিয়েছি আমার জন্য আরও কয়েকজন পাইনি হয়তো চাকরি, ঠিক আছে? তো প্রথম দুটো জিনিস তো হলো এটা। এবারে বাই ভার্চু অফ দেয়ার চেয়ার যারা ইলেক্টেড পজিশনে আছেন, যারা পলিটিশিয়ান, ওরা সবসময় মানতে হবে যে তারা কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? তো ওনাদের পাবলিকের কথাটা সবসময় আমাদের কাছে তুলে ওনাদের ধরতেই হবে, ঠিক আছে? আর আমরা যারা আছি আমরাও, আর এটাও কিন্তু সবসময় ভেবে রাখবে যে দুটোই কিন্তু সরকারের জন্য কাজ করছে, যারা পলিটিশিয়ান আছেন আর আমরা যারা সিভিল সার্ভিসেসে আছি। তো কখনো এটা কিন্তু ক্ল্যাশের কোনো প্রশ্নই ওঠে না, কখনোই ওঠে না। বাইরের থেকে ওটা দেখে মনে হয়, কিন্তু আমাদের কাজ আমরা আমাদের মতো করি, ওনারা ওনাদের মতো কাজগুলো করেন। এসপি স্যার আগেই কথাটা তোমাদেরকে বললেন যে আমরা কিন্তু গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ, আমাদের যে কাজটা করতে বলা হয় আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করি। আর ডেফিনেটলি আমরা যখন আমাদের কাজ করি আমরা বাধা বলবো না, কিন্তু ডেফিনেটলি অনেক ধরনের প্রশ্ন উত্তর আমরা যখন সম্মুখীন হই এগুলোতে, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে উই আর ডেডিকেটেড টু আওয়ার সার্ভিস। আমরা যারাই এখানে আছি না কেন উই হ্যাভ টু ডু ইট। মানে কথা শুনে তুমি কোনো কাজ করবে না, আমার মনে হয় না আমরা কোনো অফিসারই যারাই চেয়ারে বসে আছেন তারা সেটা করেন, ঠিক আছে? তো আই হোপ দ্যাট আনসার্স ইউর কোয়েশ্চেন। মানে ডে টু ডে বেসিসে আমাদের তো ওই জন্যই রাখা হয়েছে, তোমাকে ইন্টারাক্ট করতে হবে, জনসাধারণের সাথে ইন্টারাক্ট করতে হবে, পলিটিশিয়ানদের সাথে ইন্টারাক্ট করতে হবে, একদম যারা গ্রামবাসী শিক্ষিত নয়, ঠিক আছে? আমাদের রেগুলার ইনফ্যাক্ট আমাদের ফরেস্ট সার্ভিসেতে এটা খুব বেশি হয়ে ওঠে, বুঝতে পেরেছো? কিন্তু মানে ওই তো বললাম আমাদের যে পার্সোনালিটি টেস্টটাও ওই জন্য খুব ইম্পর্টেন্ট, হাউ ইউ ট্যাকেল পিপল, ঠিক আছে? পলিটিক্যাল বসেসরাও থাকবেন যারা তোমার উপরে আছেন, উই আর ওয়ার্কিং ফর দেম অলসো। তো এটা ডেফিনেটলি আমরা এখানে যখন এসছি তো ইট ইজ আওয়ার ডিউটি টু কনভিন্স দেম যদি কোনো ইস্যু অ্যারাইজ হয়। বাট আমার মনে হয় না যে ওই ধরনের কোনো কনফ্লিক্টের সিচুয়েশন আমাদের ইয়েতে কখনো আসে। Thank you, sir. We can only take 2 more questions. স্যার বাংলাতে বলছি, আমি একটু টাইম নেব। আমি 2020 সালে পাস আউট কেমিস্ট্রিতে অনার্স নিয়ে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে। তো আমি এমন একটা জায়গা থেকে আসছি যেখানে শিক্ষার অবস্থাটা সত্যিই খুব খারাপ। আমি কোভিড-19টাকে সত্যি একটা বরদান হিসেবে নিই, কারণ তখন প্রচুর রিল ঘাটতাম ফোনে, ফেসবুক, ইউটিউব। তো ওখান থেকে আইএস আইপিএসদের সম্বন্ধে বিভিন্ন ভিডিও দেখি, তাদের দায়িত্ব, তাদের যে অ্যাটিটিউডটা, তাদের বিভিন্ন ডাইভার্সিটিটা, সেটা আস্তে আস্তে ভালো লাগে। আমি 2020 সালে পাস আউট হওয়ার পর বিএড করেছি 2022 পর্যন্ত। তো আমার ইচ্ছে ছিল আমি টিচার হব। কেন না টিচার হয়ে আমি আমার লোকাল যে পরিবেশটা, যেখানে কেউ কিছু জানে না এই সম্বন্ধে, তাদেরকে এগিয়ে নিয়ে যাবো। ইন রিসেন্ট টাইম, এমনকি আজকেও আমাদের ওখানকার বেশিরভাগ ছেলেদের পড়াশোনার প্রতি তো কোনো ইচ্ছে নেই। সেকেন্ড হচ্ছে তারা সবাই গেমে আচ্ছন্ন, কারণ স্মার্টফোন সবার কাছে চলে এসছে। তো প্রথমে আমি ভেবেছিলাম আমি টিচার হয়ে সেটা চেঞ্জ করব। তারপরে যখন আমি রিল ঘাটতে ঘাটতে কী হয়, একটা রিল যদি ক্লিক করি সেই রিলেটেড রিলগুলো চলে আসে। তারপরে আমি বুঝতে পারলাম না, একটা ভালো প্ল্যাটফর্ম চাই, যে আমি যদি কোনো একটা হায়ার সার্ভিসে যাই তাহলে আমার লোকালিটিতে সবাই আমাকে মেনে চলবে, বা আমার কাছে কোনো হেল্পের জন্য আসবে, বা আমি কোনো একটা কিছু বললে তারা হয়তো মেনে চলতে পারে, আমি এভাবে হয়তো ডেভেলপ করতে পারি।
এবং রিল দেখার সময় আমি এটাও দেখেছি যখন ইন্টারভিউ পর্যন্ত কোনো স্টুডেন্ট চলে যায় তাকে ফার্স্ট কোশ্চেন করা হয় যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আইএস অর আইপিএস, কেন তুমি হতে চাইছো? তো তখন বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন রকম অ্যানসার আপনার দেয়। কোয়েশ্চেন কি আছে একটু বলুন, বিকজ উই হ্যাভ ভেরি লেস টাইম, তো আপনার কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের মতো যারা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের কি এই সাহসটা দেখানো উচিত যে আমি এই সার্ভিসে যেতে পারি? কারণ তার পিছনে অনেক স্ট্রাগল থাকে তার ফ্যামিলিকে, যেমন আমি টিউশন করাই তারপরে বাদ বাকি জিনিসগুলো করি, আমার প্রচুরটা টাইম নষ্ট হয়ে যায়। আমার কি এদিকে এগিয়ে যাওয়া যে ফার্স্ট স্টেপটা, এই সাহসটা আমার দেখানো উচিত কি নয়? তারপরে তো প্রিপারেশন, সেটা পরের ব্যাপার। ডিএম স্যার, ইফ ইউ উড লাইক টু টেক দিস। সাহসটা নিশ্চয়ই দেখানো উচিত। তো আমাদের এসপি রানাঘাট বলছিলেন কি এখন খুব ফেমাস চলছে 12th ফেল। Yes sir, sir, yes. তো এখন ইফ ইউ আর অ্যাওয়্যার দেন ইউ অলরেডি গট দি অ্যান্সার। তো কিন্তু সাহস দেখানো যায় না সেরকম কিছু নেই। আপনি যদি মানুষ হিসাবে যদি জন্ম নিয়ে থাকেন তাহলে হোয়াট এভার ইজ ইন দ্য রেলম অফ পসিবিলিটি সেটাকে করার জন্য সাহস দেখাতে হবে। সেটা আইএএস হোক या আইপিএস হোক, আর্মি হোক, নেভি হোক, এভারেস্টের উপরে ওঠা হোক या অ্যান্ডিসের উপরে ওঠা হোক, মানে দ্য টাস্ক ডাজন্ট ম্যাটার। অ্যান্ড সেলফ ডাউট যেটা আছে সেটা কিন্তু করোনা ভাইরাস থেকেও মানে খারাপ ভাইরাস আছে। তো আই থিঙ্ক ইউ শুড শেড সেলফ ডাউট অ্যান্ড কনফিডেন্টলি কাজ করলে হবে। স্যার আমাদের নলেজ নিয়ে আমি কম্পিটিশান করতে চাই না, নলেজ অবশ্যই আছে, আমি নিজে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে আমার মধ্যে নলেজ আছে। কিন্তু স্যার যে টাইমটা আমাদের প্রচুর, যেমন আমার পরিবারের পুরো দায়িত্বটা আমাকে নিতে হয়, আমাকে পার ডে অলমোস্ট 8 আওয়ার্স টিউশন করাতে হয় পরিবারকে দেখে। তারপর আমার ভেতরে একটা ইচ্ছা আছে যে আমি একটা বড় জায়গায় পৌঁছাতে চাই, তাতে আমার যত টাইম লাগুক আমাকে দুটো দিকই হ্যান্ডেল করে তারপরে এগিয়ে যেতে হবে। স্যার এইখানটাতেই মেন প্রবলেমটা এসে দাঁড়ায়, প্রচুর টাইম নষ্ট হয়ে যায়। আমি টাইমটা কি করে গ্যাদার করব? কাউকে না কাউকে আমাকে ছাড়তে হবে তাহলে। তো ছাড়তে হবে তো ছাড়তে হবে। কিন্তু স্যার ওইদিকে ওই যে পরিবার না, আমি আমার যে ড্রিমটা দেখেছি সেইটা কোনটা দেখুন, আমার কাছে এটা ইংরেজির একটা কাহাওয়াত মানে ইডিয়াম আছে, ইউ কান্ট হ্যাভ দ্য কেক অ্যান্ড ইট ইট। মানে আপনি যদি কেকটাকে খেয়ে নিলে কেকটা চলে যাবে, আর যদি কেক যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ওটাকে খেতে পারবেন না। তো এটা একটা ফান্ডামেন্টাল ডাইলেমা আছে। মানে আমরা যে এখানে 4 জন বসে আছি আমাদেরও এরকম কিন্তু অনেক ডাইলেমা আছে, which is perhaps eating more of our mental peace than that of yours. মানে ঠিক আছে তো, but you will have to prioritize, মানে you'll have to take that call. Nobody else, মানে কেউ আপনাকে অ্যাডভাইস দিতে পারবে না कि আপনি 8 ঘন্টার বদলে আপনি 4 ঘন্টা টিউশন পড়ান, বাকি 4 ঘন্টায় সিভিল সার্ভিস তৈরি করুন আর বাকি 2 ঘন্টার জন্য পার্ট টাইম জব করুন। Nobody is going to give you that tailor. You will have to discover it yourself. সবার যে স্ট্রাগল আছে সেটা মানে ইউনিক আছে। তো উই ক্যান অনলি শেয়ার আওয়ার এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা আপনার প্রবলেমের জন্য মানে কোনো সলিউশন দিতে পারবো না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। স্যার ইন্টারভিউ শেষে তো যখন ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে, আই থিংক উই আর ডান। ওকে স্যার, থ্যাংক ইউ। যেটা আগের যিনি কোশ্চেন করেছিলেন, তো আই ফেল দ্যাট প্রদীপের অ্যান্সারটা খুব ডিপ্লোম্যাটিক ছিল, বাট পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সটা থাকবে ইফ ইউ আর ইন সিভিল সার্ভিস, সো ইউল হ্যাভ টু ম্যানেজ ইট। স্যার আমি একটা কোশ্চেন করতে চাই স্যারেদের সবাইকে। আমার নাম তহিদা খাতুন, কন্যাশ্রী ইউনিভার্সিটির এডুকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি। তো স্যারেদের কাছ থেকে আমি এটাই জানতে চাই যে ইউনিফর্ম পরার আগের ফিলিংসটা স্যারেদের কেমন ছিল আর পরের ফিলিংসটা কি। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আইপিএস বা আইএফএস হওয়ার সেটা কি স্যারেরা কোন চোখে দেখেন, যে এটা কি শুধু একটা প্রফেশন নাকি স্যারেদের ভালোবাসার জায়গা? আপনি একবার প্লিজ রিপিট করতে পারবেন কোয়েশ্চেনটা? হ্যাঁ, আসলে স্যারেদের কাছ থেকে আমি জানতে চাইছি যে আইপিএস বা আইএফএস হওয়ার পরের যে ফিলিংসটা আর হওয়ার আগের যে ফিলিংসটা ছিল সেটা কেমন ছিল। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এই প্রফেশনটাকে স্যারেরা একটা প্রফেশন হিসেবেই দেখে নাকি স্যারেদের এটা ভালোবাসার জায়গা? আমরা অলরেডি কভার করে নিয়েছি দুটো কোয়েশ্চেন, বোথ কোয়েশ্চেন্স আমরা অলরেডি কভার করে নিয়েছি।
मतलब सनी सर অলরেডি সেকেন্ড পার্টে আপনার আনসার করে দিয়েছেন আর ফার্স্ট পার্ট অলরেডি আমরা ডিসকাস করেছি এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। আর একটা লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ কেউ ওখান থেকে জিজ্ঞেস, লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ লাস্ট কোয়েশ্চেনটা ছিল যে স্যারেদের ভালোবাসা জায়গা নাকি আপনারই অন্যজন যদি কিছু জিজ্ঞেস করতে চাইছে, এনিবডি এলস ওয়ান্টস টু আস্ক এনি কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন আর একটা আমরা নিতে পারি উপর থেকে কেউ যদি আরো কেউ জিজ্ঞেস করতে চাইছে। স্যার আমি নিয়ামত শেখ, কালীগঞ্জ থেকে এসেছি। তো আমার প্রশ্ন এটা যে ইউপিএসসি যখন কভার হয়ে যাবে তারপরে কি নিজের ইচ্ছা মতো কোনো সার্ভিস বেছে নেওয়া যায় নাকি ওখান থেকে আপনাদের কে কোন সার্ভিসে নিয়োগ হবে সেটা ওনারা ঠিক করে দেন? এটা আপনি গুগল থেকেও নিতে পারেন আর আমরা এটা নেক্সট সেকশনেও কভার করব, যেখানে মতলব সার্ভিস অ্যালোকেশনের একটা ডেফিনেট পদ্ধতি আছে, ওটাই ফলো করতে হবে। ওটা আপনার র্যাঙ্ক উপর ডিপেন্ড করে আর আপনার সিলেকশন উপর ডিপেন্ড করে। থ্যাংক ইউ। এক্সপিরিয়েন্স বা জার্নির জন্য আর একটা লাস্ট কোয়েশ্চেন যদি ইফ এনিবডি ওয়ান্টস টু আস্ক, এখান থেকে কেউ জিজ্ঞেস করতে চাইছিল? হ্যাঁ নমস্কার স্যার, আমি অভিজিৎ সাঁতরা, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে 2021 সালে বাংলা বিভাগে পাশ করি। এবার আমার প্রশ্ন এটাই যে এটা তো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, অনেক সময় এটা হয়ে থাকে। এবার এই মানে মোটিভেশনটা আমরা কিভাবে রাখবো? এবার বিভিন্ন জন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আমাদের বিভিন্ন ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যা আছে। এবার এইগুলোকে আমরা কিভাবে এগুলোর সঙ্গে সঙ্গে এগিয়ে চলতে পারবো, মানে আমরা নিজেদের লক্ষ্যের দিকে কিভাবে এগোবো? আমি যেমন প্রিপারেশন শুরু করেছি, কিন্তু একটা কাজের দরকার আছে এইটা ভাবছি একবার, আর এদিকে কি আমার যাওয়া ঠিক হবে এটা ভাবতে গিয়ে মানে কোনোটাই হচ্ছে না আর কি, মানে প্রিপারেশনটা হয়তো পিছিয়ে পড়ছে বা কিছু এরকম হচ্ছে। এর সাথে আমারও একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য বিগেস্ট মোটিভেশন ফ্যাক্টর ফর দিস সার্ভিস, টু অ্যাড টু দ্যাট? আচ্ছা, for all of you on a lighter note, सबर का स्मार्टफोन आचे, डेफिनेटली डिज्नी हॉटस्टार का सब्सक्रिप्शन ले लीजिए, 100-150 रुपया लगेगा एक महीने का, एंड डू वॉच 12th फेल। जैसा डीएम सर बोले, ये जो आप जे सबर कथा बोलছে ना, हमारा अनेकटा असुविधा आछे फैमिली के सपोर्ट करते हुए, ये करते हुए, वो करते हुए, जॉब करते हुए, फाइनेंशियल सिक्योरिटी लागबे। Go and watch that movie and see how a person has qualified the exam going through all those troubles which you cannot even imagine. आप लोग सोच भी नहीं सकते। टीचर का नौकरी तो बहुत अच्छा जॉब है, एक आटा चक्की पीस कर और उसके बाद then he qualify the exam in his 4th attempt after 3 multiple failures consecutively. तो go, आप जो भी लोग हैं यहाँ पे, it's a wonderful movie, go and watch, everybody should watch that movie. और दूसरी बात जो मोटिवेशन की बात है, देखिए दिस कंप्लीटली माय पर्सनल व्यू। अपनी इंजीनियर, डॉक्टर, सीए और बाकी एडवोकेट, लॉयर जो भी है, स्पेशली आई एम टॉकिंग अबाउट इंजीनियरिंग एंड दिस मेडिकल फील्ड, ये फील्ड्स ऐसे हैं जो आप किसी और की भी इच्छा से बन सकते हैं। मतलब अगर আপনার ফ্যামিলি যে নর্মালি আজকে যে ইন্ডিয়ান সোসাইটিতে একটা ইয়ে আছে কি ছেলে হলে ইঞ্জিনিয়ারিং করবে আর মেয়ে হলে মেডিকেল করবে, তো योर गार्जियंस योर पेरेंट्स आर ऑलवेज इनटू इट कि बेटा मेडिकल करो या इंजीनियरिंग करो जो भी है। तो कई बार मतलब खुद का वो एनलाइटनमेंट नहीं आता है कि एक्चुअली आमा की करते हुए, बट चूंकि एक भीड़ चल रही है, सभी जाच्छे इंजीनियरिंग करते 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 करते, तो आप भी चले गए इंजीनियरिंग करने, आप भी चले गए मेडिकल करने। बट बाकी जो सिविल सर्विसेज की जहां तक बात है, आप बाकी एग्जाम किसी और की इच्छा के हिसाब से आप चलो लगे, ज्यादा दिमाग लगाया नहीं, घुस गए, कर लिया। बट दिस डज नॉट अप्लाई ऑन सिविल सर्विसेज। सिविल सर्विसेज में आपकी खुद की इच्छा, सेल्फ डेडिकेशन और मोटिवेशन होना चाहिए, तभी एग्जाम निकलेगा। ये कोई भेड़ चाल नहीं है कि सभी जा रहे हैं तो चलो हम भी 2-3 साल 1 साल पढ़ के देख लेते शायद कुछ हो जाए, ऐसा नहीं है। तो जो मोटिवेशन है ये बहुत, मतलब मोटिवेशन कहां से आएगा ये बहुत मतलब वेग क्वेश्चन। अगर ऐसे ही, अगर जस्ट टू आंसर द क्वेश्चन, आपको कोई ऐसा है तो कोई जो सक्सेसफुल एस्पिरेंट्स वगैरह है जो क्वालिफाई किए एग्जाम, उनका यूट्यूब का बहुत सारा जर्नी वगैरह है। अगर आप कभी सेल्फ डाउट में जाते हैं तो गो एंड वॉच दोस मोटिवेशनल लेक्चर्स। और बट फिर भी किसी और का जर्नी से आपको मोटिवेशन मिले ना मिले,
the self motivation is the best motivation. वही रहेगा और that is more sustainable. तो करना है तो करना है, ये नहीं कि मतलब आज 4 लोगों को दिखाना है, सोसाइटी को दिखाना है. থ্যাংক ইউ স্যার। আমাদের কাছে আর এক লাস্ট কোয়েশ্চেন জন্য সময় আছে, তো ওয়ান লাস্ট কোয়েশ্চেন। স্যার আমার লাস্ট কোশ্চেন যে আপনারা যখন ইন্টারভিউতে যখন গেছিলেন তখন এমন কোন কোশ্চেন ছিল যে আপনাদের নার্ভাস করেছে, তখন আপনারা ওই টাইমে ওই কোশ্চেনটার সাথে কিভাবে ডিল করেছেন? মাইনাট স্যার ইফ ইউ উড লাইক ওয়ান। ইন্টারভিউতে ইন্টারভিউতে এমন কোন কোশ্চেন ছিল যে আপনারা কি সেখানে নার্ভাস হয়েছেন সেই কোশ্চেনটা বারবার, তো আপনারা ওখানে কিভাবে ওই সিচুয়েশনে ডিল করেছেন? नहीं নার্ভাস মানে আছেন ওখানে তো আমরা 100% নার্ভাস স্টেটে থাকে, এটা নাকি একটা কোয়েশ্চেন নার্ভাস করাবো লাইক ওরকম থাকে না, মানে এটা হতে পারে আছেন মেবি লাইক ইনিশিয়াল 1-2 কোয়েশ্চেনে উই আর নট রিপ্লাইং প্রপারলি, তখন আমাদের একটু প্রেশার আসে বিকজ ইউ নো দ্যাট ওই লাস্ট ইয়ে আছে, তো ওইটাতে একটু প্রেশার থাকে, স্ট্রেস থাকে সবাই, ওটা নর্মাল যে কোনো একটা জব ইন্টারভিউ মতো আছে, ওখানে একটু ইন্টিমিডেটিং আছে বিকজ আমরা এত 1 ইয়ার প্রসেসের পরে ওই স্টেজ এসছেন না, তো ওটা নিয়ে একটু বেশি স্ট্রেস হয় বিকজ দিস ইজ দ্য লাস্ট থিং, তো সেই জন্য একটু বেশি প্রেশার থাকে। এই ছাড়া স্পেসিফিক কোয়েশ্চেন নিয়ে অফকোর্স এখন মানে 30-40% কোয়েশ্চেন আমাকে জিজ্ঞাসা করছিল, আই কুডন্ট অ্যান্সার, তো ওইটা এখন দ্যাটস এ নর্মাল থিং আই উড সে, অ্যান্ড লাইক ইন্টারভিউ মার্ক তো এখানে অ্যাড হয়, তো সো অ্যাসেন ইটস জাস্ট অ্যান এক্সাম, মানে ইন্টারভিউ নিয়ে এত স্পেশালিটি কিছু নেই, কিন্তু ওখানে অ্যাসেন ইফ ইউ আর স্মার্ট এনাফ ইউ আর মানে আপনি খুব ভালোভাবে আপনাকে প্রেজেন্ট করতে পারলে দে লুক ফর কনফিডেন্স আই থিঙ্ক, মানে বাকি পার্সোনালিটি টেস্ট অ্যান্ড আদার থিংস হ্যাপেন্স, মানে ওটা তো আই ডোন্ট নো দ্য ডিটেলস, বাট নর্মালি আই ফাউন্ড অ্যাসেন ইউর এসটি or রানাঘাট ইজ এ ভেরি মানে ডাইনামিক পার্সোনালিটি, তো ইন্টারভিউ নিয়ে হি উড বি এবল টু টেল ইউ মোর অ্যাবাউট ইট, সো ওটাই আছে, আর কিছু আই থিঙ্ক অ্যাজ এন ইট সলভস। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদেরকে এই সেশনটা র্যাপ আপ করতে হচ্ছে, নেক্সট সেশনে আমরা যাব। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর টাইম। আমরা ধন্যবাদ জানাই আমাদের এই সেশনে যারা ডিগনিটারিজ ছিলেন স্টেজে, আমাদের মাননীয় জেলা শাসক শ্রী অরুণ প্রসাদ, শ্রী অমরনাথকে আইপিএস এসপি কৃষ্ণনগর, শ্রী কুমার সানি রাজ আইপিএস এসপি রানাঘাট এবং শ্রী প্রদীপ বাউরি ডিএফও আমাদের নদিয়ার আইএফএস যিনি ছিলেন, এবং থ্যাংক ইউ মিস্টার রৌনক আগরওয়ালকেও আইএস এসডিও রানাঘাট এই সেশনটা এত সুন্দর করে মডারেট করার জন্য। আশা করছি অনেকেরই একটা বেশ ভালো ইনসাইট পেল যে তারা যারা আজকে প্রশাসনিক যারা হেডস আছেন নদিয়া ডিস্ট্রিক্টে তাদের সাথে সরাসরি কথা বলতে পেরে। এরপরে আমরা একটু টাইম নিয়ে নেব স্টেজ সেট আপ করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন অনন্যা বিশ্বাস, কৃষ্ণনগরেরই মেয়ে, 2023 ব্যাচের WBCS এক্সিকিউটিভ, ও এখন প্রবেশনার আছে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর হয়ে হুগলি জেলাতে। ওর জার্নিটা শেয়ার করবে আমাদের সবার সাথে, তো আমরা ওর কাছ থেকে শুনে নেব WBCS প্রিপারেশনে ওর পুরো এই জার্নিটা। ফিজিক্স অনার্স নিয়ে কৃষ্ণনগর থেকেই পাশ করেছে অনন্যা, একটা খুব সাধারণ মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকেই উঠে আসা অনন্যা বিশ্বাস কিভাবে পার করে এই জার্নিটাকে খুব রিসেন্টলি পাস করেছে। তো সবার কাছে এটা একটা মানে এক্সাম্পল হয়ে থাকবে যে তোমরা যারা এখানে কৃষ্ণনগরেই পড়াশোনা করছো বা এই জেলার মধ্যে পড়ছো তারা কিভাবে এই জার্নিটাকে করে তোমরা তোমাদের গন্তব্যে তোমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবে। তার জন্যই আমরা একটা ছোট্ট ভিডিও আগে দেখে নেব যে আমাদের যে সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, এই উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর, পশ্চিমবঙ্গ সরকারের, যেখানে অনেকে এখানে স্টুডেন্টস অলরেডি আছেন, তারা এনরোলড আছে, যারা ফার্দার এনরোলড হতে চায় একদম বিনামূল্যে বিনা খরচায় ইউপিএসসি প্রিপারেশন করানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ওনার উদ্যোগে রাজ্য সরকারের তরফ থেকে লাস্ট 2 বছর ধরে চলছে। কৃষ্ণনগরে এবং কল্যাণীতে আমাদের স্টাডি সেন্টার চলছে। ওই ভিডিওটা তোমরা দেখলে একটা আইডিয়া হয়ে যাবে যে এখানে কি হয়। তো এসএনটিসির ভিডিওটা প্লে করো এবং তারপরে আমরা স্টেজ সেট আপ করবো অনন্যার বলার জন্য। এসএনটিসি
ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষার মধ্যে অন্যতম। গোটা বাংলা জুড়ে বহু ছাত্রছাত্রীর স্বপ্ন ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। 3টি স্তরে ভাগ করা হয় এই পরীক্ষা, প্রিলিমিনারি, মেইন আর ইন্টারভিউ। আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস, আইটি, আইআরএস, কাস্টমস ইত্যাদি সরকারি চাকরির জন্য প্রতি বছর প্রায় 10 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। তার মধ্যে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীর সংখ্যাও কম নয়, কিন্তু পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের এই বিষয় আরো বেশি করে উৎসাহী করে তুলতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার তৎপরতার সঙ্গে নানা উদ্যোগ নিচ্ছে। ইউপিএসসিতে সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য চাই যথাযথ প্রশিক্ষণ। পশ্চিমবঙ্গের ইউপিএসসি পরীক্ষার্থীরা যাতে আরো ভালোভাবে যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারে, তারই জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার। স্বল্প ব্যয়, জাতীয় স্তরের ট্রেনিং, 3টি ধাপের জন্য পুরোপুরি প্রস্তুতি, সফলভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের পথপ্রদর্শন ইত্যাদির মাধ্যমে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার। এছাড়াও হোস্টেলে থাকার সুবিধাও প্রদান করা হচ্ছে এবং পড়াশোনার জন্য উন্নত মানের লাইব্রেরিও রয়েছে। সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের প্রশিক্ষণে ইউপিএসসিতে উত্তীর্ণ হতে পারলে লপসানা মসৌরি ও এনপিএ হায়দ্রাবাদে উন্নত মানের প্রশিক্ষণের সুযোগ পাবে শিক্ষার্থীরা। এই বছর সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের 7 জন ছাত্রছাত্রী ইউপিএসসিতে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ও নিজেদের জায়গা করে নিয়েছে। সরকারের নানা স্তরে নানা বিভাগের দায়িত্ব নেওয়া মানে সরাসরি জনসাধারণের প্রতি কর্তব্য পালন করা। মানুষের পাশে থাকারই আর এক নাম ইউপিএসসিতে যোগদান করা। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ইউপিএসসিতে বাড়ুক আগ্রহ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার রয়েছে পাশে। আমরা এবার শুনে নেব অনন্যা বিশ্বাসের কাছ থেকে তার এই জার্নিটা, তার এক্সপিরিয়েন্সটা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ক্র্যাক করার তার এই প্রিপারেশনটা। আমি তাড়াতাড়ি আমাদের যেটা অডিয়েন্সের মধ্যে লাইটস আছে, স্টেজ প্রিপারেশন এটা অফ করে দিন লাইটসগুলো, এবং স্টেজ প্রিপারেশনটাকে একটু তাড়াতাড়ি করে দিন যাতে করে শুরু করা যেতে পারে। এই সময় এর মধ্যে অনেক ব্যর্থতা আছে। এমন এর মধ্যে অনেক ব্যর্থতা আছে। এমন নয় যে আমি মানে জানি যে প্রিপারেশন স্টার্ট করেছি এবং একটা অ্যাটেম্পটেই হয়ে গেছে। আমি 4টে অ্যাটেম্পট দিয়ে আলটিমেটলি যে WBCS গ্রুপের এক্সামিনেশন ক্র্যাক করি এবং সাফল্যের গল্প তো শুনবেই। আজকে আমি সাফল্যের সাথে কিছুটা ব্যর্থতার গল্পও বলছি, যে জীবনেও এমন নয় যে প্রথমবার অ্যাটেম্পটেই যে তুমি সফল হয়ে যেতে পারবে। আফটার অল ইট ইজ আ লং প্রসেস। প্রিলি, মেন্স
এবং তারপর পার্সোনালিটি টেস্ট ক্র্যাক করা। ফার্স্ট সেকেন্ড অ্যাটেম্পটে তো আমি প্রিলিটা ক্লিয়ার করতে পারিনি, যদিও আমার প্রিপারেশন ভালো ছিল। এবং এমন একটা সিচুয়েশন গেছে যখন আমি দেখেছি যে আমি হ্যাঁ অলমোস্ট আমি তো সবই জানা আছে, বারংবার পড়া হচ্ছে, কিন্তু কেন হোয়াই আমি প্রিলিটা ক্র্যাক করতে পারছি না। তখন দেখা গেল যে হয়তো কিছুটা ঘাটতি আছে, খুব কাছাকাছি গিয়েও কাট অফসে আমি সেখান থেকে আবার ফিরে আসতে হচ্ছে। এই ঘটনাগুলো অবশ্যই ডিমোটিভেট করে, কিন্তু এই সময়টা গেছে যখন নিজেকে মোটিভেট করতে হয়। আফটার অল আমাদের মনে রাখতে হবে সবচেয়ে মোটিভেশন কিন্তু আসবে আমাদের নিজেদের কাছ থেকে। আমরা বারবার বলতে হবে হাল ছাড়বো না, কাজের আশা না করে, ফলের আশা না করে কাজ করে যাও। এইভাবে আমি নিজেকে মোটিভেট করতাম। অনেক এক্সাম দিয়েছি, মানে খুব কাছাকাছি গিয়েও খারাপ লেগেছে যখন কাট অফ মার্কসের 1-2 নাম্বার কম পেয়ে আবার ফিরে আসতে হয়েছে। তখন মনে হচ্ছে সত্যি কি আমি আর পারবো না। একটা সময় খুবই হতাশ লাগতো, কিন্তু মনে হতো না পারবো, নিজেই বলতাম যে পারবো। আমাদের যদি এই এক্সামটাই দেখা যায় যে WBCS 2023 ব্যাচের এই এক্সামের নোটিফিকেশন বেরিয়েছিল 2019-এ, তারপর 2020-তে প্রিলিমস পরীক্ষাটা হলো আমাদের, এবং তারপরেই হয়ে গেল যে করোনার যে প্যান্ডেমিক সিচুয়েশন। এবং এই সিচুয়েশনটা এমন একটা সময় ছিল যখন বলছিল যে কখন এক্সাম হবে, কি মানুষ প্রাণ বাঁচাতে ব্যস্ত, এবং এমন একটা আনওয়ান্টেড সিচুয়েশন যখন আমরা জানি না কি হবে, তখন পরীক্ষার কথা ভাবা তো দূরস্থ। সকলে বলতে লাগলো যে কবে তাহলে পরীক্ষা হবে, কবে তোর রেজাল্ট বেরোবে, আলটিমেটলি পাবো কি না। এবং তখন মানে ভাবা যাচ্ছে না, 3টে এক্সাম অলরেডি হয়ে গেছে এবং এটা যদি না পায়। কিন্তু এই সময়টাই যখন ভাবলাম যে তাহলে কি এমনি ফালতু বসে থেকে সময় নষ্ট করব না, বরঞ্চ আমি দেখলাম যে এই সময়টা যদি আমি কাজে লাগাতে পারি, মক টেস্টগুলো দিতে পারি অনলাইনে। তখন দেখতে পেলাম যে বিভিন্ন যে অ্যাসোসিয়েশনগুলো আছে যারা মানে অফলাইনে যারা স্টাডি করান, সেরকমই কিছু স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করি। তারা বললেন যে এই সময়টা আমরা অনলাইনে মক টেস্টগুলো নেব। আমি সেগুলো অ্যাটেম্প্ট করি, যে বসে না থেকে, এবং মক টেস্টের মাধ্যমে বারবার যে জায়গাগুলো আমার ভুল ভ্রান্তি আছে সেগুলো বারবার রিভাইজ করি। এবং আলটিমেটলি দেখা যায় যে সত্যি সেই সিচুয়েশনটা মানে আমার কাজে লেগেছে। তাই বলবো সিচুয়েশন যেমনই আসুক হাল ছেড়ো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস। তুমি যা পড়ছো প্রত্যেক দিন, এবং আরেকটা হলো যে প্রত্যেক দিন পড়ার অভ্যাসটা রাখো, এবং কতটা সময় ধরে পড়বে সেটাও নিজে ঠিক করো। যে এমন শোনো না যে ইউটিউবে মোটিভেট এত ঘন্টা পড়তে হবে, এত ঘন্টা, কত ঘন্টা পড়তে হচ্ছে তুমি সেটা নিজে ঠিক করবে। তোমার কোন বিষয়ে তোমার ডেপথ আছে, কোন বিষয়টা উইক, সেটা তুমি প্রত্যেকে আমরা নিজে যত ভালো করে জানি, অন্য কেউ সেটা জানে না। তাই নিজের কোনটা স্ট্রং পয়েন্ট, নিজের কোনটা উইক পয়েন্ট, সেটা নিজে ঠিক করো। নিজে কিন্তু পড়ার অভ্যেসটা প্রত্যেক দিন রেখো। হয়তো কোনোদিন তোমার ভালো লাগছে না, এমন অনেক দিনই আসে যদি সত্যি পড়ায় মন বসছে না, তখন তুমি কিছু রাইটিং প্র্যাকটিস করো। আমাদের রাইটিং পেপারগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো মার্কস ক্যারি করে, এই কথাটা মনে রেখো। তাই যদি কিছু ভালো না লাগে অন্তত রাইটিংটা করো, বা MCQ বারবার অনলাইনে বিভিন্ন সাইট আছে সেখানে বারবার MCQ দেখো। যত তুমি প্রশ্ন দেখবে, যত তুমি ডেইলি প্র্যাকটিস করবে, তত তোমার ক্যাপাসিটি বিল্ডিং হবে, সেই কথাটা মনে রাখবে। তাই প্রত্যেক দিন পড়ো। এবং এমন সিচুয়েশন আসছে যখন পরীক্ষা হচ্ছে না, হয়তো এরকম দিন প্রত্যেকেই আমরা ফেস করছি, কিন্তু মনে রাখবে সাফল্যটা আসবেই। সেটা হয়তো কারোর আগে এসছে, কারোর পরে, কিন্তু এভরিবডি উইল গেট সাকসেস ইন হিজ অর হার লাইফ। সো এটাই তোমাদের আমার বলার, যে আমিও এক সময় এই তোমাদের জায়গাতেই ছিলাম, সেইখান থেকে এই জার্নিটা অনেক হার্ডল টপ করতে হয়েছে, কিন্তু আলটিমেটলি আই গেট সাকসেস ইন মাই লাইফ। তো তোমরাও পাবে অনেক, যেই রকমই সিচুয়েশন হোক না কেন, কখনো হাল ছেড়ো না, বি মোটিভেটেড অল দ্য টাইম, and I wish success all you in for your future. Thank you. অনেক ধন্যবাদ অনন্যাকে। আই হোপ সবাই খুব এনলাইটেন্ড হয়েছে ওর এই জার্নি দিয়ে, কারণ একদম কৃষ্ণনগরের মেয়ে হয়ে ও এই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছে। আমরা আমাদের নেক্সট সেশনে
জন্য রেডি হচ্ছে। অনন্যা প্লিজ তুমি অডিয়েন্সে তোমার জায়গা আসন গ্রহণ করো। আমরা নেক্সট সেশনের জন্য রেডি হচ্ছি। এরপরে আমরা অডিয়েন্সের দিকে লাইটসগুলো প্লিজ জ্বালিয়ে দিন। এরপর আমরা আমাদের নেক্সট সেশনে যাচ্ছি, যেখানে আমাদের WBCS সিভিল সার্ভিস এক্সিকিউটিভ যে সিনিয়র অফিসার্স আছেন যারা জেলাতে, তারা আজকে আপনাদের এই ইন্টারঅ্যাক্টিভ সেশনের জন্য আসবেন। পর্দাটা এখন এই সেশনের জন্য আমি আমন্ত্রণ জানাবো, আমরা স্টেজটাকে একটু রেডি করে নিচ্ছি। আমি আমন্ত্রণ জানাবো অন স্টেজ শ্রী সৈকত গাঙ্গুলি, WBCS এক্সিকিউটিভ প্রজেক্ট ডাইরেক্টর, DRDC 2004 ব্যাচের উনি WBCS এক্সিকিউটিভ অফিসার। শ্রী অনুপ দত্ত, অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ 2005 ব্যাচের উনি WBCS এক্সিকিউটিভ অফিসার। তার সাথে আজকে আমাদের স্পেশাল গেস্টও আছেন, এনাউর রহমান স্যার। স্যার যদি মানে আমরা রিকোয়েস্ট করব স্যার আপনাকেও স্টেজে আসার জন্য, কিছুক্ষণ আমরা এই সেশনে আমাদের ছাত্রছাত্রীদের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য। তার সাথে প্রেজেন্ট আছেন আমাদের বিডিও কৃষ্ণগঞ্জ শ্রী সৌগত সাহা, নদিয়া জেলা প্রশাসনের সিনিয়র মোস্ট এবং শুধু সিনিয়র মোস্ট বলে নয়, বিভিন্ন স্তরে যে প্রশাসনিক অধিকর্তারা এখন ফাংশন করছেন, বিডিও, SDO এবং ADM, প্রজেক্ট ডিরেক্টর, সমস্ত পোস্টের বিভিন্ন জনের যে আধিকারিকগণ আছেন তাদেরকে আমরা এখন স্টেজে আমন্ত্রণ জানাবো। এটাও একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, যেখানে আমরা 5-6টা কোয়েশ্চেন বা 8-10টা কোয়েশ্চেন নিতে পারবো। তো এই সেশনটাকে মডারেট করার জন্য আমি সাবির আহমদ মোল্লা, আমাদের WBCS এক্সিকিউটিভ ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টরকে মডারেট করার জন্য অনুরোধ করব। তোমরা তোমাদের কোয়েশ্চেন্স প্রিপেয়ার্ড রাখো। এনিথিং রিলেটেড টু দ্য WBCS এক্সপিরিয়েন্স অর দ্য প্রিপারেশন, তোমাদের যা মনে প্রশ্ন আছে। আমরা অনন্যাকেও ইনভাইট করবো আরেকবার অন স্টেজ এই কোয়েশ্চেন আনসার সেশনে পার্টিসিপেট করার জন্য। এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে বা এই ওয়েস্ট বেঙ্গল স্টেট সিভিল সার্ভিসের জার্নিটাকে নিয়ে আমরা আমাদের নেক্সট সেশন করব। বৃন্দ এখন মঞ্চে আছে। তো এর আগে সেশনটা যেরকম হয়েছিল, আমরা বিভিন্ন কোশ্চেন্স নিয়েছিলাম, বিভিন্ন ডাউটস নিয়েছিলাম অ্যাসপিরেন্টদের থেকে। এবারেও তেমনি আমরা বিভিন্ন কোশ্চেন আমরা নেব। তো আমরা রিকোয়েস্ট করছি অ্যাসপিরেন্ট যারা আছে তাদের মধ্যে থেকে যেন কেউ আমাদেরকে কোশ্চেন করে, তার জন্য সে হাত তোলে। একটু নিজের পরিচয় দিয়ে বলবেন। স্যার, আমি সোনাই কাঞ্জিলাল, DL কলেজে পড়ি কৃষ্ণনগর এবং কমার্স অনার্স নিয়ে 3rd সেমিস্টারে। আমার একটা কোশ্চেন, যে এই সিভিল সার্ভিস যে এক্সামটা আছে প্রিপারেশনটা, সেটা কখন স্টার্ট করা উচিত, মানে গ্র্যাজুয়েশনের আগে না পরে? আমি হচ্ছে আমাদের অনন্যা বিশ্বাস, প্রফেশনাল হুগলি ডিস্ট্রিক্ট, তাকে রিকোয়েস্ট করব এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে যে সাবজেক্টগুলো আছে সেই প্রিপারেশন তোমরা আগেও নিতে পারো, কারণ যে মানে যে প্যাটার্নের কোশ্চেন আসে সেগুলো ম্যাক্সিমাম 10 বা 12 লেভেলের। সেই জন্য কেউ যদি চায় যে পড়ার সাথে সাথে প্রিপারেশন নিতে, অবশ্যই নিতে পারে। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কারোর যদি কোনো কোশ্চেন করার থাকে বা কোনো ডাউট থাকে, তো স্যার ম্যাডাম এখানে আছেন, তো আপনারা কোশ্চেন করতে পারেন। গুড আফটারনুন, আমার নাম রাজু সরকার। আমি মেনলি এসেছিলাম এই সেমিনারটা অ্যাটেন্ড করার জন্য। তো আমি ম্যাডামের কাছ থেকে জানতে চাইছিলাম যে ম্যাডামের স্ট্র্যাটেজিটা কী ছিল এবং কী কী ধরনের মানে প্রিলি এবং মেন্সের কীভাবে কী কী ম্যাটেরিয়ালসগুলো ম্যাডাম করে বা মকের ইউজ করে ম্যাম এই জায়গায় পৌঁছেছেন, সেই জিনিসগুলো ম্যাম যদি একটু শেয়ার করতেন তাহলে হয়তো আমাদের খুব উপকার হতো।
প্রিলিমস বা মেন্সের জন্য মেনলি আমি ইউপিএসসি যে বুকসগুলো ফলো করেছি প্রিলিম, আর তবে প্রথমে যেহেতু আমরা বাংলা মিডিয়াম তাই শুরু করার জন্য যে হিস্ট্রি যে জীবন মুখোপাধ্যায় বা জিওগ্রাফি কার্তিকচন্দ্র মণ্ডল এই বুকসগুলো ফলো করতে পারো। আর যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আলাদা করে মানে কোনো সায়েন্সের বুকস কিনতে হয়নি, আমার যে 11-12 ছিল বা ফার্স্ট অল হলে তোমরা 9-10-এ যে পুরোনো সিলেবাসে যে ওল্ড বুকগুলো যে মোটা বইগুলো সেইগুলো পড়বে, দেখবে তাতে অনেক মানে সিলেবাস কভার করছে ডব্লিউবিসিএসে। আর ওভারঅল যে জিকের জন্য আমার তরুণ গোয়েলের একটা বই ছিল সেটা আমি ফলো করতাম। আর ম্যাথস প্র্যাকটিস সেটের জন্য এখন যেহেতু একটু টাফ লেভেলের আসছে তাই সিজিএল এর প্র্যাকটিস সেটটা ফলো করতে পারো। আর হিস্ট্রির জন্য যে পুনম দালাল দাহিয়া আর ওনার বইটা ফলো করতাম, এছাড়া সোনালী বনসাল ফর দ্য মডার্ন হিস্ট্রি। আর জিওগ্রাফির জন্য আমি কার্তিকচন্দ্র মণ্ডলের বই পড়েছি, আর লক্ষ্মীকান্তের বই ফর দ্য পলিটি, এই বইগুলো ফলো করতাম। এবং ম্যাম মক সিরিজের জন্য আপনি কি ফলো করতেন মক টেস্টের জন্য মেনলি? মক টেস্টের জন্য আমি রুদ্র স্টাডি ফর সাকসেস বলে ওদের আছে আর কি কোচিং, তো আমি ওদেরই মক টেস্টগুলো ফলো করেছিলাম। ধন্যবাদ ম্যাম, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। ওরা যতক্ষণে নেক্সট কোয়েশ্চেন রেডি করছে আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে স্পেশাল সেক্রেটারি স্যার এনার রহমান স্যার আছেন, উনি কিন্তু একটা জেলা শাসকও ছিলেন আমাদের। আমি স্যারকে একটু রিকোয়েস্ট করব যে আপনি স্টেট সিভিল সার্ভিস থেকে জেলা শাসক হওয়ার আপনার এই এক্সপিরিয়েন্সটা যদি একটু ছোট করে শেয়ার করেন, দেন উইল টেক আপ দ্য নেক্সট কোয়েশ্চেন। নমস্কার, আমার নাম এনাউর রহমান, স্পেশাল সেক্রেটারি মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট। আমি 94 ব্যাচের ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ। তখন কিন্তু আজকের মতন এই প্রিলি মেন তো একটাই পরীক্ষা ছিল, তখন প্রিলি ছিল না। কিন্তু আজকের যে সুযোগ সুবিধাগুলো, আজকে যে ছাত্রছাত্রীদের অ্যাওয়ারনেস ক্যাম্প, আমরা যখন ছিলাম তখন মাস্টার ডিগ্রি করার পর আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি রিসার্চ করব না, আমি কোনো চাকরি করব না, বাইরে যাব, এরকম একটা চিন্তাভাবনার মধ্যে ছিলাম। তো নিজের ডিসিশন নিলাম যে না, এটা সরকারি চাকরি করব এবং করতে গেলে এই আমাদের ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ যে পরীক্ষাটা আছে সেটা দেব। কারণ তখন আজকের দিনে যে সরকারি ব্যবস্থাপনা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, বিশেষ করে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ পিছিয়ে পড়া ফ্যামিলি থেকে যারা, আজকে আপনারা দেখেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, এটা যে তৈরি হয়েছে, এটাও কিন্তু প্রথমে আমরা যখন জেলাতে ছিলাম তখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় বলতেন যে এখান থেকে কি সব কেউ আইএস বা আইপিএস অফিসার হতে পারে না। ওনার চিন্তাধারা থেকে কিন্তু এইখানে প্রথম তৈরি হয়, যেখানে কিন্তু সিভিল সার্ভিসদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা শুরু হয় এখান থেকে। এই ইনফ্রাস্ট্রাকচার তখন আমাদের এটিআই বলে আপনারা নাম শুনেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, যেটা নেতাজি সুভাষ ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে প্রফেশনালদের আইএস আইপিএস এবং আমাদের ডব্লিউবিসিএস বিভিন্ন অ্যালার্ট সার্ভিসের ট্রেনিং দেওয়া হয়, তারই একটা বিল্ডিংয়ে কিন্তু এই ট্রেনিং সেন্টারটা, স্টাডি সেন্টারটা গড়ে উঠেছে। এবং তার সাফল্য দেখে, তার সাফল্যের হার আস্তে আস্তে এমনভাবে ছড়িয়েছে, পরবর্তীকালে কিন্তু মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগেও বিভিন্ন উইং যেগুলো আছে, আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন বলে একটা উইং আছে, হজ কমিটি আছে এবং উর্দু একাডেমি, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই ট্রেনিং কোর্সগুলো করে থাকে। এই করতে করতে আমাদের যেটা মনে হয়েছিল যে অনেক জেলার ছাত্রছাত্রীরা এই যে প্রাইভেট কোচিং সেন্টারগুলোতে সে ফিটা বহন করতে পারে না বা থাকার অসুবিধা, এই সমস্ত করতে করতে কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা কোচিং করাতে গিয়ে এইসব প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। ফলে আগামী দিনে কিন্তু এই ডিপার্টমেন্টের তরফ থেকে 100 জনের একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং এবং প্রফেশনাল কোচিং সেন্টার যারা আছে তারা কিন্তু সেখানে থেকেই তাদের কিন্তু ট্রেনিং দেবে। এবং আগামী দিনে আপনারা জানেন যারা প্রস্তুতি নিচ্ছেন ডব্লিউবিসিএস, এবার হয়তো 2024-এই সে পুরনো সিলেবাস অনুযায়ী এটা আপনাদের শেষ পরীক্ষা হয়তো হবে। 2025 থেকে
যে আপনাদের ডিটেলিং ইউপিএসসির যে সিলেবাসটা আছে এবং আমাদের ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ যে সিলেবাসটা হতে যাচ্ছে প্রায় একই রকম, জাস্ট আমাদের একটা বাংলা একটা কিছু থাকবে, আমাদের বাকিটা কিন্তু একই রকম হবে। ফলে আপনাদের একই প্রিপারেশনে কিন্তু ইউপিএসসি এবং বিসিএস দুটো কিন্তু সব কিছুই কভার করে যাবে। যারা সিরিয়াসলি, একজন বলছিলেন যে আমার ফ্যামিলির এই টাইমিং বা এই ব্যাপারটা, যোগ্যতা থাকলে বা লেখাপড়ায় ভালো থাকলে আজকের দিনে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে বা বিভিন্ন যেভাবে স্কলারশিপগুলো আছে তার কিন্তু আর সেই অবস্থায় নেই যে একটা মানে যে ফিল্ডে হোক না কেন সরকার কিন্তু সেখানে কিন্তু তাকে হেল্প করার জন্য প্রস্তুত আছে। তো আজকে যে সুযোগ সুবিধাগুলো বিনা পয়সায় যে তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, যেটার জন্য আগে চিন্তাভাবনা করছিলেন আমাদের ডিএম সাহেব বা এসপি সাহেব বলছিলেন যে চিন্তাভাবনা করতে ইউপিএসসি দিতে গেলে দিল্লি ছাড়া কোনো গতি নেই, কিন্তু আজকে আমরা নদিয়াতে বসে, কলকাতায় বসে, যে কোনো জেলাতে বসে কিন্তু আমরা সেই পরীক্ষায় কোচিং নিচ্ছি, পরীক্ষা দিচ্ছি এবং সাফল্য অর্জন করছে। আর আমার বিশেষ করে এই 29 বছরের চাকরি জীবনে আমার কিন্তু 25 বছরই ফিল্ডে কেটেছে। লাস্ট আমি 3 বছর হলো আমি কিন্তু কলকাতায় কাজ করছি সিআইটিতে। কিন্তু তার আগে আমার বিভিন্ন যতগুলো পোস্ট ছিল জেলা হিসাবে, বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে প্রায় 4টা জেলায় এডিএম, 8 বছর এডিএম ছিলাম, পূর্ব বর্ধমানে ছিলাম, তারপর এখন স্পেশাল সিআইটি মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। একটা স্টুডেন্ট হিসেবে আমি বলতে পারি যে আমারও কিন্তু প্রথম 93-তে যখন দিয়েছিলাম আমিও কিন্তু সফল হইনি, কিন্তু আমি হাল ছেড়েছিলাম না, কেন যে একটা প্রস্তুতি হয়ে গেলে না সেটা একটু ধৈর্যের ব্যাপার এবং মাটি কামড়ে পড়ে থাকার ব্যাপার, হলে কিন্তু সাফল্য আসবেই। কেন যে আপনারা চারদিকে যত দেখবেন, আমরা কোনো না কোনো সময় কলেজে পড়তাম, কোথাও ইউনিভার্সিটিতে পড়তাম, কিছুদিন হয়তো বেকার ছিলাম, এই লড়াই করেছি, পরীক্ষা দিয়েছি, কিন্তু লেগে থাকলে সাফল্য আসবেই। এবং আজকের যুগে যে সুযোগ সুবিধাগুলো, ইন্টারনেটের সুবিধা, অনলাইন কোচিং, এই সমস্ত কিছুই ছিল না আমাদের সময়, মোবাইল ফোন পর্যন্ত ছিল না। ফলে যেখানে যেতে হতো আমাদেরকে কিন্তু বাসে ট্রামে গিয়ে কিন্তু বন্ধুদের বাড়ি পড়তে হতো বা কোথাও আর পড়তে হতো, সুযোগ সুবিধাগুলো, এত কোচিং সেন্টারও ছিল না তখন কলকাতায়। ফলে আপনাদের কাছে যে সুযোগ সুবিধাগুলো সরকার নিয়ে এসেছে সেগুলো গ্রহণ করুন এবং লেগে থাকলে আপনারা সবাই কোনো না কোনো জায়গায় কিন্তু জীবনে সাকসেস হবেনই। আশা করি আজকে যে ধরনের অ্যাওয়ারনেসগুলো হচ্ছে এগুলো আপনারা সঠিকভাবে এগোন এবং আপনাদের জীবনে সাফল্য আসবে, এটাই আমি আশা করি। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। একজন সাধারণ অ্যাসপিরেন্ট সে কিভাবে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে একজন অফিসার হতে পারে সেটা স্যার এলাবোরেটলি বললেন, সবাইকে আশা করি কাজে লাগবে। এবার যারা অ্যাসপিরেন্ট আছে তাদের থেকে আমরা আবার কোশ্চেন নেব, কারো কোনো কোশ্চেন থাকলে সে কোশ্চেন করতে পারে। স্যার, আমি প্রসেনজিৎ সরকার, কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় থেকে এসেছি। স্যার, আমার প্রশ্ন হলো যে আজকের দিনে দাঁড়িয়ে মানে এই ডব্লিউবিসিএস বা ইউপিএসসির মতো পরীক্ষাগুলোর জন্য ওই অনলাইন কোচিং নাকি অফলাইন কোচিং কোনটা বেশি কার্যকরী হবে? আচ্ছা, যেটা প্রশ্ন তোমার করা হয়েছে, অনলাইন কোচিং বা অফলাইন কোচিং তুমি যাই করো না কেন তোমাকে নিজে থেকে মানে পড়াশোনাটা করতে হবে। একটা কথা আছে, ইট ইজ বেটার টু রিড 1 book 10 times রাদার দেন রিডিং 10 books 1 time। মানে একটা কিছু জিনিস তোমাকে নিয়ে সেটাকে ডেডিকেটেডলি পড়ে সেটা তুমি আজকাল, আগে মানে আমাদের টাইমে অতটা ছিল না, কিন্তু আমরা গুগল থেকে অনেকগুলো ইনফরমেশন পাই। ধরো কোনো একটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে তোমাকে কিছু একটা পড়তে হচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে ইন্টারনেট খুলে কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে অনেক কিছু জিনিস তথ্য পেয়ে যেতে পারো। তো তুমি ওটাকে ইউজ করতে পারবে, তার সাথে তোমার অফলাইন যা গাইডেন্স আছে, ক্যারিয়ার কাউন্সেলিং আছে, সেগুলো তোমরা ইউজ করবে। দুটোকে নিয়েই তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে। ইট উইল বি ভেরি হ্যান্ডি ফর ইউ। তো আমার মনে হয় দুটো অপশন থাকাই ভালো। থ্যাংক ইউ স্যার। আমি দেবলীনা শিকদার, আমি ডিএল কলেজের ইংলিশ মেজরের স্টুডেন্ট। আমার কোয়েশ্চেন ম্যামকে, যে সবাই বলে একটা রুটিন থাকা উচিত বা টাইম টেবিল করা উচিত, তো আমি জানতে চাইবো যে ম্যাম কি করে তার টাইম টেবিল বা কি করে সেই স্লটটাকে ভাগ করেছিলেন, মানে ওনার এত ইয়ে করার জন্যে।
টাইম টেবিল বলতে আমার মানে পার্টিকুলার যে রুটিন ধরে এতক্ষণ পড়বো বা সেরকম না, কিন্তু ডেইলি আমি পড়তাম, যে সকালে হোক বা রাত্রে যতক্ষণটা মানে যতক্ষণ আমার ইচ্ছা হচ্ছে পড়ছি কিছু না কিছু, এবং প্রত্যেক দিনই মানে যতগুলো সাবজেক্ট আছে তাও অল্টারনেট করে পড়তাম। পার্টিকুলার কোনো টাইম টেবিল আমি মেনটেন করিনি এটা বলছি, কিন্তু দুবেলায় আমি নিয়ম করে মানে পড়তে বসতাম, পড়াটা রোজ করতে হবে এটা। গুড মর্নিং স্যার ম্যাম, আমি নবদ্বীপ বিদ্যাসাগরের 5th সেমিস্টার জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট রাকেশ বিশ্বাস। ম্যাম আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে কিছুক্ষণ আগে স্যার বললেন যে কোনো অ্যাসপিরেন্ট একসাথে 4টে গ্রুপে অ্যাপ্লাই করতে পারে, সেক্ষেত্রে কেউ যদি গ্রুপ বি ও গ্রুপ ডি একসাথে অ্যাপ্লাই করে তাহলে তাকে কি এক্সামের ক্ষেত্রে ওই অপশনাল পেপারটা একবারই দিতে হবে? মানে মেন সমস্ত এক্সাম দিল তার সাথে যে অপশনালটা দিতে হবে সেটা কি শুধু গ্রুপ বি এর জন্য একবার দেবে, আর গ্রুপ ডি এর জন্য তো অপশনাল নেই, সেটা কি করবে? ফর্ম ফিল আপ করার সময় অপশনালটা চুজ করে নিতে হয়। আর যদি মনে করেন যে আমি অনলি এ আর বি এর জন্য দেব তাহলে অপশনালটা চুজ করবে, আর যদি সি আর ডি এর জন্য দেন তাহলে অপশনালটা চুজ করবে না। গ্রুপ এ এর জন্য বা বি এর জন্য সে এক্সামটা যে দিচ্ছে টোটাল এক্সামটা সে দিয়ে নিল, সে অপশনালে অ্যাপিয়ার নাও করতে পারে, যদি অ্যাপিয়ার না করে তাহলে সে সিডি এর জন্য সিলেক্টেড হবে। আচ্ছা, আর যদি অপশনাল দেয় তাহলে শুধুমাত্র হ্যাঁ অপশনাল দেয়, এবং যদি সেই মতো সিলেক্টেড হয় তার নাম্বারটা সেই মতো থাকে তাহলে এ এবং বি এর জন্য কল পাবে। আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, মানে কেউ যদি পোস্ট গ্রাজুয়েট প্রিপারেশন নিতে যায় তাহলে তার মিনিমাম কত বছরের প্রিপারেশন নেওয়ার দরকার হবে? মিনিমাম তো এখন তো আমাদের পিএসসি প্রচুর টাইম নিয়ে নিচ্ছে, প্রিলিমস মেন্স ইন্টারভিউ সব মিলিয়ে মোটামুটি 2 to 3 ইয়ার্সের একটা লং প্রসেস। তার সঙ্গে আপনি প্রিপারেশনের জন্য 1-1.5 বছর ধরে রাখুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে জয়দেব কুণ্ডু বলছি। আমরা তো এতদিন তো বাংলাতে সমস্ত সাবজেক্ট পড়ে এসেছি, কিন্তু যখন এই যে এম লক্ষ্মীকান্ত বা আপনি যেগুলো বই কথা বললেন, তো এগুলো তো ইংলিশ বই, তা এগুলোকে কিভাবে হ্যান্ডেলিং করবে একটু যদি কিছু বলেন। যদিও আমি এরা মানে অনন্যা বা কামরুল একদম সদ্য পরীক্ষাটা পাশ করে এসেছে, ওরা আরও ভালো এটা বলতে পারবে হয়তো, কিন্তু ইংরেজি যারা মানে ইংরেজি মাধ্যম স্কুলে যারা পড়েননি তাদের ক্ষেত্রে কিন্তু এমন নয় যে তারা ইংরেজি পড়েনি, তাই তো? ইংরেজি পড়ে যে একটা বই আমি বুঝতে পারবো না তা তো নয়, কিছু ক্ষেত্রে আমাদের ইংরেজি বইয়ের ওপর ভরসা করতেই হবে, ইংরেজি বই পড়তে হবে, কিন্তু তার মানে এটা নয় যে আমাকে মানে ইংরেজিতে একটা মানে এক্সপার্ট হতে হবে তা নয়, কিন্তু কিছু ক্ষেত্রে আমাকে ইংরেজি বই পড়তে হবে, সেইটুকু আর কি বোঝা দরকার। কিন্তু ইনফরমেশান যতটা আমি নিতে পারবো এবং সেটা আমি যাতে রিপ্রোডিউস করতে পারি এইটুকু আমাকে করতে হবে। কিন্তু আমি যেটা মানে মানে জোর দেবো যেটার ওপর সেটা হচ্ছে যে প্রিপারেশনের সঙ্গে সঙ্গে পরীক্ষার প্যাটার্ন কীরকম সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেরকম স্যার বললেন যে এই বছর যে ধরনের প্যাটার্নে পরীক্ষা হচ্ছে আগামী বছর কিন্তু হবে না, পরীক্ষার প্যাটার্ন কিন্তু পাল্টে যাবে। এই পরীক্ষার প্যাটার্ন কোয়েশ্চেনের প্যাটার্নটা কি এইটাও কিন্তু দেখা দরকার। মানে সিলেবাস এর আগে যারা আলোচনা করেছেন তারা সিলেবাসটা বলেছেন, সিলেবাস কিন্তু ভাস্ট, বিরাট বড় সিলেবাস, কিন্তু তার মধ্যে থেকে এবার আপনি যদি আগামী বছরের জন্য প্রিপারেশন নিতে শুরু করেন তাহলে আপনি অনেকটা সময় পাচ্ছেন। তো তার মধ্যে আপনি এবার কোন জায়গাগুলো প্রথমে করবেন একজন গাইড আপনাকে এটা বলে দিতে পারবে। এই জন্যই গাইডেন্স, সে কোচিংই বলুন বা স্যার বললেন এখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই ইনস্টিটিউট যেটা হয়েছে জেলায় জেলায় যার আলোচনা আমরা আজকে করছি, এরা বলে দেবে যে কোন জায়গাগুলো আপনি এমফাসাইজ করবেন। কিন্তু আপনি নিজেও যদি এই গাইডেন্স ছাড়াও যদি আপনি জাস্ট কোয়েশ্চেন পেপার 10 ইয়ার্স কোয়েশ্চেন পাওয়া যায়, যদি আপনি কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন দেখেন তাহলে কিন্তু একটা আপনি নিজেই ধারণা করতে পারবেন যে এর মধ্যে আপনি কতটা প্রিপারেশন নিয়ে কতটা করতে পারবেন। এখানে এর আগে যারা আমাদের আইএএস অফিসাররা বলেছেন ইউপিএসসিতে যেরকম, এমন নয় যে সব প্রশ্নের সব উত্তর সবাই পারছেন, তা তো পারছেন না। 50%, 60%, 70% তারা উত্তর করে উত্তীর্ণ হচ্ছেন। তো ওই অবধি যদি আমি যেতে পারি তাহলে আমাকে কত প্রিপারেশন নিতে হবে এটা কিন্তু একটা পরীক্ষা। ইউপিএসসি সিভিল সার্ভিস যেরকম পরীক্ষা, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ কিন্তু একটা পরীক্ষা।
সেই পরীক্ষাটা আপনাকে পাস করতে গেলে সেই পরীক্ষার প্রশ্নটা আসল, ঠিক আছে? সিলেবাস বিরাট বড়, কিন্তু পরীক্ষার প্রশ্ন কোন জায়গাগুলো থেকে বেশি আসে, কিরকম প্যাটার্নে আসে, এটা যদি আপনি বোঝেন তখন আপনি কিন্তু বিচার করতে পারবেন যে আপনার ইংরেজি বই কত পড়তে হবে, বাংলা বই কত পড়তে হবে ইত্যাদি। সেই প্ল্যানিংটা একজন গাইড থাকলে অবশ্যই ভালো হয়, কিন্তু গাইড ছাড়াও আপনি শুরু করতে পারেন। শুরু করুন, তারপর যদি মনে হয় আপনি অবশ্যই গাইডেন্স চান। এটা আমার মানে অ্যাডভাইস বা সাজেশন। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলছি, যদি কেউ যদি পিজি এবং বা পোস্ট গ্রাজুয়েট যদি কেউ করতে চায়, পোস্ট গ্রাজুয়েট এবং ডব্লিউবিসিএস বা ইউপিএসসি কি একসঙ্গে করতে পারে, মানে প্রিপারেশন নিতে পারে? প্রিপারেশন দেখুন, দুটো তো একদমই আলাদা স্ট্রিম। পোস্ট গ্রাজুয়েশন করতে করতে অনেকেই ডব্লিউবিসিএস দিয়েছেন, পোস্ট গ্রাজুয়েট হওয়ার পর দিয়েছেন, পোস্ট গ্রাজুয়েশন পার্সু করেননি, গ্র্যাজুয়েট হয়েই তিনি এই পরীক্ষা দিয়েছেন। অনেকেই আমাদের মধ্যে আছে যে একই সঙ্গে হয়তো ইউপিএসসিও দিয়েছিল, আবার ডব্লিউবিসিএস এক্সিকিউটিভও দিয়েছিল, যেটা তখন মানে আমরা যে সময় পরীক্ষা দিয়েছিলাম সেই সময় এইগুলো খুব অসুবিধাজনক ছিল একসঙ্গে, কারণ দু ধরনের পরীক্ষা। যেটা স্যার বললেন আগামী বছর থেকে ইউপিএসসি আর ডব্লিউবিসিএস এক ধরনের হয়ে যাবে, তাহলে দিতে সুবিধা হবে। কিন্তু পোস্ট গ্রাজুয়েশন পার্সু করার সঙ্গে সঙ্গে এই পরীক্ষা দুটো কিন্তু একদমই ভিন্ন বিষয়। পোস্ট গ্রাজুয়েশনে অনেক বেশি আপনার ডেপথে ঢুকতে হবে, আপনার সেই ডেডিকেশন একটা সাবজেক্টের প্রতি থাকবে। আর এখানে কিন্তু আপনার একটা ভাস্ট সিলেবাস, অনেক ধরনের ডাইভার্সিটি আছে। জেনারেল স্টাডিজের মধ্যেই এত রকমের বিষয় আপনাকে কভার করতে হবে, আপনার সময় সীমিত, সেখানে আপনি কতটা সময় কার পেছনে দেবেন সেই ডিসিশনটা আপনাকে নিতে হবে, যার জন্য আপনার গাইডেন্স দরকার। পোস্ট গ্রাজুয়েশনে আপনি একটা পার্টিকুলার বিষয় নিয়ে আপনি অনেক বেশি সময় নিয়োজিত করতে পারছেন, সেইটা করার পর আপনি দিতে পারবেন কিনা এইটা আমি কখনোই বলবো না যে এটা করা সম্ভব নয়, কিন্তু এই প্ল্যানিংটা কিন্তু প্রত্যেক ব্যক্তির ভিন্ন ভিন্ন হবে। আপনার প্ল্যানিং আর আমার প্ল্যানিং একই ক্ষেত্রে একরকম হয়তো হবে না, ঠিক আছে? কিন্তু আমি এটাই বলতে চাইছি যে এটা জাস্ট একটা পরীক্ষা পাস করার কিছু টেকনিক থাকে, সেই টেকনিক যদি আপনাকে বুঝতে হয় অবশ্যই গাইডেন্স দরকার, কিন্তু গাইডেন্স ছাড়াও আপনি সিলেবাসটা দেখুন, আপনি কোয়েশ্চেন পেপার দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে আর কতটা পড়াশোনা করতে হবে, আর কতটা গাইডেন্স দরকার, বা আপনি কিভাবে করবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এরকম ফিল হচ্ছে যে হয়তো আমি পেরে যাব, আমি নিজেকে সেলফ কনফিডেন্ট ফিল করছি, বাট যেহেতু আমি এখনো পর্যন্ত কোনো এক্সাম দিইনি, তা আমি বুঝতে পারছি না যে সিরিয়াসলি এটা পসিবল কিনা বা এটা সম্ভব কিনা। তো সে সম্পর্কে যদি কিছু বলতেন যে রিয়েলি এটা পসিবল কিনা। ভালো প্রশ্ন। তো মানে সবাইকে 2, 3, 10 মানে 5টা অ্যাটেম্পটে গিয়ে পেতে হবে তা নয়। এটা যেটা স্যারেরা আগে বলেছেন বা আমরা আবার বলছি, সেটা হচ্ছে যে যারা ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে পারছে এরকম সংখ্যাও আছে, তুমিও তাদের মধ্যে হতে পারো। কিন্তু যতক্ষণ না তুমি নিজে বসে একবার পরীক্ষাটা দিচ্ছ, এবং তাতে এটা 3টে স্টেজে পরীক্ষাটা হয়, প্রথম প্রিলিমস, তারপরে রিটেন, তারপরে মানে মেন, তারপরে হচ্ছে তোমার গিয়ে ইন্টারভিউ। তো এটা হচ্ছে সাপলুডোর মতো, তুমি যে কোনো একটা স্টেজে গিয়ে যদি তুমি আটকে যাও তাহলে তোমার ফার্স্ট স্টেজ আবার প্রথম প্রিলিমস থেকেই শুরু করতে হবে। তো এই টেনাসিটিটা প্রত্যেক অ্যাসপিরেন্টের মধ্যে যারা এই পরীক্ষাটা এম করছে সেটা থাকা দরকার, যে আমি যদি একবারে নাও করতে পারি কিন্তু আমি আলটিমেটলি এইটাকেই অ্যাচিভ করতে চাইছি, এইখানেই পৌঁছতে চাইছি, তাহলে যাতে আমি আমার সেকেন্ড বা থার্ড অ্যাটেম্পটেও যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পারি মেন্টালি, ফিজিক্যালি। কারণ এটা একটা অনেক মানে ওই টেনাসিটির ব্যাপারটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট এই পরীক্ষায়। এটা ইউনিভার্সিটি পরীক্ষার থেকে এই ক্ষেত্রেই আলাদা। তুমি ইউনিভার্সিটিতে একটা সেমিস্টার শেষ করে একটা পরীক্ষায় বসছো, তুমি একটা মার্কস পাচ্ছ, ইট ইজ নট সিলেক্টিভ, মানে সবাই কেউ না কেউ সব কিছু না কিছু মার্কস পেয়ে যাবে।
কিন্তু এই পরীক্ষাগুলো হচ্ছে মোর আ প্রসেস অফ এলিমিনেশন, যেখানে এত লাখ লাখ ছেলে মেয়ে দেবে, তার মধ্যে কিছু ছাঁটাই হয়ে যাবে এবং দ্য বেস্ট প্রিপেয়ার্ড ওয়ান্স, যারা স্ট্র্যাটেজিটা ঠিকঠাক করে করতে পারবে এবং অনেক হার্ডওয়ার্ক করবে, তারাই কিন্তু আলটিমেটলি উত্তীর্ণ হবে। ফার্স্ট অ্যাটেম্পটে হতে পারবে না এরকম নয়, কিন্তু ওই যতক্ষণ না তুমি নিজে বসে পরীক্ষাটা একবার দিচ্ছ, তাতে তুমি তোমার কি মার্কস আসছে যতক্ষণ না দেখছো, তুমি বুঝতে পারবে না যে তুমি টোটাল র্যাঙ্কিংয়ের মধ্যে বা এত ছেলেমেয়ে যে দিচ্ছে তার মধ্যে তুমি কোথায় দাঁড়াচ্ছ। তখনই তোমার অ্যাকচুয়াল রিয়ালিটি চেকটা আসবে। তাতে তুমি যদি তোমার প্রিপারেশন সত্যিকারই এত ভালো হয়ে থাকে, যেটা হতেই পারে, তাহলে তুমি একবারই উত্তীর্ণ হয়ে যাবে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে গিয়ে। কিন্তু যদি কোনো কারণে কোনো স্টেজে না হয়, নিজের ওই ভুলটা থেকে শিখে সেটাকে একটা লার্নিং সেখান থেকে নিয়ে আবার সেকেন্ড অ্যাটেম্পটের জন্য প্রিপেয়ার্ড হতে হবে। ম্যাম আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি অনেককে যখন দেখি বা ইউটিউবে বা কাউকে জিজ্ঞাসা করি যারা অলরেডি সাকসেসফুল হয়েছেন, এক একজন এক এক রকম স্ট্র্যাটেজি দেয়, বাট আমি দেখি যে আমার স্ট্র্যাটেজি কারোর সঙ্গে মিলছে না, তো আমি তাদের ফলো করি না। মানে অ্যাকচুয়ালি আমি একবার ইউটিউবে ক্লাস করতে গেলাম, একজন বলছে এই স্ট্র্যাটেজিতে পড়ো, তো আমি আর ভাবলাম যে না, আমার ওখানে পড়বোই না, আমি সেলফ স্টাডি করবো, কারণ আমার স্ট্র্যাটেজি পুরো একেবারে সবার থেকে আলাদা। তো সেক্ষেত্রে এটা পসিবল, মানে আমার নিউ স্ট্র্যাটেজি ভাবে আমি আমার স্ট্র্যাটেজি ওয়েতে পড়ছি এবং এটা ভাবে আমি চাই যে আমি সাকসেসফুল হই। স্ট্র্যাটেজি প্রত্যেকের তার তার, যেটা এখানে স্যারেরাও আলোচনা করেছে বা যারা প্রথম সেশনেও আমরা পেয়েছি, সেটা একটা ওভারঅল তোমাদের একটা স্কিম্যাটিক দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই পরীক্ষায় কি প্রসেস হয়, কি করতে হয়, কিভাবে পড়বে, কত ঘন্টা পড়বে, সকালে পড়বে না রাত্রে পড়বে, ইউটিউবে টপার্সদেরকে ফলো করে পড়বে না একদম নিজস্ব সেলফ মোটিভেটেড হয়ে নিজেই পড়বে, কোনো কোচিং নিয়ে পড়বে কিনা। এরকম অজস্র এক্সাম্পল এত বছর ধরে বিভিন্ন জন পরীক্ষা দিয়ে আসছে। তো প্রত্যেকে তার তার নিজের স্ট্র্যাটেজিতেই সাকসেসফুল হয়। কোনো ওয়ান সাইজ ফিটস অল ফর্মুলা এখানে নেই যে ওইটা করলেই এইটা হবে, এরকম নয়। আবার কেউ কোনো স্ট্র্যাটেজি না ফলো করলেও একদম তার মতো করে পড়লেও কিন্তু সে পেতে পারে। এইগুলো একটু ডেফিনেটিভ একটা তোমাকে একটা কি বলবো একটা গাইডলাইন মতো দিয়ে দেওয়া হয়, ইউ ক্যান গো বাই দ্যাট। তুমি করলে কিছুটা তার আংশিক ফলো করতে পারো, একদম নিজের স্ট্র্যাটেজিতেও করতে পারো। তুমি যখন সাকসিড করবে তোমার স্ট্র্যাটেজিটাই তখন তুমি সবাইকে বলতে পারবে যে আমি এই স্ট্র্যাটেজি ফলো করে করেছি, সবাই তোমার স্ট্র্যাটেজিও অনুকরণ করতে পারে। এরপরে আর একটা কোশ্চেন নেব আমরা। যদি কারোর কোনো কোশ্চেন্স বা ডাউট না থাকে তাহলে প্রোগ্রামটা আমরা এখানে শেষ করব। আচ্ছা, লাস্ট কোশ্চেন স্যার আরেকবার বলছি আমরা জানি যে ডব্লিউবিসিএস পরীক্ষায় যে হিস্ট্রি একটা বিরাট সাবজেক্ট। আমি আপনাদের কাছে জানতে চাই যে হিস্ট্রিতে বিভিন্ন রকম যে সালগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে মনে রাখবো, যদি আপনারা কিছু যদি বলেন। এটা তো নিজের নিজের স্ট্র্যাটেজি। সাল মনে রাখাটা কি বলবো, এইভাবে তো পার্টিকুলার কিছু হয় না, যে কয়েকটা কমন সাল আছে সেগুলো মানে এমন নয় যে তোমার সব সালগুলোই মনে রাখতে হচ্ছে। কমন ব্যাপার যেগুলো ইম্পর্টেন্স হিস্ট্রির ক্ষেত্রে সেগুলো তুমি দেখো কোশ্চেন অ্যাসেস করে যে মানে কোন বিষয়গুলোর ওপর প্রশ্ন বেশি আসে, তো সেই সালগুলোই মনে রাখো। এমন নয় পার্টিকুলার যে ঘটনা হয়তো তোমার সব সালগুলো ফলো করতে হবে বা মনে রাখতে হবে, সেগুলো ইম্পর্টেন্সের ওপরেই ডিপেন্ড করে। ওকে স্যার, ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ইন্টারেক্টিভ সেশনের জন্য। তো এই প্রোগ্রামটা আমরা এখানেই র্যাপ আপ করছি। পরবর্তীতে আবার এরকম সেশন হবে, তখন আপনারা আবার কোশ্চেন করতে পারবেন। এরপর আমাদের গেস্ট স্পিকার আজকে আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন মিস নেহা ব্যানার্জি, 2020 ব্যাচের আইএস অফিসার। উনি মহকুমার শাসক খাতড়া, সুদূর বাঁকুড়া থেকে উনি আজকে এসছেন ওনার এই জার্নি সম্বন্ধে বলতে। আমরা ম্যামকে একটু রিকোয়েস্ট করে ওয়েট করার জন্য, আমরা স্টেজটাকে একটু সেট রাইট করে দিই, তাড়াতাড়ি করে স্টেজটাকে আমরা প্রিপেয়ার করে নিই, তারপর আমরা ম্যাডামের কাছ থেকে শুনে নেব ওনার এই পুরো এক্সপিরিয়েন্স, এই পুরো জার্নিটার সম্বন্ধে আমরা কিছু ওনার ইনসাইটস পাবো। তারপরে আমাদের লাস্ট সেশন আছে, যেটা আরেকটা ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন আনসার সেশন আছে, যেখানে আমাদের খুব রিসেন্টলি যারা মানে আইএস ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা, সেই সফল যারা ক্যান্ডিডেটস আছেন এবং যারা আমাদের মধ্যে এখন মহকুমার শাসক হিসেবে এবং
অতিরিক্ত জেলা শাসক হিসেবে নদিয়া জেলা প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে আছেন, তাদের কাছ থেকে আপনারা সোজাসুজি আপনাদের ইউপিএসসি প্রিপারেশন নিয়ে বিশেষ করে বা যদি এরকম রিলেটেড কিছু কোয়েশ্চেন্স থাকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। তো লাস্ট সেশন আমাদের ওইটার উপরেই থাকবে। আমাদের এই পুরো প্রোগ্রামটা ডিএম নদিয়ার ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা পরে গিয়েও এই পুরো প্রোগ্রামটা আপনারা ডিএম নদিয়ার ফেসবুক পেজে দেখতে পাবেন অনুষ্ঠানটা, এবং রামধনু টিভিতেও এটা লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। তো আপনারা আপনাদের যারা বন্ধুবান্ধব আছেন যারা আজকে এই সেশন এখানে অ্যাটেন্ড করতে পারেনি তাদেরকে এই ফেসবুক পেজ সম্বন্ধে আপনারা জানিয়ে দেবেন, যাতে করে তারা এই পুরো প্রোগ্রামটাকে দেখতে পারে এবং যে গুরুত্বপূর্ণ টিপস সাজেশনস এবং যে এক্সপিরিয়েন্সেসগুলো এখানে শেয়ার হলো, যাতে পরবর্তীকালেও এটা তারা দেখতে পারেন, বুঝতে পারেন এবং তার থেকে কিছু তারা তাদের জার্নিতে যাতে হেল্পফুল হয় সেটার জন্য আপনারা এই ইনফরমেশনটা দিয়ে দেবেন। আজকে আমরা হ্যান্ডবুক মানে আপনাদের বুক লিস্টও দেওয়া হচ্ছে, টেন্টেটিভ একটা বুক লিস্ট, যে এই ধরনের পরীক্ষায় বসতে গেলে কি কমন বুকস পড়তে হয়, প্রিপেয়ার করতে হয়, কিসের জন্য কাজে লাগে, সেই হ্যান্ডআউটটাও আপনাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা সেটা নেবেন এবং সেই অনুযায়ী আপনারা একটা সাজেস্টিভ বুক লিস্ট পাচ্ছেন, যেটা দিয়ে কি কি বই এই পরীক্ষার জন্য জরুরি আছে সেটা আপনারা ফলো করতে পারেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা শুনে নেব নেহা ব্যানার্জি ম্যাডামের কাছ থেকে, যিনি আইএস 2020 ব্যাচ মহকুমা শাসক ছাত্রা। ম্যাডামের কাছ থেকে আমরা ওনার এক্সপিরিয়েন্সটা শুনব। অডিয়েন্সের লাইটটা অফ করে দেবেন, স্ক্রিনের লাইট অফ করে দেবেন। মিস নেহা ব্যানার্জি ম্যাডাম এসছেন। মিস নেহা ব্যানার্জি আমার ম্যাডামকে এবং আমাদের এডিএম জেনারেল স্যার শ্রী এজাজ আহমেদ আমাদের সাথে উপস্থিত আছেন, এবং উপস্থিত আছেন আমাদের রানাঘাট মহকুমার মহকুমা শাসক শ্রী রৌনক আগরওয়াল আইএস এবং তেহট্টর মহকুমা শাসক আমাদের অনন্যা সিং মহাশয়া। সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি নদিয়া জেলা প্রশাসনকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই এই এত সুন্দরভাবে এই ক্যারিয়ার গাইডেন্স সেশনটি অর্গানাইজ করার জন্য। প্রথমত আমি একটু আমার প্রথমে নিজের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি শুরু করছি যে আমার জার্নিটা কীরকম ছিল ইউপিএসসি সিভিল সার্ভিস নিয়ে। তো আমার নাম নেহা ব্যানার্জি, আমি ইউপিএসসি 2019-এর এক্সাম দিই, যদিও আমি 2020 ব্যাচের আইএস অফিসার। ইউপিএসসিতে আমি 20 ব্যাচ ধরে এটাকে বলবো। 20 ব্যাচে আমার র্যাঙ্ক ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক 20। আমি এখানে আমার বেড়ে ওঠা কলকাতা শহরে যাদবপুর শহরে আমার বসবাস এবং যাদবপুরে বসবাস, এবং সেখান থেকে আমি আইআইটি খড়গপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করি ফ্রম 2014 to 2018 ব্যাচ। তারপরে 2018 সালের পরে আমার প্লেসমেন্ট হয় অ্যাডোবি নামক একটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে। সেখানে আমি নয়ডাতে পোস্টেড ছিলাম, এবং যখন আমি নয়ডাতে ছিলাম তখনই আমি সাথে সাথে ইউপিএসসির প্রিপারেশন নেওয়া স্টার্ট করি, এবং ইউপিএসসি প্রিপারেশন নিতে আমার মোট 1.5 বছর সময় লেগেছিল, এবং সেই 1.5 বছর সময়ের মধ্যে আমি চাকরিও করি এবং সাথে সাথে প্যারালেলি ইউপিএসসির এক্সামও দিই। তাই আজকে মোটামুটি সকাল থেকে অনেকের ইন্টারাকশন শুনে ফার্স্ট আমাদের যে ডাউট সেইটা আমি ক্লিয়ার করতে চাই যে কোনো চাকরির সাথে সাথে ইউপিএসসি দেওয়া যাবে কি যাবে না, বা কেউ স্কুল টিচারের জব করছেন, কেউ বিভিন্ন জব করছেন, সেটার সাথে সাথে ইউপিএসসি দেওয়া যাবে কি যাবে না, এই মিথটা আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাই যে অবশ্যই দেওয়া যায়। আমি নিজে অ্যাডোবিতে যখন চাকরি করছিলাম, চাকরিরত অবস্থায় আমি কিন্তু প্রিপারেশন নিয়েছি, তার শিডিউলও আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমার প্রিলিমস হয় জুন মাসে 2019 সালে। আপনারা সকলেই জানেন যে এই এক্সামটা দিতেই 1 বছর লাগে, মানে একটা যেহেতু 3 স্টেপ এক্সাম, প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ, এবং মেন্স আমাদের হয় সেপ্টেম্বরে 2019-এ এবং ফাইনালি ফেব্রুয়ারি 2020-তে আমাদের ইন্টারভিউ হয়, আর তারপরে আমার সিলেকশন হয় অগস্ট 2020-তে। সো দিস ওয়াজ দ্য জার্নি। এরপরে আমি প্রথমত কয়েকটা কথা দিয়ে শুরু করতে চাই যে ফার্স্ট অফ অল ওয়াই আইএস, মানে যেটা সকলের একটা প্রশ্ন থাকে যে ওয়াই আইএস, ওয়াই আইপিএস, ওয়াই আইএফএস।
ওয়াই সিভিল সার্ভিসেস, এটা একটা ফার্স্ট কোয়েশ্চেন। তো দিস আনসার, এটার কোনো সিঙ্গল হ্যান্ডেড আনসার নেই, কারণ কি সকলের কাছে সকলের মোটিভেশনস আলাদা। কেউ এই এক্সামটা ক্লিয়ার করতে চায় কারণ কি তার আশেপাশের সাথে কথা বলার এই যে সুযোগটা, এইটাই বা কটা জবে দেয়। তো ইউপিএসসি সিভিল সার্ভিস এমন একটা জব, এমন একটা প্ল্যাটফর্ম যেটার ডাইভার্সিটি ইজ আনপ্যারালেড। মানে আই থিঙ্ক আমি স্যারের পারমিশন নিয়ে এখানে বলতে পারি যে I don't think so that any job in the world can offer this kind of diversity. বাকি অনেক কিছু আছে, বাকি অনেক কনস্ট্রেন্টস আছে, হয়তো অনেক চ্যালেঞ্জেস আছে, ডেফিনেটলি ইট ইজ দেয়ার, কিন্তু এই যে ডাইভার্সিটি অফ দ্য জব, মানে সকালবেলা হয়তো তোমরা মানে when you come to the service, সকালবেলা আপনারা এডুকেশন নিয়ে ভাববেন, বিকালবেলা ইউ হ্যাভ টু থিঙ্ক অফ হেলথ, তারপরে কোনো একটা ডিজাস্টার ম্যানেজমেন্টে ইউ হ্যাভ টু ইন্টারফেয়ার, তারপরে কোনো একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে ইউ হ্যাভ টু ইন্টারফেয়ার। তো এই যে হিউজ হরাইজন অফ দ্য সার্ভিস, that is unparalleled, unlike any other profession. But I'm not comparing between any other profession. Obviously, people have different aspirations, people have different সকলের বিভিন্ন মোটিভেশন থাকে লাইফে কাজ করার, কিন্তু রেস্ট অ্যাসিওর্ড এই লাইফে বোর হওয়ার স্কোপ কিন্তু খুব কম। ওয়ান্স ইউ এন্টার ইনটু দ্য সার্ভিস, তারপরে কিন্তু কিছু না কিছু চলতেই থাকে, অ্যান্ড ইট ইভলভস। আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের দেশের, আমাদের রাজ্যের ডেভেলপমেন্টের সাথে আমরা ডাইরেক্টলি জড়িত, এই অপরচুনিটিটা কিন্তু একটা বিরাট বড় উপলব্ধি। দিস ইজ নাম্বার ওয়ান, এটা হচ্ছে মোটিভেশনের ফ্যাক্টরটা। সেকেন্ড পয়েন্টে যদি আমি আসি, যে এই ইউপিএসসি সিভিল সার্ভিসের কীভাবে প্রিপারেশন নিতে হয়, কি ওয়ে আছে, কোনো আইডিয়াল ওয়ে কি আছে? তো এইটার আনসারও কিন্তু নেই, কোনো আইডিয়াল ওয়ে নেই। আমাদের ইউপিএসসিতে যদি অলমোস্ট 900 যদি আমাদের ফাইনাল সিলেকশন ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে আইএস ধরতে গেলে 100 হোক, টোটাল আমাদের সেন্ট্রাল সার্ভিসেস অল ইন্ডিয়া সার্ভিস মিলিয়ে হয়তো 300 হবে। তো সেইখানে কিন্তু ধরতে গেলে বিভিন্ন মানুষের ওই 300 পার্সনস, দে আর অল ডিফারেন্ট 300 হিউম্যান বিইংস, তাই ওদের বিভিন্ন 300-এর বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে। ওই যুগ কিন্তু চলে গেছে যে শুধু দিল্লিতে গিয়ে পড়াশোনা করলেই ইউপিএসসি হবে, দ্যাট এজ ইজ আই থিঙ্ক গন। শুধু দিল্লিতে গিয়ে ইউপিএসসি করলে মানে ওটা একটা ভীষণই আগে হয়তো ছিল, কিন্তু এখন আমাদের মেন এজ হচ্ছে আমাদের ইন্টারনেট, অনলাইন যেই সোর্সেসগুলো আছে, সেই সোর্সেসগুলো যদি আমরা ঠিক করে ফলো করি এবং তার সাথে সাথে আমরা যদি নিজেরা ডেডিকেটেড থাকি, সেটাতে আমি আসবো পরে, তাহলে কিন্তু এটা অবশ্যই ক্লিয়ার করা যায়। তাহলে এই যে কোয়েশ্চেনটা, যে আমি আজকে নদিয়া জেলায় আছি, আমি এটাও বলতে চাই এখানে যে আমি নদিয়া জেলারই প্রবেশনার ছিলাম, এখন আমি পোস্টেড এসডিও ইন খাতরা সাব ডিভিশন অফ বাঁকুড়া জেলায়, কিন্তু আমার ট্রেনিং নদিয়া জেলাতেই হয়। নদিয়ার আমি অনেককে এখানে চেনা মুখও দেখতে পাচ্ছি। তো এই নদিয়া জেলার মধ্যে আমি যেটা দেখেছি, নদিয়া জেলায় বসে কি আমি আইএস আইপিএস ফার্স্ট অ্যাটেম্পটে হতে পারবো, সেকেন্ড অ্যাটেম্পটে হতে পারবো? অবশ্যই হতে পারবো, কারণ কি এখন দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন। তাহলে এইটা হচ্ছে আরেকটা সেকেন্ড জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে। আর কোনো একটা ওয়ে নেই, যদি কেউ এরকম ভাবে যে আমার তো অনেক ফিনান্সিয়াল প্রবলেম আছে, আমাকে বাড়িতে ফ্যামিলিকে দেখতে হয়, সাপোর্ট করতে হয়, কেউ এটা বলতে পারে যে আমি চাকরি করছি না, আমি তো কলেজ থেকে অনেক দিন হলো আমি বাড়িতে বসে প্রিপারেশন করছি, আমি কি করে এখন এগোবো, আমি সবাই তো এগিয়ে যাচ্ছে কিন্তু আমার হচ্ছে না, আরও 4 বছর লাগছে। তো বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন সার্কামস্ট্যান্সেস থাকে এবং সেটা তার নিজের ব্যাপার যে কিভাবে সে সেগুলোকে ম্যানেজ করে ফাইনাল টার্গেটটাকে ক্লিয়ার রাখতে চায়। এইটা হচ্ছে সেকেন্ড। এরপরে আমি এটা তো গেল মোস্টলি মোটিভেশনের। আরেকটা হচ্ছে যে এই ইউপিএসসি সিভিল সার্ভিস আমি দেবো কি দেবো না, এটাও একটা প্রাইমারি কোয়েশ্চেন থাকে আমাদের, থার্ড কোয়েশ্চেন যেটা, যে এটা কি আমরা জানি যে পুরো ইন্ডিয়া জুড়ে অলমোস্ট 10 লাখের বেশি জন আজকাল প্রিলিমস দিচ্ছে, তাহলে তার প্রবাবিলিটি পার্সেন্টেজ কত হবে? মানে ইট ইজ জাস্ট আমি আর রনক আর আমরা একটু আগে ক্যালকুলেট করছিলাম যে প্রবাবিলিটি তো দেখতে গেলে আমাদের 0.12% হবে হয়তো, মেবি 0.1% অফ সাকসেস প্রবাবিলিটি। তাহলে এইখানে আমাদের কি চান্সেস আছে? কিন্তু এইটাও আমাদের এটা মনে রাখতে হবে যে এই পার্সেন্টেজটা কিন্তু সবার জন্য ইকুয়ালি তো অ্যাপ্লিকেবল। মানে যে ধরো ইউপিএসসি পরীক্ষায় ধরো 2024 ইউপিএসসিতে যে ফার্স্ট হবে তার জন্য যেরকম এই চ্যালেঞ্জটা অ্যাপ্লিকেবল, আবার যে পাবে না তার জন্যও অ্যাপ্লিকেবল। তো এইটা তো সবার জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল, ইটস আ কম্পিটিটিভ এক্সাম। তো সেইটাকে আমরা ভাববোই না। আজকে এই সেমিনার থেকে আমি এটাই এক্সপেক্ট করবো যে সবাই বাড়ি গিয়ে আজকে থেকেই ধরো যখন প্রিপারেশন স্টার্ট করবে, ফার্স্ট থিং উইচ ইউ শুড ডু, যে এইটা মাথা থেকে পুরো তুলে দেওয়া যে 10 লাখ লোক আছে, আমি ওর মধ্যে কোথায় দাঁড়িয়ে, ওইটা আমরা ভাববোই না। ওটা যত ভাববো তত আমরা কিন্তু আরও পিছিয়ে পড়বো। তা ওইটা আমরা ভাববো না, কারণ কি সবার জন্য ওটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল, সবাই নিজে যার মতো নিজে চেষ্টা করছে। হোয়াট ম্যাটার্স ইজ যে আমার একটা গোল আছে, একটা টার্গেট আছে, এবং সেইখানে আমাকে কোনো মতে আমার সার্কামস্ট্যান্স অনুযায়ী আমাকে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিজের মতন অ্যাটিউন করে, নিজের মতন কাস্টমাইজ করে আমাকে ওই গোল অবধি পৌঁছতে হবে। তো এই ক্ল্যারিটি অফ থটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এরপরে আমি প্রিপারেশনের মেন জিস্ট অফ দ্য প্রিপারেশনে চলে আসি,
যে হ্যাঁ আরেকটা যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে ইউপিএসসি কি যদি আমি ফেল করি, ইউপিএসসিতে যদি আমি লাইফের 1.5 বছর দিলাম, ঠিক আছে 2 বছর দিলাম, 4 বছর দিলাম, 5 বছর দিলাম, তাও আমার ইউপিএসসি হচ্ছে না, ইজ ইট ওয়ার্থ যে আমি বাকি কাজকর্ম ছেড়ে, কেউ হয়তো চাকরি ছেড়ে দেয়, কেউ চাকরি নিয়ে করে, কেউ চাকরি ছেড়ে দিয়ে করে, এরকম না যে চাকরি ছাড়তেই হবে বা এরকম না যে চাকরি করতেই হবে। তো আমি বাকি আমার অপরচুনিটি কস্ট যা যা আছে সেইটাকে আমি বাদ দিয়ে আমি ইউপিএসসিতে কেন ঝাঁপিয়ে পড়বো, এটা কি আদৌ ওয়ার্থ ইট? তো এইটা মাথায় রাখতে হবে যে যখন দেখুন আমাদের এই ইউপিএসসিতে সফল হতে গেলে প্রথমত লাইফের 1.5 থেকে 2 বছর অন্তত আমাদের কিন্তু হাতে নিতেই হবে, ওর থেকে কম টাইম কিন্তু রিয়ালিস্টিক না। whenever you start preparing for ইউপিএসসি এটা মেনে চলো যে জীবনের 1.5 বছর কিন্তু আই উইল ইট, স্লিপ অ্যান্ড ড্রিঙ্ক উইথ ইউপিএসসি, মানে আমি ইউপিএসসি নিয়ে ঘুমোবো, শোবো এবং আমি ইউপিএসসি নিয়ে খাওয়া দাওয়া করবো, সব কিছু, ওটাই আমার জীবন। মানে ইউপিএসসি আমার একটা জীবন, আমার ফ্যামিলি একটা জীবন, আমার কাজ একটা জীবন, এরকম না। জীবনে সব কিছু আছে কিন্তু ইউপিএসসি ওর মধ্যেই একটা ইন্টিগ্রাল কম্পোনেন্ট। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে এবং এইটা মাথায় রাখা খুব দরকার যে আমি সাকসেস ফেলিয়ারটা প্রথমে মাথায় রাখবো না। হোয়াট আই উইল থিঙ্ক ইজ, যদি আমি আইএস নাও হই, আইপিএস নাও হই, আইএফএস নাও হই, তাও তো আমি যেই নলেজটা পাচ্ছি, তোমরা যদি দেখো জিএস 1, 2, 3, 4 এই যে সিলেবাসগুলো যদি তোমরা দেখো তাহলে দেখবে যে হিউজ, মানে সিলেবাস এনিথিং আন্ডার দ্য স্কাই তোমাদের সিলেবাস। তোমরা একদিন সকালবেলা জিও পলিটিক্স পড়বে, সেকেন্ড দিন জিওগ্রাফি পড়বে, তারপরের দিন হিস্ট্রি পড়বে, তারপরের দিন ইকোনমিক্স পড়বে। তো একটা হিউজ প্ল্যাটফর্ম অফ নলেজকে কিন্তু তুমি গ্যাদার করতে পারবে। এই নলেজেরও তো একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে, মানে এই নলেজটাও তো কোনোদিন বৃথা কি যায়, নলেজ তো কোনোদিন বৃথা যায় না। তুমি এটা মনে রাখবে যদি আমার ইউপিএসসি নাও হয়, আমি আশেপাশের আরও 5-10টা মানুষের থেকে কিন্তু বেশি গুণী এবং বেশি নলেজেবল হব, অ্যান্ড দ্যাট উইল কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। মানে এরকম না যে আমি আজকে আমি শুধু ইউপিএসসি পড়লাম, তারপর আমি এক্সাম ক্র্যাক করলাম, তারপরে যে আমার সব ইন্টেলিজেন্স ভুলে যাবো, এরকম তো না। আমরা যারা সার্ভিস ক্লিয়ার করেছি ওই নলেজগুলো তো আমরা এখনও নিয়ে আসছি, ওই যে কনসেপ্ট, আন্ডারস্ট্যান্ডিং, লার্নিং যেগুলো আমরা প্রিপারেশন ডেজে নিই, সেগুলো তো এখনও আমাদের সাথে রয়ে গেছে। তা আমি আইএস যদি নাও হতাম, ওই লার্নিংসগুলো তো আমার কাছে থাকতো এবং সেইটা দিয়ে আমি আরও 5টা মানুষকে ইন্সপায়ার করতে পারতাম, সোসাইটিতে কিছু পজিটিভ অ্যাড করতে পারতাম এবং তার সাথে সাথে আমি আরও কোনো না কোনো জায়গায় তো আমি সাকসেসফুল হয়েই যেতাম। তাহলে যখনই এক্সাম দেবে এই মেন্টালিটি নিয়ে এগো যে আমি পাস ফেল সাকসেস ফেলিয়ারের কথা ভাববো না, দিস ইজ দ্য থিং। এরপরে আমি আসি যে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া উচিত। এটা তো এতক্ষণ আমরা কথা বললাম যে কিভাবে আমাদের ইউপিএসসিতে, কেন ইউপিএসসি, কিভাবে করব, মোটিভেশন ফ্যাক্টরস, শর্ট জার্নি অফ মাই স্টোরি, এটা। এরপরে আসি যে আমাদের এক্সাম যখন আমরা পড়বো, এখানে কি এমন কেউ আছো যারা এখনো এক্সাম দেওয়া স্টার্ট করেছো বা এরকম? জাস্ট একটু হ্যাঁ না বা এরকম যদি কিছু শুনতে পাই। না, আচ্ছা ম্যাক্সিমামই না। আচ্ছা হ্যাঁ কি কেউ নেই যারা স্টার্ট করেছো প্রিপারেশন? আচ্ছা কিছুজন হ্যাঁও শুনতে পাচ্ছি, ওকে থ্যাংক ইউ। তাহলে আমি যেটা বলি যে ফার্স্ট লেট আস অ্যাজিউম যে সকলেই ফ্রেশার এবং সকলেই কলেজ স্টুডেন্টস আশা করি এবং সকলে শুরু করবে। তা যখন শুরু করবে তখন মনে রাখবে যে ইউপিএসসিতে দুটো গাইডিং লাইট আছে। ইউপিএসসিতে দেখো আমি আজকে বক্তব্য রাখলাম কিন্তু করতে তো তোমাকেই হবে। ইউ মে বি মোটিভেটেড বাই আমাদের স্পিচ, আমাদের স্যারেরা এতক্ষণ তোমাদেরকে সুন্দরভাবে গাইড করলেন, কিন্তু আমরা যতই গাইড করি আমাদের সবার ওপরে দুটো গাইড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। সেগুলো কি? নাম্বার 1 হচ্ছে, একটা হচ্ছে সিলেবাস আর সেকেন্ড হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। তো এই দুটোকে কিন্তু আমাদের মেন গাইডিং স্টার্স অফ আর ইউপিএসসি জার্নি। এই দুটোর একদম প্রিন্ট আউট নিয়ে নিজের মানে হস্টেল, বাড়ি যেখানেই হোক ওটাকে আগে স্টিক করে রাখো। সিলেবাস, এবারে সিলেবাসের ব্যাপারটা বলি, এটা কিন্তু ঠিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতন নয়। তো সিলেবাস কিন্তু এটা নয় যে আমি একটা সিলেবাস আছে ওইটার মধ্যে আসবে এই পেজ নাম্বার থেকে, ওই রকমভাবে ইউপিএসসি হয় না। সিলেবাস একটা গাইডিং লাইট, কিন্তু সিলেবাসের বাইরে আমি যাব না, এটার জন্য আমাকে আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য থিং। মানে ধরো তুমি যদি জিএস 1, 2, 3, 4 দেখো, ওখানে দেখবে যে ওয়ার্ল্ড হিস্ট্রি একটা টপিক আছে জিএস 1 পেপারে, যদি যারা পড়েছো জানো। এখন ওয়ার্ল্ড হিস্ট্রি যখন জিএস 1 এর টপিক, তো তুমি জানো ওটা কিন্তু প্রিলিমসের সিলেবাসে নেই, ওটা শুধু মেন্সেই আছে। তো যদি মেন্সে আছে তাহলে এটা বুঝতে হবে যে যখন আমরা প্রিলিমস পড়ি, প্রিলিমসে কিন্তু আমরা সব কিছু ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, বিকজ আই হ্যাভ টু মানে এমসিকিউ দিতে হয়, দিনের দিন স্ট্যান্ডার্ডস বাড়ছে, কোয়েশ্চেন্স একটু ট্রিকি হচ্ছে প্রিলিমসে, কিন্তু মেন্সে আমি একটা ওভারভিউ, একটা গাইডেন্স দিতে হবে। তাহলে ওয়ার্ল্ড হিস্ট্রি যখন আমি পড়বো, যেহেতু ওটা শুধু মেন্সে আছে, আমি ওটাকে ওভারভিউ হিসাবেই পড়বো। আমি কিন্তু ওটাকে খুঁটিয়ে নাটিয়ে কোন সাল তাল এগুলো আমি মনে রাখবো না, আমি কনসেপ্টটাকে বুঝবো। দিস ইজ ওয়ান ডিফারেন্স। এটা কিন্তু বেসিক গাইডেন্স, যে সিলেবাস বোঝা অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য নিড।
আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, দে উইল গাইড ইউ যে কোন সেকশন থেকে কিভাবে কতটা সময় নিয়ে এবং কতটা ডেপথে পড়তে হয় এইটা। এরপরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে পুরো সিলেবাস, তাহলে সিলেবাস আর কোয়েশ্চেন পেপার আমাদের মেন দুটো সঙ্গী হলো। এরপরে আমরা কিভাবে সিলেবাস টাইমে, যদি আমরা 1.5 বছরের একটা হরাইজন থাকে, তো সেই টাইমটাকে আমরা কিভাবে ডিভাইড করব, তার মধ্যে ফার্স্ট যেটা আমরা দেখব যে এই পুরো এক্সামটার দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে স্ট্যাটিক পার্ট আর একটা হচ্ছে ডাইনামিক পার্ট। স্ট্যাটিক পার্ট মানে হচ্ছে যে সেই পার্টসগুলো যেগুলো চেঞ্জ হয় না টাইমের সাথে, যেমন আমাদের এনসিইআরটির বই আছে, আমাদের হিস্ট্রি আছে, আমাদের জিওগ্রাফি আছে, কিছু কিছু স্ট্যাটিক পার্ট আছে। আর একটা ডাইনামিক, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউজ পেপার। মানে আমি বলবো যে আমার গাইডেন্স থেকে বলতে গেলে নিউজ পেপার রিডিং হ্যাবিট কিন্তু অলওয়েজ ডেভেলপ করা উচিত। যতই তোমাদের এখন বিভিন্ন কোচিং সেন্টার্সের কনসলিডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বেরোয়, ওগুলো অবশ্যই ফলো করা উচিত একটা দুটো, কিন্তু নিউজ পেপার রিডিং কিন্তু কখনোই উপেক্ষা করা বা ওটাকে অবহেলা করা উচিত নয়। এই জন্যই, বিকজ নিউজ পেপার যখন তুমি রিডিং করছো, নট অনলি তুমি শুধু যে নিউজটা জানছো, নলেজ হচ্ছে তা নয়, তার সাথে সাথে তুমি ইংলিশ পড়ারও একটা হ্যাবিট হচ্ছে, যদি তুমি ইংলিশ নিউজ পেপার পড়ো, তোমার কিভাবে একটা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে হয়, একটা প্রপার নিজের ভাবটাকে কিভাবে প্রকাশ করতে হয়, সেটারও একটা গাইডেন্স পাচ্ছ। এরপরে যেটা মেইন ট্রিকটা আসে, যেটা উইচ সেপারেটস ইউপিএসসি এক্সাম ফ্রম আদার্স, সেটা হচ্ছে ইন্টারলিঙ্কিং। ইন্টারলিঙ্কিং বিটুইন হোয়াট? ইন্টারলিঙ্কিং বিটুইন স্ট্যাটিক পার্ট অ্যান্ড ডাইনামিক পার্ট। যখন তুমি GS2 এর কোনো আনসার লিখবে, তোমাকে কিন্তু স্ট্যাটিক পার্টটাও মনে রাখতে হবে, যে তুমি লক্ষ্মীকান্তে এনসিইআরটিতে কি কি বই পড়েছো সেইগুলো, তার সাথে সাথে তুমি যে কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছো সেগুলোকেও মনে রাখতে হবে। নিয়ে দুটোকে ইন্টারলিঙ্ক করে তোমাকে একটা আনসার প্রেজেন্ট করতে হবে। আর তার সাথে সিলেবাসের ভেতরেও ইন্টারলিঙ্কিং। তোমরা যদি একটু খুঁটিয়ে সিলেবাসটাকে পড়ো, তাহলে দেখবে GS1 পেপারে সোসাইটি বলে একটা পার্ট আছে, আবার GS2তেও সোশ্যাল অর্গানাইজেশনস বলে একটা পার্ট আছে। তাহলে দুটোর মধ্যে কিন্তু ইন্টারলিঙ্কিংটাকে ভালো করে খুঁজতে হবে, মানে কনসলিডেশন অফ দ্য সিলেবাস। এইটার কথা হচ্ছে কনসলিডেশন। মানে সিলেবাস তো তোমার এত হিউজ, ইটস লাইক অ্যান ওশান, কিন্তু তুমি তো একটা ওশান মাথায় নিয়ে এক্সাম দিতে পারো না, তো তোমাকে সিলেবাসটাকে কনসলিডেট করতে করতে যেতে হবে। দিস ইজ নাম্বার ওয়ান কনসলিডেশন, নাম্বার 2 হচ্ছে ইন্টারলিঙ্কিং। এই দুটো ওয়ার্ডস অলওয়েজ মনে রাখো ডিউরিং আওয়ার প্রিপারেশন, যে দ্য মোর আই লার্ন হাউ টু ইন্টারলিঙ্ক অ্যান্ড দ্য মোর আই লার্ন হাউ টু কনসলিডেট দ্য সিলেবাস, ততই কিন্তু আমার সাকসেস রেট বাড়বে। সেকেন্ড হচ্ছে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, কোনটা আগে পড়বো, কোনটা পরে পড়বো, এতগুলো সাবজেক্ট, এত বড় সিলেবাস, কোনটা দিয়ে আমি টার্গেট, কোনটা স্টার্ট করব, সেইটা দেখতে গেলে ফার্স্ট মনে রাখবে যে ইউপিএসসি এক্সামটা কিন্তু অনেকটা একটা পিরামিডের মতন। একটা পিরামিডের বেসে কি থাকে? ফাউন্ডেশন থাকে। যদি ফাউন্ডেশনটাই স্ট্রং না হয়, বা যে কোনো বিল্ডিং ধরো, যদি ফাউন্ডেশনটাই স্ট্রং না হয়, তাহলে তো বিল্ডিংটাই ক্রাম্বল করে পড়বে। তাহলে আমি ইউপিএসসি যখন আমি প্রথম দিকে যখন আমি টার্গেট করব, আই উইল ফার্স্ট স্টার্ট, আমি প্রথমে বেসটা পড়বো, ফাউন্ডেশনটা পড়বো। মানে এইটা ভাবার আগে যে আমাকে কি কি পড়তে হবে, মানে অনেকে বলে না যে আমি কি কি পড়লে তবে আমি ইউপিএসসি ক্র্যাক করব, কোয়েশ্চেনটা হওয়া উচিত যে কি কি না পড়লে এটা শিওর যে আমি ক্র্যাক করব না। দিস শুড বি ইয়োর ফার্স্ট কোয়েশ্চেন, যে আমি কি কি বই বা কি কি সোর্স না পড়লে আমি ক্র্যাক করবই না, আগে সেইটাকে পড়ো। মানে এইটাকে কিন্তু খুব ক্লারিটি অফ থট দরকার। যেরকম লক্ষ্মীকান্তের বই আছে, এনসিইআরটিস আছে, বেসিক নিউজ পেপার আছে, এইগুলোকে না পড়লে তো আমি শিওর যে আমি ইউপিএসসি ক্র্যাক করব না, তাহলে আগে আমি ওইগুলো টার্গেট করব। তারপরে আই উইল থিঙ্ক অফ যেগুলো যদি আমার, যখন এগুলো মোটামুটি আমি রপ্ত করে ফেলেছি, যে ঠিক আছে আমার মোটামুটি লক্ষ্মীকান্ত রপ্ত হয়ে গেছে, মোটামুটি আমার নিউজ পেপারস আমি বুঝে গেছি কিভাবে পড়তে হয়, মোটামুটি আমার জিওগ্রাফির এনসিইআরটি যেগুলো হয়ে গেছে, এনভায়রনমেন্টের এনসিইআরটি হয়ে গেছে, তারপরেই আই উইল থিঙ্ক অফ দ্য অ্যাডভান্সড বুকস। মানে হিস্ট্রিতে কিছু নভেলস টাইপের বই থাকে, তারপরে কিছু এক্সট্রা সিরিজ থাকে ইউটিউবে, তারপরেই আমি সেগুলোকে অ্যাড্রেস করব। তাহলে অলওয়েজ হ্যাভ আ লেয়ার্ড অ্যাপ্রোচ টুয়ার্ডস প্রিপারেশন, মানে আগে কমপ্লিট দোজ ভেরি ভেরি এসেনশিয়াল ফর ইয়োর এক্সামিনেশন, মানে যেটা তোমাকে ক্লিয়ার
সেটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। তারপরে আমি আসবো হচ্ছে একটু অ্যাডভান্স, স্লাইটলি অ্যাডভান্স নিয়ে আমি আস্তে আস্তে আনসার রাইটিং শিখবো, কিভাবে আনসার্স লিখতে হয়, কিভাবে আমি এতদিন যে নিউজ পেপারগুলো পড়েছি সেইগুলোকে কিভাবে আমি কনসলিডেট করব। আর তারপরে ফাইনালি আমি প্রিলিমসের 3 মাসের আগে শুধু প্রিলিমস আর মক টেস্ট দেবো। যেই প্রিলিমস ক্লিয়ার হয়ে গেল তারপরে আবার মেইনস মোডে, আর তারপর ইন্টারভিউর জন্য যথেষ্ট টাইম পাওয়া যায়। এইটা হচ্ছে আমার ওভারঅল স্ট্র্যাটেজি। পেপার ওয়াইজ যদি আমি এরপরে আসি তাহলে জিএস 1, 2, 3, 4 তো বললামই। এরপরে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এথিক্স আর এসএ পেপার। তো এথিক্স আর এসএ কিন্তু আলাদা করে কিছু নয়। তোমরা যদি জিএস 1, 2, 3, 4টা খুব ভালো করে পড়া যায়, ওইখান থেকেই কিন্তু মেন ফর্ডার মেটেরিয়ালটা আসবে, এবং তারপরেই কিন্তু আমাদের সেই মেন ফর্ডার মেটেরিয়াল থেকেই কিন্তু আমাদের সেই ওইখান থেকেই কিন্তু আমরা ইন্টারলিঙ্ক করে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে লিঙ্ক করে সাজিয়ে গুজিয়ে কিন্তু আমরা এথিক্সটাকে ইয়ে করতে পারি। যেরকম ধরো ফর এক্সাম্পল হিস্ট্রি যখন আমরা পড়ি তখন আমরা অলওয়েজ তো এরকম ভাবি না যে কোনটা আমাদের মেন, যে হিস্ট্রির মধ্যেও কিন্তু শুধু যে তারিখ পড়বো তা তো নয়, তার মধ্যে অনেক স্টোরিজ থাকে, অনেক কনসেপ্টস থাকে। সেইগুলোকে যদি আমরা গ্রাস্প করি তাহলেই কিন্তু এথিক্স এসএগুলোকে ইজিলি আনসার করা যায়। ফাইনালি আমি আসবো হচ্ছে আমাদের ইন্টারভিউ স্টেজে। তো ইন্টারভিউতে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে ইন্টারভিউ এক্সাম ইজ আ ভেরি, যখন the moment you qualified an interview, তুমি নিজে ভাবো যে you have qualified prelims, you have qualified mains, তো you already have that intelligence to appear before the interview panel. Yes, একটু নার্ভাস তো লাগেই, কিন্তু তার সাথে সাথে যেটা ওরা মেন চেক করে সেটা হচ্ছে ক্ল্যারিটি অফ থট। তোমার কতটা ক্ল্যারিটি অফ থট আর তোমার মধ্যে অরিজিনালিটি কতটা আছে। If you don't know an answer, say that you don't know very politely. But if you want to guess, তাহলে ask for the permission that sir, ma'am, may I guess? Do I have the opportunity to guess? তাহলে you can guess. But randomly ভীষণই just to prove yourself তুমি যদি বলো যে হ্যাঁ এটা হতে পারে, এটা তো জাস্ট মেইনটেইনিং যে তোমার পার্সোনালিটি কিরকম। ইটস আ পার্সোনালিটি টেস্ট, রিমেম্বার, নট আ নলেজ টেস্ট ইন ইন্টারভিউ। এরপরে আমি আরেকটা কোয়েশ্চেন অ্যাড্রেস করতে চাই যেটা একটু আগে উঠে আসছিল, ডিএম স্যারও যেটা আমাদের বললেন যে বাংলা আর ইংলিশ মিডিয়াম। আমাদের বেঙ্গলে আমাদের অনেকেরই এটা প্রশ্ন থাকে যে বাংলা মিডিয়ামে কি ইউপিএসসি দেওয়া যায় না। তো এইটা একেবারে ভুল কনসেপ্ট। আমাদের শিডিউল 8-এ যে কটা ল্যাঙ্গুয়েজ আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজেই দেওয়া যায়। তো অবভিয়াসলি বাংলা ল্যাঙ্গুয়েজেও মেন্স লেখা যায়, বাংলা ল্যাঙ্গুয়েজেও লেখা যায় এক্সাম। তাহলে এইটা তো টেকনিক্যালি এটা গেল। কিন্তু এবারে হচ্ছে যে বাংলা মিডিয়াম যদি আমরা হই তাহলে কি আমরা ইউপিএসসি কিভাবে দেব? তো এটা তো কোথাও লেখা নেই যে বাংলা মিডিয়াম হলে ইউপিএসসি দেওয়া যায় না। ইনফ্যাক্ট রিসেন্ট টাইমে অনেকেই কিন্তু বাংলা মিডিয়াম থেকে ইউপিএসসি ক্র্যাক করেছে, এবং আমি বাংলা মিডিয়ামের না হলেও আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই ছাত্রী, মানে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই বেঙ্গল বোর্ড থেকেই দিই। তো এটা আমি বলবো উল্টো একটা অ্যাডভান্টেজ হয়। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেই লেভেল অফ আমাদের লিখতে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, অন্তত আমাদের টাইমে, সেটা কিন্তু অনেকটাই আমাদের হেল্প করে ইউপিএসসি এক্সামে। আর এছাড়া যেটা বলবো যে বাংলা মিডিয়ামে যখন তোমরা ইংলিশ লিখছো, এবারে এটা তোমাদের চয়েস যে তোমরা বাংলায় লিখবে কি ইংলিশে লিখবে, কিন্তু ওইটাকে বাদ দিলে এটা অলওয়েজ মাথায় রাখবে যে এই মুহূর্তে বাংলার মেটেরিয়ালসের থেকে ইংলিশের মেটেরিয়ালের ফ্রিকোয়েন্সি এবং অ্যাভেলেবিলিটি অনেক বেশি। আর ফাইনালি যখন তোমরা সার্ভিসে আসবে তখন কিন্তু তোমাদের কিছু কিছু আমাদের যেরকম ইংলিশেও কিছু লিখতে হয়। তো আমি বলবো যে যতক্ষণ না খুব বেশি ইনহিবিশন থাকে, বিকজ আমরা বাংলা মিডিয়াম হলেও এমন তো না যে আমরা ইংলিশ শিখিনি, আমরা তো ইংলিশ সকলেই শিখেছি। আর ইউপিএসসি তো বলেনি যে একদম ইংলিশের লিটারেচারের মতন একদম বিরাট প্লারি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আনসার লিখতে, দ্যাট ইজ নট দ্য কেস। তো আমরা ইংলিশেও কিন্তু ট্রাই করে দেখতে পারি, বাট রেস্ট অ্যাশিওর্ড ওটা না হলেও যদি আমরা বাংলাতেও কিন্তু এক্সামটা দেওয়া যায়, এবং আস্তে আস্তে রিসেন্ট টাইমসে কিন্তু অনেকটা মেটেরিয়ালসও বেড়েছে। আমি নিজে যেরকম খাতড়াতে একটা আমাদের ওখানে লাইব্রেরি আছে, তো সেই খাতড়ার লাইব্রেরিতে আমি যখন ওদেরকে পড়াই আমি নিজেও দেখেছি যে বাংলাতেও আজকাল কিন্তু মেটেরিয়ালস এর অ্যাভেলেবিলিটি আস্তে আস্তে আসছে। তাহলে আমি মোটামুটি এটাই ইন নাটশেল আমার বক্তব্য ছিল। আমি সকলকে থ্যাংক ইউ জানাতে চাই। আমাদের সামনে আমি দেখতে পাচ্ছি আমাদের এডিএম জেনারেল স্যার আছেন, আমাদের এডিএম জেডপি স্যারও আছেন, ওনাদেরকেও আমার আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা, এবং সকলকে থ্যাংক ইউ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। থ্যাংক ইউ। নমস্কার, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই না, প্লিজ স্পিকে। তো আমরা যারা এখানে আছি আমরা সকলেই এই জেলাতেই কর্মরত আছি, তো আমরা খুব কাছে থেকে এখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে এসেছি। বাট আই লাইক টু স্পেশালি থ্যাংক নেহা ব্যানার্জি, এসডিও খাতড়া। উনি কিন্তু আপনাদেরকে এই মোটিভেশন সেশন দেওয়ার জন্য প্রায় 300 কিলোমিটার দূরে থেকে এসেছেন। আমি আপনাকে অনুরোধ করব আপনি ওনাকে করতালি দিয়ে একটু ধন্যবাদ জানাবেন। থ্যাংক ইউ।
থ্যাঙ্কস ফর কামিং। পর্দাটা এবার টেনে দিয়ে আমরা আমাদের লাস্ট সেশনের জন্য রেডি হব। আমাদের লাস্ট ইন্টারঅ্যাক্টিভ সেশন আছে, যেখানে আমাদের জেলাতে এবং আমাদের এসডিও খাত্রা ম্যাডাম যিনি এসছেন এবং আমাদের জেলায় প্রেজেন্ট যিনি আমাদের অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী ইজাজ আহমেদ, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সিঞ্জিন শেখর ম্যাডাম, নেহা ব্যানার্জি ম্যাডাম এসডিও খাত্রা, শ্রী রৌনক আগরওয়াল আইএস এসডিও রানাঘাট, মিস অনন্যা সিং আইএস এসডিও তেহট্ট, তারা স্টেজে আসবেন। এনারা এখন বিভিন্ন প্রশাসনিক স্তরে আছেন এবং খুব বেশি দিন হয়নি তারা ইউপিএসসি সিভিল সার্ভিসেস ক্র্যাক করে তারা এই পজিশনে এসছেন। তারা মহকুমা স্তরে এবং জেলা স্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এই লাস্ট ইন্টারাকশন সেশনটা ওনাদেরকে নিয়েই। প্রশ্ন যা আছে ইটস ওপেন টু দ্য হাউস। কোয়েশ্চেন আনসার্স যারা করতে চান তারা হাত তুলবেন, আগের মতনই হাত তুলে তারা কোয়েশ্চেন করবেন এবং আমাদের যারা মাননীয় অতিথিরা যারা স্টেজে থাকবেন তারা তার উত্তর দেবেন। আমরা এই সেশনে ওরকমই জাস্ট 8 থেকে 10টা কোয়েশ্চেন ম্যাক্সিমাম নিতে পারবো। তো আমরা চট করে স্টেজটাকে রেডি করে নিয়ে আমরা এবার কোয়েশ্চেন আনসার সেশনে যাব। এই সেশনের মডারেটর হিসেবে আমি থাকব এবং আমি রিকোয়েস্ট করব আমাদের যারা গেস্ট আছেন মিস নেহা ব্যানার্জি এসডিও খাতরা, শ্রী রৌনক আগরওয়াল এসডিও রানাঘাট, মিস অনন্যা সিং এসডিও তেহট্ট, শ্রী ইজাজ আহমদ এডিএম জি এবং সিঞ্জিনী শেখর ম্যাম এডিএম ডি, সবাইকে আমি রিকোয়েস্ট করব স্টেজে আসার জন্য। এই স্টেজে আপনারা কিন্তু আপনাদের সিভিল সার্ভিস প্রিপারেশন নিয়ে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আগের যে সেশনটা ছিল সেখানে আমরা মোর অফ এক্সপিরিয়েন্সেস আমরা শুনলাম, এখানে আপনারা ডাইরেক্টলি পরীক্ষা নিয়ে এবং তার প্রিপারেশন নিয়ে নেহা ম্যাডামজি ম্যাডাম অনেকক্ষণ বলেছেন এটার বিষয়। তবু যদি আপনাদের মনে আরো কিছু প্রশ্ন থাকে আপনারা ডাইরেক্টলি তাদেরকে করতে পারেন। ফার্স্ট কোয়েশ্চেন আমরা নেব, হাত তুলবে, সেখানে মাইক দেওয়া হবে। যারা মাইক নিয়ে আছেন তারা একটু তাড়াতাড়ি চলে যাবেন, যারা হাত তুলছে তাদের দিকে। Hello. Ma'am, sir, I'm Joyশ্রী Roy from Krishnanagar Government College, BSc program. আমার কোশ্চেন এটা যে ইউপিএসসি বোর্ড একজন আইপিএস এবং আইএএস অফিসারের মধ্যে ঠিক কি কি কোয়ালিটি চায়? এই কোয়েশ্চেনটা অ্যাড্রেস করার জন্য আমি রৌনক আগরওয়াল স্যারকে রিকোয়েস্ট করব। টেক্সটবুক ডেফিনেশন হিসাবে একটা নোডাল কমিটি আছে, ওখানে কিছু ফিচার্স দেওয়া আছে। ফর এক্সাম্পল apolitical होते होबे, you should be transparent, you should be value neutral, you should have the sense of service to society. বাট মেইনলি এখানে এটা দেখা যাচ্ছে কি সাপোজ একজন মানে একটা জেলাকে রান করছে বা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছে, তাহলে ওখানে ওকে কি কি ধরনের কাজ করতে হয়। আর সাপোজ আমাকে মিডিয়ার সামনেও বলতে হচ্ছে, আমাকে পলিটিশিয়ান সাথেও ইন্টারাক্ট করতে হচ্ছে, লোকের সমস্যাও শুনতে হচ্ছে, আর সবকে নিয়ে স্টেক হোল্ডার ম্যানেজমেন্টও করতে হচ্ছে। তো মেইনলি এখানে আছে কি একটা ফাইন ব্যালেন্স করার মেইনলি ইম্পর্টেন্ট আছে কি সব কিছুকে নিয়ে আমরা কিরকম এগোতে পারি আর তার সাথে এথিক্স আর ট্রান্সপারেন্সিকে কিরকম মেনটেন করতে পারি। থ্যাংক ইউ স্যার। নেক্সট কোয়েশ্চেন, হাত তুলবে, সেখানে মাইক নিয়ে যাওয়া হবে। এদিকে
আমার নাম বিতিকা দাশগুপ্ত, আমি কৃষ্ণনগর উইমেন্স কলেজ থেকে এসেছি। তো আমার কোয়েশ্চেনটা ম্যামের কাছে, ম্যাম একটু আগে বললেন যে নিউজ পেপারটা, তো নিউজ পেপারটা আমরা কিভাবে পড়বো, ওটা থেকে কি করে নোটটা বানাবো, সেটা যদি একটু বলতেন। আচ্ছা, নিউজ পেপার পড়ার জন্য যেটা আমার স্ট্র্যাটেজি ছিল যে এভরিডে মানে আমাদের যে জিএস 1, 2, 3, 4, তো সেই সিলেবাসের সাথে কিন্তু নিউজ পেপার পড়াটাকে ট্যাগিং করতে হবে। মানে আমি নিউজ পেপার আই উইল নট রিড ইট অ্যাজ আ লেম্যান, রাদার আমি ওটাকে সিলেবাসের সাথে ট্যাগ করে পড়বো। তো প্রথমত আমি হয় আমি অনলাইন কম্পিউটার থাকলে অনলাইন ফোল্ডার বানাতে পারি, অথবা আমি খাতাতে অফলাইন খাতা করে নিতে পারি জিএস 1, 2, 3, 4 এর। আর তারপরে যে কোনো নিউজ এলো, যেরকম সাপোজ এখন আমাদের যদি কোনো ইন্টারন্যাশনাল নিউজ সাপোজ চলছে, তো সেটা আমি জানি যে সেটা জিএস 2 এর জিও পলিটিক্সের মধ্যে আমি ওটাকে এন্ট্রি করে রাখবো। তো এন্ট্রি মানে আমি হয় একটা ছোট সামারিও লিখতে পারি, অথবা আমি লিঙ্কটা কপি পেস্টও করে রাখতে পারি। আর আমি এভরি মান্থলি ওই সাবজেক্টগুলোকে আমি ওই যে ফোল্ডার্সগুলো যেখানে আমি নিউজগুলো সেভ করে রাখছি, সেটা আমি এভরি মান্থ আমি ওটাকে রিভিউ করব। তাহলে আমি আজকে যে নিউজটা পড়ছি সেটা আমি আরো 1 বছর পরে এক্সামে ক্যারি করতে পারবো। তো এইটা আমার স্ট্র্যাটেজি ছিল নিউজ পেপার। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট আর কেউ কোয়েশ্চেন করবে? তোমরা হাত তুলতে পারো, সেখানে তোমাদের কাছে মাইক্রোফোন পৌঁছে দেওয়া হবে। এইদিকে ডান দিকে। হ্যাঁ স্যার, ম্যাডাম আমি অর্পণ অধিকারী, কৃষ্ণনগর ডিএল কলেজ থেকে, ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স। আমার প্রশ্ন হচ্ছে ম্যাডাম, আমি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস যাই ক্র্যাক করি না কেন, তারপরে আমি যে আমার ইপসিত লক্ষ্য সেটা হয়তো আমি অ্যাচিভ করতে পারবো, কিন্তু আমাদের যে সফলতার যে রাস্তা, এটা তো কখনোই মসৃণ হতে পারে না, এটা ব্যর্থতায় ভরা। এই প্রতিদিনের আমাদের যে সামগ্রিক ব্যর্থতা সেটা না, আমরা প্রতিদিন ব্যর্থ হই এবং এই ব্যর্থতার মাধ্যমে আমরা সফলতা লাভ করতে পারি। এই ব্যর্থতাগুলো আমাদের জীবনকে বা আমাদের যে ইপ্সিত লক্ষ্য সেটাকে কি করে এনরিচ করতে পারে জীবনে, বা আমাদের জীবনকে কি করে এই ব্যর্থতার মাধ্যমে বা ব্যর্থতা থেকে যে শিক্ষাগুলো আমরা নিচ্ছি সেগুলো কি করে জীবনে কাজে লাগাতে পারি, সেটা যদি একটু ডিসকাস করি। নেহা ম্যাম বলতে পারবেন কোয়েশ্চেন। আসলে ব্যর্থতা মানে এটা তো সবাই জানো যে ফেলিয়ার্স আর পিলার্স অফ সাকসেস, বাট ব্যর্থতা থেকে আমরা যেটা আমাদের শিখতে হয়, মানে হয় আমরা ব্যর্থতা অলওয়েজ গিভস আস টু অপশনস ইন লাইফ, যে হয় আমরা ওখান থেকে শিখবো, শিখে কিছু রেকটিফাই করবো নিজেকে, অথবা আমরা ওইটাকে নিয়েই পড়ে থাকবো এবং উই উইল লুজ হোপ। তো ইট ইজ আপ টু আস যে আমরা এই দুটো অপশনের মধ্যে কোনটা চুজ করি। তো অবভিয়াসলি সকলেই জানে যে যার একটু স্ট্রেংথ অফ মাইন্ড থাকবে, যে ওয়াইজ হবে, সে অবভিয়াসলি ফার্স্ট অপশনটাই চুজ করবে, যে ব্যর্থতা থেকে সে শিখবে এবং আস্তে আস্তে নিজের ভুলগুলোকে সংশোধন করে আস্তে আস্তে সে এগোবে, এইটাই বলতে পারি। এই সেশনটাতে তোমরা কিন্তু এই লাস্ট একটা অপরচুনিটি এখানে পাচ্ছ, সেজন্য বেশি করে তোমরা পরীক্ষাটার প্রিপারেশন নিয়ে জিজ্ঞেস করতে পারো, কারণ এরা তোমাদেরকে সেই ব্যাপারে সিলেবাসটাকে নিয়ে বা কিভাবে প্রিপারেশন করো সেটা নিয়ে একটু এনলাইটেন করতে পারবেন। হ্যালো স্যার, ম্যাম, আমি পল্লব নন্দী, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে। আমি কোশ্চেনটা হলো যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে মানে স্ট্যাটিক মেটেরিয়াল আর ডাইনামিক মেটেরিয়াল দুটো পার্ট আছে সিলেবাসে, সেই দুটোকে কনসলিডেট করে আমাদের সিলেবাসটা প্রিপেয়ার করতে হবে। তো সেটা প্রিপেয়ার করার কিছু যদি টিপস পাওয়া যেত, মানে স্ট্যাটিক আর ডাইনামিকটা কনসলিডেট করে অ্যালাইন করে একসাথে, সেটা কিভাবে প্রিপেয়ার হবে? এটা আই থিঙ্ক আমরা কোয়েশ্চেনটা সিঞ্জিনী ম্যামকে আনসার করার জন্য রিকোয়েস্ট করব। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে আমি বলতে পারবো ওটা আছে কি, যেটুকু আপনি স্ট্যাটিক পোর্শন initially there has to be, as somebody said, that you have to read one book 10 times and not 10 books multiple times, right? So apni jokhon static portion ekbari apni at least once apni pore neben, you will be able to filter out of the dynamic news information, newspaper boy gulo je ache, even current affairs ki apnar ki kaje lagbe ki lagbe na, and then you will be able to better tag. But ekdam layman dike ya fir just fresh into the preparation apni jacchen and you are thinking ki ami newspaper theke eta identify kore nebo that this will be useful for me or that will be not useful for me, eta ekটু difficult hocche, and you will take time to understand that. But first apni jodi static portion je ache, je amar syllabus ache, definite amar books ache ki je amake kortei hobe,
ওটা আমরা যদি করে নিই এটলিস্ট ওয়ান্স এন্ড উইল গো থ্রু ইট এন্ড উইল আন্ডারস্ট্যান্ড ইট, তারপরে এটা ইজিয়ার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। নেক্সট যদি আর কারোর কিছু প্রশ্ন থাকে। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল, বলছি ম্যাম আমি আপনার কাছে জানতে চাইবো যে ইংলিশ কিভাবে প্রিপারেশন নেব, যদি কিছু বলে, মানে ইংলিশ গ্রামার বা রাইটিং স্কিল। অনন্যা সিং ম্যাডাম আছেন আমাদের এসডিও তেহট্ট ম্যাডাম, আমি ওনাকে রিকোয়েস্ট করবো এটাকে অ্যাড্রেস করে। তো আগের আলোচনা হয়েছে কি ইংলিশ মানে এটা একটা কোয়ালিফাইং পেপার আছে। apart from that if you are not comfortable in English medium আপনি বাংলায় পেপার দিতে পারবেন। যে কোয়ালিফাইং পেপার আছে ওটা খুবই বেসিক নেচারের পেপার আছে। তো যে গ্রামার পার্ট যে আছে ওটার স্ট্যান্ডার্ড বই আছে, আপনি ওখান থেকে প্রিপারেশন করতে পারবেন। কম্প্রিহেনশন স্কিলস, এখন যে আপনার সিস্যাট পেপার আছে প্রিলিম সাথে, ওখানেও ইংলিশে কিছু কিছু পার্ট আছে, মেনলি কম্প্রিহেনশন পার্ট আছে। তো ওটার নিয়ে স্ট্যান্ডার্ডস বুকস আছে, বা আপনি নিউজ পেপার রিডিং করবেনই, তো নিউজ পেপার রিডিং মাধ্যমে ওটা প্র্যাকটিস আপনি করতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম। এবার নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেন করে নেবো, যে ওই ও হাত তুলেছে, ওকে মাইক দাও। নমস্কার ম্যাম অ্যান্ড স্যার, আমি সৈকত বিশ্বাস নদিয়া ডিস্ট্রিক্টের SNTCSS থেকে পড়ছি এখন। তো আমার কোশ্চেন হচ্ছে সিস্যাটটা কিভাবে প্রিপেয়ার করব, আর কারেন্ট অ্যাফেয়ার্সের টা কিভাবে প্রিপেয়ার করব। রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন একটু বেশি আসছে, তো সেইগুলো কিভাবে একটু প্রিপেয়ার করব একটু যদি বলেন তাহলে। রিকোয়েস্ট করবো এডিএম জি স্যারকে, স্যার আপনি যদি একটু প্লিজ অ্যাড্রেস। সিস্যাট নিয়ে আপনি যে সেকেন্ডারি ম্যাথমেটিক্স বুকস আছে, ফর এক্সাম্পল যে 9-10th ক্লাস বুকস আছে ম্যাথমেটিক্স, আপনি ওটা অভ্যাস করতে হবে। And regarding logical reasoning, you can take any book from the market, because there is no prescribed book in the market which is set for this examination. You just have to practice a lot. The logical reasoning ache, numerical ability ache. So you start from the school books, go for the secondary books, then higher secondary, and apart from that, you can go for the previous year's papers and see the pattern, what UPSC is trying to ask, what UPSC is trying to make sense with their questions. So you have to see the last previous year question papers, then deduce the logic, and then go for the practicing. Practice a lot, it will help you in the examination. Thank you. থ্যাংক ইউ স্যার। এবার আর কোনো ফার্দার কোয়েশ্চেন ওপর থেকে বা নিচ থেকে যারা বসে আছো, তোমরা আর কিছু জানতে চাইলে বলতে পারো। যারা একবার কোয়েশ্চেন করে নিয়েছো অন্যদেরকেও একটু চান্স দিও, যাতে সবাই তাদের ডাউটস গুলো ক্লিয়ার করতে পারে। ম্যাম আর একটা কোয়েশ্চেন ছিল, যদি একটু বলেন যে যেহেতু আমরা দেখছিলাম যে কোয়েশ্চেন পেপারে বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে লিঙ্কড করে কোয়েশ্চেন আসছে, সো কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু মানে হেল্পফুল সোর্স যেগুলো আমাদের পড়লে বেশি হেল্প হবে এই স্টাডিতে, সেটা যদি একটু বলেন। অনন্যা সিং ম্যাডামকে আমি রিকোয়েস্ট করব বলার জন্য। কারেন্ট অ্যাফেয়ার্সে একটা কিছু সোর্স নিয়ে এখন তো ইন্টারনেটের মাধ্যমে আপনি দেখবেন আলাদা আলাদা ওয়েবসাইট আছে, বাট নিউজ পেপার যদি আপনি বলবেন তো দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস এভাবে কেউ একটা নিউজ পেপার আপনাকে এভরিডে আপনাকে ওটা ট্রিট করতে হবে। ওয়েবসাইটস আছেন আপনার, মানে বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের ওয়েবসাইট আছেন, তো আপনার you can select any one of them. It does not matter what the source is, rather how you utilize the source is more important. তো একটা সবার আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে ফর কারেন্ট অ্যাফেয়ার্স। তো নিউজ পেপার রিডিং বা কোনো একটা অনলাইন সোর্স যে আপনি নিয়ে নেন, আর ওর সাথে মান্থলি কম্পাইলেশন আছে, ইয়ারলিও কম্পাইলেশন আছে, তো ওটা আপনি নিয়ে নেন। কিছু একটা স্পেসিফিক সোর্স আমরা বলতে পারবো না। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট পিছন দিকে হাত তুলেছিল, আচ্ছা তুমি বলো। স্যার বলছিলাম যে ইউপিএসসিটা তো একটা লং প্রসেস, তো এটার জন্য আমাদের তো কারেন্ট অ্যাফেয়ার্স যেটা পড়তে হচ্ছে, তো সেটা লাস্ট আমি কতদিনেরটা মানে আমার মনে রাখা মানে পড়া করাটা দরকার আর কি। এটা তো লং প্রসেস, 2 বছর 3 বছর 5 বছর হতেই পারে, তো এবার এতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স তো মনে রাখা সম্ভব না, তো এটা লাস্ট কতদিনের আর কি
মানে পড়তে হবে এটাই জানার জন্য। আমি জাস্ট একটা জিনিস এর সম্বন্ধে বলবো, আপনাকে ইমাজিন করতে হবে ইউপিএসসির যে এন্টায়ার নলেজ বেস আছে অ্যাজ এ ট্রি, যে আপনার স্ট্যাটিক পোর্শন আছে ওটা আছে আপনার বেসিক ট্রাঙ্ক, ওর উপরে আপনার পুরোটা ট্রি ডিপেন্ডেন্ট আছে। ব্রাঞ্চেস আছে যে মেজর মাইনর পলিসি চেঞ্জেস হচ্ছে, তারপর লিভস আছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স। তো আপনাকে দেখতে হবে দ্যাট হোয়াট ইজ মোর রেলেভেন্ট টু ইয়োর trunk and your branches, and it can be 1 year or 2 years at max, but you cannot focus more than required on current affairs and ignore your foundation. আমি দেখছি এখানে অনেকজন জিজ্ঞেস করছেন, it is right that current affairs is very much important, but it is not more important than your basic foundation. যদি আপনার basic foundation এর understanding and comprehension ভালো থাকবে না, you will not be able to understand how to interpret and utilize that piece of current affairs information. ठीक है, तो I hope you are understanding. 1 year or maximum 2 years. That has been my personal experience as much as I have given the exam. But এর থেকে বেশি you have to again see আপনি কত মনে রাখতে পারবেন, how much you will remember, how much you will forget, how much you can retain, and then how that retention, how much you can actually write in that exam. Cost effective কি আপনার থাকবে, কি আপনি করতে পারবেন কি পারবেন না, it's very much dependent on an individual. থ্যাংক ইউ ম্যাম। আমাদের এবার সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, তারপর আমরা লাস্ট কোয়েশ্চেনে চলে যাব। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনের জন্য যদি কেউ হাত তোলো, তাহলে ওই পিছন দিকে ও হাত তুলেছে অনেকবার, তো ওকে একবার মাইকটা দিয়ে দাও একদম লাস্টে। ধন্যবাদ আরেকবার, সেকেন্ড টাইম একটা কোশ্চেন আরেকবার করার জন্য, আপনাদের সুযোগ দেওয়ার জন্য। আমি কোশ্চেনটা করছিলাম যে এনসিআরটি, মানে আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, ম্যাডাম যে কথাটা একটু আগে বললেন যে এনসিআরটি বুকগুলো না পড়লেই নয়, তো এনসিআরটি বুকগুলোকে এখন সেই পুরনো বইয়ের সঙ্গে কিভাবে কম্পাইল করে পড়বো, এবং বেসিক্যালি যে এখন ডব্লিউবিসিএস এর ট্রেন্ডটা চলছে, ডব্লিউবিসিএস চাইছে যে ইউপিএসসি প্যাটার্নে কিছুটা ট্রান্সফর্ম করতে। প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্স আমি যেটা দেখলাম এবং এবারে যেটা কোশ্চেন্স, তাদের মধ্যে কিছুটা তফাৎ আছে, কারণ ফ্যাকচুয়াল কোশ্চেনের থেকে তারা একটু ডেসক্রিপটিভ ওয়াইজ এবং কনসেপচুয়াল কোশ্চেনটাই জিজ্ঞাসা করছে, যেটা আমি মনে করি ইউপিএসসি প্যাটার্নের দিকেই তারা এগোচ্ছে। তাই এনসিআরটি বুকস গুলো যেটা মনে হচ্ছে যেটা বেশি ইম্পর্টেন্ট এখন, ম্যাডামও যেটা বললেন ইউপিএসসির জন্য যদি যেতে হয় তাহলে এনসিআরটি পড়তে হবে, তো সেটাকে কিভাবে এখন আমি এই মিডিয়াম থেকে আমি পড়বো, সেই জিনিসটা ম্যাম যদি একটু গাইড করতেন খুব ভালো হতো। নেহা ম্যাম প্লিজ। মানে এনসিআরটি হচ্ছে পড়তেই হবে, মানে একদম ফান্ডামেন্টাল বেসে পড়ছে প্রিপারেশনে। তো আমার একটা স্ট্র্যাটেজি ছিল এনসিআরটি পড়ার, যে একটা এনসিআরটি ধরুন যদি 150 পাতার হয়, 200 পেজেসের হয়, প্রত্যেকটা 200 পেজ তো আমি রিটেন করতে পারবো না। তো হোয়াট আই ইউজ টু ডু ইজ যে আমি একটা কপি বানিয়ে নিতাম বা অনলাইন একটা ওয়ার্ড ডকের মতন বানিয়ে নিতাম, যার মধ্যে ওই বইটা থেকে যা যা ক্রাক্স অফ দ্য ম্যাটার, মানে যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে সেইটাকে আমি ডকুমেন্ট করে রাখতাম। মানে ফর এক্সাম্পল এনসিআরটি ক্লাস 12 এর সোশিওলজির একটা বই আছে, তো যদি পুরো বইটা আমরা ভালো করে স্ক্যান করি, আমরা দেখতে পাবো যে রিপিটেড জিনিসই বিভিন্ন চ্যাপ্টার্সে বারবার লেখা আসছে মাল্টিপল টাইমস। এখন ওয়েন আই রিভাইজ ফর দ্য পরীক্ষার আগের দিনকে আমি ওই 200টা বই নিয়ে থরি বসতে তো পারবো না, তাই আমি কি করতাম যে ওই বইটা থেকে আমি একবার ভালো করে স্ক্যান করে বাই রিডিং, সেটা মোবাইলেও হতে পারে, আমি যেহেতু চাকরিরত অবস্থায় ছিলাম আমি মোবাইলেও অনেক বই পড়তাম, মোবাইলে হতে পারে অথবা আমার ল্যাপটপেও হতে পারে, আমি সেখান থেকে পড়ে একটু আন্ডারলাইন করে নিতাম যে কোনটা মোর ইম্পর্টেন্ট, সেই পয়েন্টসগুলোকে আমি একটা খাতা করে নিয়েছিলাম। এবং তাহলে কি একটা যেটা কনসলিডেশন বলছিলাম, যে একটা 200 পাতার বই আমার কাছে 10 পাতার মেটেরিয়ালে কনভার্ট হয়ে গেল। তো দিস ওয়াজ দ্য স্ট্র্যাটেজি। থ্যাংক ইউ ম্যাম। তাহলে আজকে আমাদের এই সেশন এবং আজকে পুরো প্রোগ্রামের লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেনটা ঠিক আছে, মানে স্যারকে আমরা একটা অপরচুনিটি দেবো, স্যার কোয়েশ্চেন করতে চাইছেন বা বলতে চাইছেন কিছু, তারপর আমরা লাস্ট কোয়েশ্চেন নিয়ে নেব। স্যার নমস্কার, আমি কোয়েশ্চেন করতে চাই যেটা
আমাদের এখানে যারা ডিগনিটিসরা উপস্থিত আছেন তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি ছিল সেটা একটু যদি উনি বলেন, প্লাস ওদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি ওদের প্রিপারেশনের জন্য কোনোভাবে কাজে লেগেছে কিনা সেটা আমি বিশেষ করে জানতে চাইছি। আমাদের যিনি আছেন এডিএম ওনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা ছিল মারিন বায়োলজি, ওইটা কতটা ওনাকে হেল্প করেছে। প্লাস আমি রৌনক আগরওয়ালের কাছ থেকে জানতে চাইছি কি ওনার যে প্রফেশনাল চাকরি যেটা ছিল সেটাকে উনি ত্যাগ করে এখানে সিভিল সার্ভিসে আসার কি উদ্দেশ্য ছিল, কি কি স্ট্র্যাটেজি। প্লাস যারা বাকি আছেন ওদের কাছে জানতে চাইছি তাদের যে একাডেমিক যে প্রশিক্ষণ গ্রাজুয়েশন যেটা ছিল সেটা ওদের কাজে লেগেছে কি, মানে ওদেরকে ওগুলোকে আনলার্ন করে নতুন ভাবে ওরা অপশনাল গুলো টেক আপ করেছে কিনা। আমি ইকোনমিক্সে অনার্স করেছি আর আমার অপশনালও ইকোনমিক্স ছিল। তো ডেফিনেটলি আমি এটা অ্যাডভাইসও করব কি if it is possible, if you already have a foundation in the subject which you have graduated in, আপনি ওটা টেক আপ করতে পারবেন, ওটা আপনাকে কম টাইম লাগবে টু প্রিপেয়ার ইউর অপশনাল। তো ইট ডেফিনেটলি হেল্প মি বিকজ মাই অপশনাল অ্যান্ড মাই গ্রাজুয়েশন সাবজেক্ট ওয়াজ দ্য সেম। আমার জন্যও সেম জিনিসটা হবে বিকজ আমার গ্রাজুয়েশন এন্ড পোস্ট গ্রাজুয়েশন ফিলসফিতে ছিল, তারপরে আমার অপশনালও ফিলসফি ছিল। সো ইট হেল্প মি আ লট অ্যান্ড philosophy because it helped in organizing your thoughts and how to present and how to write. ওটা in general in entire preparation process আমাকে হেল্প করেছিল। আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি আগে বিকম করেছিলাম, তারপরে সিএ, সিএফএ এন্ড দেন আমি ইউপিএসসি অ্যাটেম্প্ট করেছিলাম। আর স্যার যা জিজ্ঞেস করেছিলেন কি আমার অপশনাল আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমাকে কিভাবে হেল্প করেছিল, আমার অপশনাল আমি কমার্স রেখেছিলাম আর আমাকে কমার্সে 301 মার্কস এসেছিল আউট অফ 500। ওটা আমাকে ভালো র্যাঙ্ক দিয়েছে আর ওটার জন্য আমি সার্ভিস পেয়েছি। প্লাস ম্যাম যেটা বললেন কি ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল কি যদি আপনি শিওর আছেন দ্যাট আপনি আপনার যে গ্রাজুয়েশন আছে বা যা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, ইফ ইউ আর শিওর ইন ইউর সাবজেক্ট, আপনি ইট ইজ অ্যাডভাইজেবল কি আপনি ওটাই অপশনালি রাখুন, কেন আপনাকে আবার বেস থেকে পড়তে হবে না। অনেকরা এরকম বলে কি আমরা অলরেডি হিস্ট্রি পড়ছি, জিওগ্রাফি পড়ছি, তো লেট আস টেক দ্যাট অ্যাজ অপশনাল অ্যান্ড নিজের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে দিচ্ছে। বাট আমি এটা বলতে চাইছি ইট ইজ নট অ্যাডভাইজেবল, কেন অপশনালে যত ডেপথ থাকে ওটা জেনারেল স্টাডিজে ডেপথ থাকে না। প্লাস আপনাকে নতুন ভাবে পুরোটা যা পড়তে হচ্ছে ওটা প্রবলেম হতে পারে, আপনার জন্য টাইম ম্যানেজমেন্ট ইস্যু হতে পারে। আর একটা এখন ট্রেন্ড দেখা যাচ্ছে কি ইউপিএসসি কি ট্রাই করছে কি অপশনালে একটু কম ফোকাস করতে, মতলব আপনি যদি মার্কস অ্যানালাইজ করবেন আগে যত ইম্পর্টেন্স অপশনাল ছিল এখন জেনারেল স্টাডিজে মার্কস উপরে বেশি র্যাঙ্কিং নির্ভর করছে। ওই জন্য মতলব এখন ইম্পর্টেন্ট এটাই আছে কি আপনি জেনারেল স্টাডিজ অ্যান্ড অপশনালসকে 50-50% হিসাবে রাখুন, এরকম নেই কি শুধু অপশনালসকে বেশি ফোকাস দিন। আর যে স্যার একটা লাস্ট কোয়েশ্চেন যে আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলেন কি আমি চাকরি ছেড়ে এখানে কেন এসেছি, তো আমি সিএ করার আগে আমার ইচ্ছা ছিল কি আমি ইউপিএসসি তে আসবো, বাট এটা অত ডাইসি আছে, মতলব নো ওয়ান নোজ ওয়েদার ইউ ক্যান ক্লিয়ার ইট অর নট। আর আমি এটা থার্ড অ্যাটেম্পটে করেছিলাম, এর আগে দুবার আমার প্রিলিমসই ক্লিয়ার হলো না, আর তিসরা বার আমার প্রিলিমস মেন্স ইন্টারভিউ অল 3 ফার্স্ট গোতে হয়ে গেছিল। তো ইউ নেভার নো কি আপনি করতে পারবেন কি করতে পারবেন না, ওই জন্য আমি একটা ব্যাকআপ প্রভিশনে কি করেছিলাম, তারপরে আমি ইউপিএসসি তে আসলাম। I did my graduation in marine biology from University of Mumbai, and then I started preparing for this examination. And when I went Delhi, so the friends, the seniors who were there, they told me ki, what regarding my optional, they inquired me, and I told ki sir I have prepared zoology as my optional, and I was university gold medalist from University of Mumbai in the zoology branch. So they told me ki no, don't take zoology because that point of time science optionals were not in demand. So people told me ki you go for arts. Then I took public administration and I did my PG
in public administration. And then I appeared for mains with public administration. Then I realized by seeing the question paper that by doing your PG, that doesn't make you stand in the mains examination. So I dropped it and I took anthropology. So there are many students here who are pursuing their graduation in zoology, botany, physics, chemistry. I request you all, if you are sincerely doing your graduation studies in the respective subject, and especially if you are a student of zoology, botany, chemistry or pure sciences, then you can opt for these optionals because they are very scoring, especially when you have studied this subject for 3 years or 4 years, or if you are doing your PG, they will fetch you good marks. And I know a lot of my friends who have done their graduation in pure sciences and they are in service because of their optionals only. So I will request you all, if you have zoology, botany, chemistry, physics or biostats or any biotechnology, these kind of subjects in your graduation, pursue those subjects, take them as their optionals and excel in the examination. And my optional was anthropology, and in my previous, when I was in previous service in Indian Revenue Income Tax, I got 275 marks. But again I appeared with anthropology and I got near about 310. So anthropology was suitable for me because I was having a background of biology, so I know a lot of biology, those biological anthropology, those part of the syllabus. If you have gone through the anthropology subject, there is a lot of topics regarding physical anthropology and regarding cultural anthropology. Also have some of the epidemiological anthropology part. So I will request you all, if you are good with your optional subject, if you are graduating with pure sciences, go for those subjects only because you have spent 3 years, a lot of time with those subjects. Don't see that people are having good marks with art subject, history, geography, other subjects. So if you are good in your graduating subject, take them as your optional. Thank you. আমার মনে হয় প্রত্যেকের এই ভ্যালুয়েবল ওপিনিয়নগুলো নিয়ে আমরা আমাদের এই সেশনটাকে এবার র্যাপ আপ করে ফেলতে পারি। লাস্ট কোয়েশ্চেনটাই পুরো সেশনটার পুরো মূল যে ওনাদের ব্যাকগ্রাউন্ড, ওনাদের প্রিপারেশন জার্নি সবটাকে সাম আপ করে দিচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় যারা গেস্ট স্পিকার্স আছেন আজকে ডায়াসে। আজকে আমরা এই সেশনটা এবং এই প্রোগ্রামটা এবার শেষ করব। আমাদের মধ্যে যারা উপস্থিত আছে সমস্ত ছাত্রছাত্রীদের আমরা আরেকবার রিকোয়েস্ট করব, ফেসবুকে গিয়ে আপনারা আবার এই কোয়েশ্চেন্সগুলোকে আপনারা পুরো সেশনটাকে দেখতে পাবেন যাতে আপনাদের প্রিপারেশনে এটা কাজে লাগে। আমি এখন প্রোগ্রাম আমরা শেষ করব। মাননীয় অতিরিক্ত জেলা শাসক আমি রিকোয়েস্ট করব ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য এবং বাকি সবাইকে আমি রিকোয়েস্ট করব আমাদের অডিয়েন্সে সিট নেওয়ার জন্য। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার। Before I extend my vote of thanks, I have 2 pieces of information to share with the students. First, the Nadia District Administration in collaboration with Satyanath Tagore ATI, we are running a study center for civil service examination. Those students who are willing to take the coaching, they can enroll in the centers. We have 2 centers, one at Krishnanagar and one at Kalyani. The second information is regarding civil service coaching, residential coaching for minority community. The MAME department, Minority Affairs Department, is conducting residential coaching courses. For residential coaching means where you can live, you will be given fooding, lodging facility by the government, those from the minority community, along with the coaching for civil service examination as well as WBCS examination. So I request you all, please take the utmost benefit from these 2 facilities extended by the government of West Bengal for the benefit of the students.
Now, first of all, I would like to extend my grateful thanks to our Honorable District Magistrate, Shri S. Arun Prasad, because this whole program was the brainchild of our Honorable DM Sir. So I extend my thank to Sir to organize such a program for the students of the Nadia district. And I believe, indeed, this is the first kind of program which has been organized with such a gamut of officers and dignitaries from all over the district who shared their valuable experiences, their journey to these examinations and to this post. Then I thank to Shri Pradeep Barui, IFS, Divisional Forest Officer of Nadia and Murshidabad range. Sir has, from his busy schedule, has given us time. I would like to thank Janab Enamur Rahman Saab, WBCS, Special Secretary from MAME Department. He traveled from Kolkata to Nadia for the sake of our students. So I thank Sir. I thank my colleagues from the district administration and from my juniors and others and all the officials from the district administration, police administration and those who are not present here for making this program a great success. Thank you. সকলকে আমি আরেকবার জানিয়ে দিই, ডিএম নদিয়ার ফেসবুক পেজটা তোমরা সবাই ফলো করবে এবং কলেজের যে বাকি স্টুডেন্টসরা আছে তাদের মধ্যেও শেয়ার করবে। টিচার্স যারা প্রেজেন্ট আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি ফলো করার জন্য, কারণ এর পরের যেটা আজকের যে প্রথম একটা ওরিয়েন্টেশন সেশন হলো, এটা একটা মোটিভেশনাল সেশন ছিল, যেটা একটা ওভারভিউ দিল পুরো এই মানে পরীক্ষা নিয়ে এবং রাজ্য সরকারের ভাবনা নিয়ে এই পুরো একটা ওভারভিউ আজকের সেশনের মাধ্যমে তোমরা সবাই পেলে। এরপরে থেম্যাটিক সেশনস হবে সাবজেক্ট ওয়াইজ, তখন সেগুলোকে তোমরা আবার মানে যদি তোমরা ফলো করতে থাকো ফেসবুক পেজ তাহলে সেখান থেকেও তোমরা জানতে পারবে যখন সাবজেক্ট ওয়াইজ সেশনস কন্ডাক্ট করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটা তোমরা সরাসরি ওইখান থেকেও দেখতে পাবে। তো সবাইকে এটার জন্য রিকোয়েস্ট করা হলো যাতে তারা এটাকে ফলো করে। এবং এখন আমরা সবাইকে রিকোয়েস্ট করব একটু আমরা উঠে দাঁড়াবো ফর দ্য ন্যাশনাল অ্যান্থম, দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম আজকে শেষ করব। মাননীয় জেলা শাসক মহাশয় এটাও বলেছেন যে যদি স্টুডেন্টসরা স্পেশালি একটা 12th ফেলের যে ভালো যে আমাদের যে ওয়েব সিরিজটা এসছে সেটা যদি এই মানে একটা স্পেশাল স্ক্রিনিং স্টুডেন্টসরা চায় তাহলে তাদের জন্য আমরা এটাকে অর্গানাইজ করতে পারি। তোমরা টিচার্সদের মাধ্যমে এটা আমরা জানালে জেলা প্রশাসনের পক্ষ থেকে 12th ফেলের একটা স্পেশাল স্ক্রিনিংও তোমাদের জন্য অর্গানাইজ করা হবে। আপনারা সবাই এবার ন্যাশনাল অ্যান্থম মানে একত্রে শুরু করবেন। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंधु हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। স্টুডেন্টসদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা তোমাদের লাঞ্চ প্যাকেটস নিয়ে এবার আস্তে আস্তে অডিটোরিয়াম থেকে তোমরা
বেরিয়ে পড়বে এবং